Thank you, Maisha. Good morning. Assalamu alaikum. সবাইকে আবার ধন্যবাদ আজকে আমার জন্য শেষ ব্রিজ সেশনটা জয়েন করার জন্য। তো আজকের টপিকটা একটু এক্সোটিক, সবগুলো এক্সোটিক অবশ্য, এটা বিশেষভাবে এক্সোটিক, বিশেষভাবে বাংলাদেশের কারেন্ট ব্রিজ সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে, এবং খালি বাংলাদেশে কেন, ওয়ার্ল্ড ওয়াইড ব্রিজের ইনফ্রাস্ট্রাকচারের যে অবস্থা, সেই পরিপ্রেক্ষিতে এই লেকচারটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা যখন চিন্তা করি যে আমরা একটা নতুন ব্রিজ ডিজাইন করব বা কনস্ট্রাক্ট করব, দ্যাট সিমস এক্সাইটিং। কিন্তু আমরা যদি চিন্তা করি যে কতগুলো নতুন ব্রিজ হচ্ছে এবং কতগুলো সংখ্যা পুরনো ব্রিজ আছে, অবশ্যই পুরনো ব্রিজের সংখ্যা অনেক বেশি। অনেক ব্রিজ আছে যেগুলো 50 কেন 70-80 বছর পুরনো ব্রিজও আছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। কাজে সেগুলো রক্ষণাবেক্ষণ করা, সেগুলোকে ঠিক মতো ইভ্যালুয়েট করা, অ্যাসেসমেন্ট করা, এবং কিভাবে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা যাবে এবং এগুলোর সার্ভিসটাকে কিভাবে বাড়ানো যাবে, ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। নতুন ব্রিজ সুন্দর, নতুন ব্রিজ ভালো, দরকার, জরুরি। অ্যাট দ্য সেম টাইম আমাদের নলেজ থাকতে হবে কিভাবে আমরা পুরোনো ব্রিজগুলোকেও ঠিক মতো রক্ষণাবেক্ষণ করব এবং ইভ্যালুয়েট করব লজিক্যালি বেসড অন অ্যাস্টো। এবং তাই নয়, খালি ডিসিশন মেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে একটা ব্রিজ আমি ইভ্যালুয়েট করলাম, তাহলে আমি যদি এটাকে 20 বছর রাখতে চাই আরো সার্ভিসে, সেটাকে আমি কিভাবে করব এবং সেটা করা কি ঠিক হবে নাকি। কাজে কোশ্চেন হচ্ছে যে ডিসিশন মেকিং, যে ব্রিজটাকে কি আমরা রিপেয়ার করব, রিহ্যাবিলিট করব, নাকি ব্রিজটাকে রিপ্লেস করা হবে, নতুন কোনো ব্রিজ বানানো হবে। এটা একটা বেশ বড় টপিক এবং আজকে হয়তো পুরোটা কভার করা যাবে না। তবে আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছুটা ফ্লেভার দেওয়ার জন্য কিভাবে সেটা করা যেতে পারে। উই লুক এট দ্য কস্ট বেনিফিট অফ ডিসিশন মেকিং অ্যান্ড অলসো রিহ্যাবিলিটেশন। এবার আমি নিজে পার্সোনালি এটা নিয়ে অনেক কাজ করছি, কাজেই আমি চেষ্টা করব কিছুটা আজকে আপনাদেরকে সেই নলেজে কিছু পার্ট আপনাদেরকে ট্রান্সমিট করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইমেল দেওয়া আছে, yazdani@uta.edu। যদি দরকার হয় আমাকে যোগাযোগ করতে পারেন। এবং আমি এখনো অনেক ইমেল পাচ্ছি। আমি খুবই দুঃখিত, আমার অ্যাপোলজি যে আমি এ পর্যন্ত বেশিরভাগই রেসপন্ড করতে পারিনি, কারণ আমার একটা বড় ডেডলাইন ছিল গতকাল, সেটা হয়ে গেছে। কাজে আমি এখন মোর রিল্যাক্সড। আমাদের নেক্সট উইকে আমেরিকা যা বলি আমরা স্প্রিং ব্রেক, সেটা আসছে। কাজেই আই শুড হ্যাভ মাচ মোর টাইম এই ধরনের ইমেল বা ফেসবুক মেসেজে রেসপন্ড করার জন্য। আবার মনে করিয়ে দিচ্ছি যে আপনার ইচ্ছা করলে কোশ্চেন অ্যান্সারে আপনাদের কোশ্চেন পোস্ট করতে পারেন, সেগুলো আমি সব একসঙ্গে সেশনের শেষে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা যদি একটা পুরনো এক্সিস্টিং ব্রিজের কথা চিন্তা করি, সেটার দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, এমফাসিস এনাফ হাউ ইম্পর্টেন্ট দ্যাট ইজ। একটা হচ্ছে ইন্সপেকশন, যাকে আমরা বলি পিরিয়ডিক ইন্সপেকশন বা জরুরি ইন্সপেকশন, ইমার্জেন্সি ইন্সপেকশন। একটা ব্রিজ তো বানালেই হবে না, সেটার এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে, সার্ভিসের উপর ডিপেন্ড করে, সেটাকে আমাদের পিরিয়ডিক্যালি আমাদেরকে দেখতে যেতে হবে, ইন্সপেক্ট করতে হবে। ইন্সপেকশনের উদ্দেশ্য হচ্ছে আমাদের দেখা অন সাইট গিয়ে যে ব্রিজের অবস্থা কি, যেমন কংক্রিটের করোশন হচ্ছে নাকি, বা কোনো ধরনের ড্যামেজ হয়েছে কিনা, বা কোনো ধরনের সার্ভিসিবিলিটি হচ্ছে কিনা, ক্র্যাকিং দেখা যাচ্ছে কিনা, এই ধরনের জিনিস আমরা ইন্সপেক্ট করে বের করতে পারি। এটা কিন্তু ইভ্যালুয়েশন থেকে ডিফারেন্ট, কারণ ইভ্যালুয়েশন হচ্ছে একটা স্পেসিফিক টাইমে গিয়ে মোর ইন ডেপথ সেই ব্রিজটাকে দেখা, যে ব্রিজের স্ট্রেংথ কিরকম, কতটুকু আছে অবশিষ্ট স্ট্রেংথ, ডিফ্লেকশন কতটুকু হতে পারে, এবং আমরা কি এক্সপেক্ট করি। অ্যাগেন সেই ইভ্যালুয়েশন উদ্দেশ্য হচ্ছে আমাদের ডিসিশন নেওয়া যে আমরা কি ব্রিজ রিপ্লেস করব নাকি ব্রিজ রিপেয়ার করব। ইম্পর্টেন্ট। আমি আজকে নেক্সট কয়েকটা স্লাইড আমি ইন্সপেকশনের উপরে দেখাবো, তারপরে আমি যাব ইভ্যালুয়েশনে, এবং সেই সময় আমরা অ্যাস্টোর মেথড দেখব যে কিভাবে আমরা অ্যাস্টো দিয়ে ব্রিজ ইভ্যালুয়েট করতে পারি।
তো আপনারা হয়তো জানতে পারেন যে অনেক ধরনের ব্রিজ ইন্সপেকশন আছে। এগুলো কিছু রুটিন, কিছু হচ্ছে স্পেসিফিক টাইম ডোমেনের টাইম ডোমেনের উপর ভিত্তি করে সেটা করা হয়, এবং কিছু হচ্ছে স্পেসিফিক্যালি যেটা আমাদের দরকার বেসড অন দ্য স্পেসিফিক নিডস অফ দ্যাট ব্রিজ। সো যেমন একটা হচ্ছে ইনিশিয়াল, যেটা হলো আমি প্রথমে যেটা করছি, যেটা ব্রিজ করার পরই করা উচিত, একটা নতুন ব্রিজ বানানোর পরে সেটা করা দরকার। সেকেন্ড হচ্ছে পিরিয়ডিক, যেটা হচ্ছে মেইনটেনেন্স টাইপ অফ ইন্সপেকশন। এটা হলো যে আমরা 1 বছর বা 2 বছর পর পরে বেসড অন ম্যান পাওয়ার গিয়ে ব্রিজ দেখা, খালি ব্রিজের জরুরি অবস্থার জন্য না, ড্যামেজ হয়েছে সেজন্য যাব সেজন্য না, আমাদেরকে পিরিয়ডিক্যালি এটা করতে হবে, যাতে আমরা ঠিক মতো ব্রিজের ইন্সপেকশন রেকর্ড বানাতে পারি এবং সেগুলোকে ওভার টাইম উই ক্যান রিভিউ ইফ নিডেড। ড্যামেজ ইন্সপেকশন, ইন ডেপথ, ফ্র্যাকচার ক্রিটিক্যাল, আন্ডার ওয়াটার এবং সো অন। সো অনেক ধরনের আছে, আমি একটা একটা করে দেখাই। রুটিন ইন্সপেকশন হচ্ছে আমি করলাম, যেটা আমি বললাম আগে যে আমি করব 24 মাস পর পরে। আমেরিকা যেটা করা হয় ইউএসএ তে, এখানে প্রত্যেক স্টেটে 2 বছর পর পরে, এভরি মিনিমাম ম্যাক্সিমাম 2 বছর, 2 বছরের মধ্যে সব ব্রিজ ইন্সপেক্ট করতে হবে। এটা ম্যান্ডেটেড, করতেই হবে। এবং কংক্রিট কালভার্টের জন্য 4 বছর পর পরে এটা করতে হবে। এবং ডিপেন্ড করে কন্ডিশনের উপরে, কোনো কোনো ব্রিজ হয়তো আরো ফ্রিকোয়েন্ট ইন্সপেক্ট করতে হতে পারে, সেটা ডিপেন্ড করবে ইন্সপেকশন রিপোর্টের উপরে। যেমন এখানে এটা প্রসেস হচ্ছে, একটা অনলাইন সিস্টেম আছে, সেখানে ইন্সপেকশন রিপোর্ট যে ইন্সপেক্টর যাবে সে এটা দেখে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট দেখবে, ডেক ডেক দেখতে দেখবে, সুপারস্ট্রাকচার দেখবে, সাবস্ট্রাকচার দেখবে, এবং দেখে সেই ইন্সপেকশন রিপোর্ট ডিটেল ভাবে ফিল আপ করবে, ফটোগ্রাফ সহ, ভিডিও সহ, হয়তো দরকার হলে সেটা একটা ফাইল করা হবে। এখানে আমাদের হাইওয়ে ডিপার্টমেন্টের এক্সটেন্সিভ অনলাইন সিস্টেম আছে, যেখানে প্রত্যেকটা ব্রিজের ট্র্যাক করা হয় এই ধরনের ইন্সপেকশন রিপোর্ট ওভার টাইম। এটা খুবই জরুরি এবং এটা দরকার, এসেনশিয়াল, খুবই দরকার। একটা ব্রিজের হিস্ট্রি জানা দরকার আমাদের, ব্রিজের পাস্ট পারফরমেন্স জানতে হবে। কাজে এটা এটা আই ক্যানট এমফাসাইজ হাউ ইম্পর্টেন্ট দিস ইজ। একটা যেটা প্রবলেম হলো যে আমি যেটা বললাম আগে, সেখানে এটা কিন্তু একটা বেশিরভাগই ভিজুয়ালি করা হয়, মানে চোখে দেখে এটা করা হয়। এটা আমি পরে বলবো এটার প্রবলেম কি। As opposed to that, ড্যামেজ ইন্সপেকশন মানে হচ্ছে সামথিং হ্যাপেন টু দ্য ব্রিজ। সো একটা হয়তো ফায়ার হয়েছে, হয়তো আর্থকুয়েক ড্যামেজ হয়েছে, ফ্লাড ড্যামেজ, উইন্ড ড্যামেজ এন্ড সো অন, অর হয়তো কোনো কারণে স্ট্রাকচারাল সাপোর্ট চলে গেছে, সেখানে একটা স্পেশাল ইন্সপেকশন করা হচ্ছে। সেটা হচ্ছে রুটিন রুটিন ইন্সপেকশনের বাইরে। সেখানে ইন্সপেক্টর যাবে, ইন্সপেক্টর কোয়ালিফাইড ইন্সপেক্টরস, এরা এরা পাশ করেছে, দে হ্যাভ টেক সার্টেন কোর্সেস, ট্রেনিং কোর্সেস। যে কেউ গেলে হবে না, দিস হ্যাজ টু বি ট্রেন্ড ইন্সপেক্টরস। সো যেমন এখানে আমরা দেখছি একটা ফায়ার হুইচ ইজ ভেরি কমন অন ব্রিজেস। এখানে একটা ইম্প্যাক্ট ড্যামেজ, যেখানে এই গার্ডারটা পড়ে গেছে। এখানে একটা ট্রাক ছিল ভেরি হাই, যেটা এসে হিট করাতে ট্রাকটা পড়ে গেছে, এই গার্ডারটা পড়ে গেছে। এখানে এটা একটা ফেমাস একটা হারিকেন আমেরিকায়, এটা হচ্ছে হারিকেন ক্যাটরিনা। এটা হয়েছিল বেশ কিছু বছর আগে লুইজিয়ানাতে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে সেই জন্য, সেই ওয়েভ অ্যাকশনের জন্য এখানে সব অনেকগুলো স্প্যানই ডিসপ্লেসড হয়ে গেছে। কাজে এটা হচ্ছে বিয়ন্ড রিপেয়ার, এটা রিপ্লেস করা হয়েছে। এবং নতুন যে ব্রিজ করা হয়েছে এখানে, সেটা অনেক উঁচু, যাতে এই ধরনের সমস্যা আর না হয়। এনিওয়ে, এটা হচ্ছে ড্যামেজ ইন্সপেকশন। কাজেই সেখান থেকে আমরা জানতে পারবো যে কি করতে হবে, রিপেয়ার করা যাবে নাকি না রিপ্লেস করতে হবে। এবং যদি লোড রেস্ট্রিকশন দিতে হয়, লোড রেস্ট্রিকশন মানে হচ্ছে যে একটা ব্রিজ কিছু একটা প্রবলেম আছে, কাজে এখানে একটা সাইন দিয়ে কতটুকু অ্যালাউয়েবল লোড এই লোডটা এই বিটে ক্যারি করতে পারে, এটাকে বলে লোড পোস্টিং। সে এটা করা দরকার যদি কোনো সন্দেহ থাকে যে ব্রিজের কোনো কোনো ধরনের প্রবলেম আছে, যেটা আমরা চাই না এই ব্রিজটা ভেঙে পড়ে পাবলিকের ক্ষতি হোক বা প্রপার্টি ড্যামেজ হোক এবং ইকোনমিক লস হোক। এবং যেগুলো ব্রিজ পানির উপরে,
যেখানে নাকি পানির উপরে ব্রিজ, অনেক ব্রিজ আছে, ল্যান্ডলক ব্রিজও আছে, ল্যান্ডের উপরে, পানির উপরেও আছে। যেখানে পানির উপরে ব্রিজ, সেখানে অবশ্যই সাবস্ট্রাকচার থাকবে। সেই সাবস্ট্রাকচারটাকে ওই ইন্সপেকশনের মধ্যে ফেলতে হবে। কাজে খালি সুপারস্ট্রাকচার দেখলে হবে না, সাবস্ট্রাকচারটাকেও পিরিয়ডিক্যালি ইন্সপেক্ট করতে হবে। সেখানে এটা সাধারণত আমরা 5 বছর পর পরে করা হয়। এখানে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট লাগবে, ওয়েডিং লাগতে পারে। ওয়েডিং মানে হচ্ছে যে একটা কেউ হেঁটে হেঁটে গিয়ে, যদি এটা শ্যালো ওয়াটার হয়, গিয়ে সেখানে প্রবিং রড দিয়ে এটা একটা ভিজুয়ালি ইন্সপেক্ট করতে পারে। স্কুবা ডাইভিং করা যেতে পারে, এই সেই ধরনের ইকুইপমেন্ট থাকে। এবং যদি এক্সটেন্সিভ ইন্সপেকশন দরকার হয়, তাহলে সারফেস সাপ্লাই এয়ার ড্রাইভিং করতে হবে। এগুলো সব সফিস্টিকেটেড ইকুইপমেন্ট। জরুরি কারণ হচ্ছে যে পানির নিচে তো ডিটেরারেশনের সম্ভাবনা বেশি, এবং সেটা দেখাও যায় না সাধারণত। কাজে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট ব্রিজ ইন্সপেকশনের জন্য। আমি এখানে একটু ফাস্ট যাব, কারণ আমি এই প্রত্যেকটা জিনিসেরই কিন্তু প্রত্যেক ইন্সপেক্টর অনেক ধরনের ভিতরের মেথড দেওয়া আছে, ইকুইপমেন্ট দেওয়া আছে, যেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, কারণ আমাদের সময় সীমিত। কারণ আজকে জাস্ট 3 ঘন্টা সময়। কাজে আমি জাস্ট একটা ফ্লেভার দিচ্ছি এখানে। আপনারা যদি আরো ইন্টারেস্টেড হন, তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন, আমি এডিশনাল ইনফরমেশন পাঠাবো। তো স্পেশাল ইন্সপেকশন হচ্ছে কাইন্ড অফ সেম এজ ড্যামেজ ইন্সপেকশন, যেখানে আমরা জানলাম যে কোনো ধরনের ডেফিসিয়েন্সি আছে, হয়তো ব্রিজটা বেশি ভাইব্রেট করছে, হয়তো দেখা যাচ্ছে ক্র্যাকিং, স্পেসিফিক্যালি নট ড্যামেজ, মেবি এনভায়রনমেন্টাল এফেক্ট, তাহলে সেখানে হয়তো স্পেশাল একটা ইন্সপেকশন করা যাবে। এটা প্রিটি মাচ দ্য সেম এজ বিফোর, অনলি হচ্ছে যেখানে যদি আমরা সাবস্ট্রাকচারের সেটেলমেন্ট দেখতে চাই, তাহলে এটা এটা যদি কোনো সাবস্ট্রাকচার সেটেলমেন্ট হয়ে থাকে যেটা নোটিসিয়েবল, সেখানে আমরা 6 মাস পর পর গিয়ে দেখতে পারি যে সাবস্ট্রাকচার সেটেলমেন্ট বাড়ছে নাকি না কনস্ট্যান্ট। এটা একটু ইম্পর্টেন্ট। যদি সেটেলমেন্ট কমে গিয়ে একটা কনস্ট্যান্ট জায়গায় এসে থাকে, তার মানে সাবস্ট্রাকচার হ্যাজ বিন স্টেবিলাইজড। যদি কন্টিনিউ হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা আমাদের কোনো মিটিগেশন স্টেপস নিতে হবে। যদি বিয়ারিং এর সমস্যা হয়, যেটা আমি বিয়ারিং নিয়ে লাস্ট লেকচারে কথা বললাম, সেখানে আমরা তাহলে ইচ্ছা করলে 3 মাস পর পরে দেখতে হবে যে বিয়ারিং এর কোনো সমস্যা হচ্ছে নাকি, এবং সেভাবে ব্যবস্থা করতে হবে। কমপ্লেক্স ব্রিজ মানে কি? কোনো ব্রিজই কমপ্লেক্সও না, সিম্পলও না, এটা একটা রিলেটিভ টার্ম। তো কমপ্লেক্স ব্রিজ আমার মতে হচ্ছে যে যেটা হচ্ছে একটা এক্সটেন্সিভ অ্যানালিসিস দরকার, এবং কম্পোনেন্ট গুলা কমপ্লেক্স ভাবে কানেক্ট করা। এটা মনে আসে, সেটা হচ্ছে কেবল স্টেট ব্রিজ, সাসপেনশন ব্রিজ, টাইড আর্চ ব্রিজ, মুভেবল ব্রিজ, এবং পন্টুন ব্রিজ, এবং আরো হতে পারে অনেক। সেগুলোর জন্য আমাদের ইন্সপেক্টরি করতে হয়, সেখানে আরো ম্যান পাওয়ার লাগবে, আরো ইন্সপেক্টর লাগবে, হয়তো একজন দুজনে হবে না, একজন দুজনে হবে না, এবং সেখানে আমাদের স্পেশালাইজড ইকুইপমেন্ট লাগবে। খালি ইন্সপেকশনের জন্যই দরকার, এবং অ্যাক্সেস ইকুইপমেন্ট লাগবে, এবং আমাদের কোয়ালিফাইড ইন্সপেক্টর থাকতে হবে এই ধরনের ব্রিজের ইন্সপেকশনে। পেডেস্ট্রিয়ান ব্রিজ ইন্সপেকশন, এবং এটা নতুন কিছু না। পেডেস্ট্রিয়ান ব্রিজ আমি আগে বলেছিলাম, অ্যাস্টোর একটা ক্রাইটেরিয়া আছে, একটা গাইডলাইন আছে পেডেস্ট্রিয়ান ব্রিজ ডিজাইনের জন্য, যেগুলো আমি দেখছি এখানে এক্সাম্পল। এখানে একটা একটা ক্যানালের উপর দিয়ে একটা ব্রিজ, সিম্পল ব্রিজ, হয়তো স্ল্যাব ব্রিজ, যেটাতে লোকজন যাতায়াত করে এক পাশ থেকে অন্য পাশে। এটা হতে পারে এক ধরনের পার্কে হতে পারে, এবং হয়তো কোনো অন্য ধরনের জায়গাতে সেগুলো হতে পারে, হয়তো কমিউনিটির ভিতরে হতে পারে, অথবা অনেক সময় দুটো বিল্ডিং এর ভিতরেও, দুটো বিল্ডিং হাই রাইজের মধ্যেও থাকতে পারে এই ধরনের একটা পেডেস্ট্রিয়ান একটা ব্রিজ। সেগুলো রুটিন ইন্সপেকশন সাধারণত 4 বছর পর পরে করা হয়। ইচ্ছা করলে সেটাকে কমানো যেতে পারে, সেটা খালি এই পেডেস্ট্রিয়ান ব্রিজের জন্য না, আরো যে কোনো ব্রিজের জন্য সেটা প্রযোজ্য। এবং আমি হয়তো মনে আছে আপনাদের বলেছিলাম যে পেডেস্ট্রিয়ান ব্রিজের ডিজাইন কিন্তু HL93 লোড দিয়ে করা হয় না। এটা একটা স্পেশালাইজ টাইপের লোড, যেটা কম, যেহেতু এখানে কোনো ট্রাক লোড যাবে না, যে সেটাকে ওই গাইডলাইন দিয়ে
অ্যাস্টো পেডেস্ট্রিয়ান গাইড স্পেসিফিকেশন, সেটা দিয়ে ডিজাইন করতে হয়। যদিও এটা এলআরএফডি, কিন্তু সেখানে আমরা HL93 ট্রাক ইউজ করি না। ওকে, এখন ইন নাটশেল আপনাদের বললাম গত কয়েকটা স্লাইডে ইন্সপেকশন কি ধরনের হতে পারে। নেক্সট আমরা যাব হচ্ছে ইভ্যালুয়েশনে, উইচ ইজ অলসো ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা এই পার্ট লেকচারের উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আমরা একটা ব্রিজে গিয়ে অ্যাস্টো অনুযায়ী, যেটা আমি এখানে দেখাচ্ছি, এটা কিন্তু অ্যাস্টো এলআরএফডি ব্রিজ ডিজাইন ম্যানুয়াল নয়, এটা একটা সেপারেট পাবলিকেশন। এটার নাম হলো দ্য ম্যানুয়াল ফর ব্রিজ ইভ্যালুয়েশন। এটা আমি থার্ড এডিশন দেখাচ্ছি এখানে, 2018, পাবলিশড বাই অ্যাস্টো, পরিষ্কার দেখা যাচ্ছে। এটা আমি জানি ইন্টারিম এডিশন 2020 এখন অ্যাভেলেবল মার্কেটে আছে। সো আমরা এটা ইউজ করব অনলি ফর এক্সিস্টিং ব্রিজ ইভ্যালুয়েশন, নট ফর নিউ ব্রিজ ডিজাইন। এটা নিউ ব্রিজের জন্য নয়, এটা অনলি ফর ইভ্যালুয়েশন এক্সিস্টিং ব্রিজের জন্য। এবং এখানে বিভিন্ন ধরনের চ্যাপ্টার আছে, স্টিল ব্রিজের জন্য, কংক্রিট ব্রিজের জন্য, টিম্বার ব্রিজের জন্য অ্যান্ড সো অন। পরিষ্কারভাবে বলা আছে কি ক্রাইটেরিয়া আমরা ইউজ করব, কি ইকুয়েশন আমরা ইউজ করব। কাজেই আমরা we should be careful not to use the AASHTO Bridge Design Manual, which is a entirely separate publication. তো আমরা যখন চিন্তা করব না এখন যে একটা ব্রিজ, সেটা আমরা ইন্সপেক্ট করছি এভরি ফিউ ইয়ার্স, এখন আমরা ইভ্যালুয়েট করতে চাই কোনো কারণে, হয়তো এটা পিরিয়ডিক ইভ্যালুয়েশনের দরকার আছে, হয়তো আমরা চিন্তা করছি এটাকে রিপেয়ার করার জন্য বা রিপ্লেস করার জন্য। কাজেই মেবি ফর পিস অফ মাইন্ড অলসো, একটা ব্রিজ যদি 15 বছরের পুরনো হয়, যেটা একটা বার্নিং কোয়েশ্চেন সেটা হলো যে এই ব্রিজটা কি সেফ। ইটস ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রাইট? কারণ আমরা একটা ব্রিজ ডিজাইন করেছিলাম আগের কোড দিয়ে, যেটা হয়তো 25 বছর আগে ডিজাইন করা হয়েছে অ্যাস্টো HS2044 লোড দিয়ে, এবং এখন নতুন ব্রিজের জন্য আমরা করছি HL93 অ্যাস্টো লোড, যেটা HS2044 থেকে বেশি। কারণ নাও উই হ্যাভ টু কনসিডার দ্য লাইভ লেন লোড। কাজে সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা কি এখনো সেফ নাকি, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কনসার্ন। তারপরে হয়তো আমরা চিন্তা করতে পারি যে আমরা কি ভিতরে যে কোনো ডিফেক্ট থাকলে, যদি কোনো ব্রিজে, যেমন এক্সাম্পল হচ্ছে স্ল্যাবের ভিতরে ডিলামিনেশন, ভেরি কমন। আমি যে গত লেকচারে বললাম যে ডেক ইজ এ ভেরি ভেরি ক্রিটিক্যাল মেম্বার, দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স ফর এ ব্রিজ, কারণ এটার উপর দিয়ে ট্রাফিক যাচ্ছে। কাজে ব্রিজের ওখানে কোনো ক্র্যাক হচ্ছে নাকি, উইচ ইজ কোয়াইট কমন। কংক্রিট ডেকের উপরে শ্রিঙ্কেজ ক্র্যাক হতে পারে, ভাইব্রেশন হতে পারে, এবং আরো একটা ইম্পর্টেন্ট হচ্ছে যেটা যে করোশন যেটা হতে পারে স্টিল রিবারের, সেটাকে কি আমরা কোনোভাবে দেখতে পারবো কিনা উইদাউট ডিস্ট্রয়িং দ্য ব্রিজ। তার মানে হচ্ছে নন ডিস্ট্রাকটিভ লোড টেস্টিং, এটা এখন খুবই পপুলার। এটা আমি দেখাবো কিছু এক্সাম্পল এখানে আজকে, যে কিভাবে আমরা করতে পারি, এটা দিয়ে কি ধরনের ইকুইপমেন্ট লাগবে, এবং কিভাবে সেটা আমরা ব্রিজের ইভ্যালুয়েশনের জন্য সেই ডেটা আমরা ইউজ করতে পারবো। তো এটা যে অ্যাস্ট্রো প্রসিডিউর যেটা, সেটা যেভাবে করি আমরা, সেটা হচ্ছে আমরা একটা ব্রিজে যাই এবং যে কেউই করতে পারে এটা, যে কোনো ট্র্যাক হতে পারে, যে কোনো অ্যাস্ট্রো ট্র্যাক হতে হবে, নট নেসেসারি, ইট ক্যান বি এনি ডাম্প ট্র্যাক, যেটা আমরা সাধারণত লোকাল ক্ষেত্রে মাটি টাটি বা অ্যাসফল্ট ক্যারি করি, সেই ধরনের একটা ট্রাক নিয়ে আমরা যদি লোডটা জানি, সেটাকে আমরা ব্রিজের উপরে দিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে সেখান থেকে আমরা ডেটা কালেক্ট করব, এবং সেখান থেকে আমরা ব্রিজের বিহেভিয়ার স্টাডি করব। ইচ্ছা করলে আমরা কম্পোনেন্ট লেভেলে করতে পারি অথবা সিস্টেম লেভেলে করতে পারি। আদার অল্টারনেটিভ হচ্ছে ইটস কাইন্ড অফ ইন্টারেস্টিং, হচ্ছে যে পুরোটাকে মডেল করা ব্রিজটাকে, যেটা আমরা করছি আজকাল। সেটা করা যায়, সেটা হয়তো অতটা অ্যাকিউরেট হবে না, কারণ হচ্ছে আমি যদি অনসাইটে গিয়ে একটা লোড টেস্ট করি, সেটা হচ্ছে বেস্ট, বিকজ আই ক্যান অ্যাকিউরেটলি মেজার দ্য ব্রিজ রেসপন্স। আমি যদি একটা কম্পিউটিং করি, সেটা তো আর অ্যাপ্রক্সিমেট, কারণ আমাকে অ্যাসাম্পশন করতে হবে। কাজেই এবং সবসময় হয়তো এই টুলটা যে ধরনের সফটওয়্যার লাগবে, সেটা হয়তো নাও থাকতে পারে। টিপিক্যালি যেটা আমরা ইউজ করছি আজকাল, সেটা হচ্ছে অ্যানসিস, অ্যাবাকাস, সিআরএসআই, এই ধরনের সফটওয়্যার, যেগুলোকে আমরা বলি ফাইনাইট এলিমেন্ট সফটওয়্যার। সেটা যদি থাকে ভালো, সেটা ইউজ করা যেতে পারে।
সেটার জন্য নো হাউ লাগবে, সেটার জন্য যে ইউজ করবে তার ট্রেনিং লাগবে। আগে যে বললাম একটা সফটওয়্যার তো আর ব্ল্যাক বক্স হিসেবে ইউজ করা যাবে না, সেটা মনে রাখতে হবে। তো টিপিক্যাল যে ধরনের প্রবলেম হয় ব্রিজে, যেই জন্য ইভ্যালুয়েশন লাগতে পারে, সেটা হচ্ছে ক্র্যাকিং হতে পারে ডেকে, যেটা আমরা দেখছি অন দ্য লেফট আপার সাইড। ক্র্যাকিংটা প্যারালাল হতে পারে টু দ্য টু দ্য টু দ্য প্যারালাল হতে পারে, অথবা ট্রান্সভার্স হতে পারে টু দ্য ডেক। লঞ্জিটিউডিনাল হতে পারে, আমরা দেখছি এখানে লঞ্জিটিউডিনাল একটা ক্র্যাক, এটা ট্রান্সভার্স ক্র্যাক, দুটাই কমন, যদিও ট্রান্সভার্স ক্র্যাকটা বেশি কমন, কারণ হচ্ছে দিস ইজ কনস্ট্রেইনড রাইট বাই দ্য সাপোর্টস। ক্র্যাকিং হতে পারে মেজে, এটা একটা কংক্রিট ব্রিজের ক্র্যাকিং, স্টিল ব্রিজের ক্র্যাকিং, এটাই অ্যামেজিং, এটা 7 ফুট লম্বা একটা ক্র্যাক, যেটা ধরা পড়েনি প্রথমে, যেটা ধরা পড়েনি, পরে ধরা পড়লো। কাজেই এখানে ইন্সপেকশন করা হয়েছিল, বাট সামহাউ ইন্সপেক্টর মিসড ইট। এটাই হচ্ছে ইন্সপেকশন একটা ইস্যু, যে যে ইন্সপেক্টর সে কতটা কেয়ারফুল, সে কতটা ট্রেইনড, এবং সে কতটা মনোযোগ দিয়ে এই ব্রিজ ইন্সপেকশন করবে, স্পেশালি যদি একটা ইনঅ্যাক্সেসিবল এরিয়া হয়, যেমন পানির উপরে, বা হয়তো একটা রাফ টেরেনের উপরে, পাহাড়ের উপরে, হিলি এরিয়ার উপরে, যেখানে নিচে অ্যাক্সেস করা ডিফিকাল্ট, সেখানে একটা প্রবলেমেটিক একটা 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 পরিস্থিতির সৃষ্টি হয় আর কি। এবং তারপরে কথা হচ্ছে যে ইন্সপেক্টরের যে তার যে মতামত, যেমন আমি যদি 3টা ইন্সপেক্টর ধরি, 3জন যে কোনো হতে পারে, তাদের ট্রেনিং থাকলেও দেয়ার ইজ এ বায়াস, যেটা আমরা বলি পার্সোনাল বায়াস। কাজে যদি একটা ইন্সপেক্টর এক ধরনের চিন্তা করে, ইন্টারপ্রেট করে, আরেকজন ইন্সপেক্টর ডিফারেন্ট ভাবে ইন্টারপ্রেট করে, সেখানে একটা মতবিরোধ হতে হতে পারে আর কি। কাজেই আমি যেটা বলতে চাচ্ছি যে ভিজুয়াল ইন্সপেকশন যেটা টিপিক্যালি করা হয় এইসব ক্ষেত্রে, সেটা খুব রিলায়েবল নয় আর কি। লস মানে এখানে করোশন হয়ে, এটা স্টিল ব্রিজ যদিও, এখানে নিচের ফ্ল্যাঞ্জে করোশন হয়ে, অফকোর্স নিচের ফ্ল্যাঞ্জটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে বেন্ডিং মোমেন্ট আসবে, বেশিরভাগ ক্যাপাসিটি টেনশন থেকে আসবে। কাজে দিস ইজ সিভিয়ার লস। এটা আমি যেটা বললাম ওয়েট লিমিট, এখানে যা করা হচ্ছে সেটা হলো এই ব্রিজটাকে, যে কোনো একটা ব্রিজই হোক, সেটাকে ইভ্যালুয়েট করা হয়েছে, এবং এটাকে আমরা বলি লোড রেটিং। যে এখানে লিমিট দেখানো হচ্ছে যে কতটুকু লোড, কত টন, ইন টার্মস অফ টন, এটা এটা ক্যারি করতে পারবে। ম্যাক্সিমাম হচ্ছে ডিপেন্ডিং অন দ্য হাউ মেনি অ্যাক্সেলস উই হ্যাভ, 22 টন হতে পারে, অথবা ছোট ভেহিকেলের জন্য হয়তো 11 টন পর্যন্ত হতে পারে। কাজে দেখছি যে এটা ঠিক অ্যাস্ট্রো স্যাটিসফাই করবে না, কাজ যেহেতু করছে না, সেই জন্য এটা একটা পাবলিক ইনফরমেশন, যদিও লোক মানবে না হয়তো, কিন্তু এটা ইনফরমেশন, সো দ্যাট যে হাইওয়ে ব্রিজের ওনার, যে হি অর শি ইজ অফ দ্য হুক, যে আমরা তো এটা পোস্ট করেছি, কাজ যদি কেউ এটার ড্যামেজ হয় তাহলে আমরা রেসপন্সিবল না। এটা হচ্ছে লিগ্যাল অ্যাসপেক্ট অফ দিস। আরো প্রবলেম, যেটা আগে বললাম, এটা হয়তো আগে দেখেছিলাম যে ট্রাফিক ইম্প্যাক্টের জন্য গার্ডার ফেলিওর, এটা প্রেটি ইন্টেন্স, এই গার্ডারটাকে রিপ্লেস করতে হবে। হয়তো এই সাবস্ট্রাকচার যদি ঠিক থাকে তাহলে আমরা রিইউজ করতে পারি। কাজে এখানে ব্রিজটা থামিয়ে দিয়ে এটাকে রিপেয়ার করা হচ্ছে, এভালুয়েশন করা হচ্ছে। এখানে একটা স্টিল ব্রিজের ট্রাফিক ইম্প্যাক্ট, তো কংক্রিট ব্রিজেও ট্রাফিক ইম্প্যাক্ট হতে পারে, স্টিল ব্রিজে হতে পারে, পানির উপর হতে পারে, এবং জমির উপরে হতে পারে। এখানে ক্র্যাক ফেলিও, এটা যে আগে বলেছিলাম একটা প্রিকাস্ট প্যানেল যেটা এখানে ইউজ করা হয় আইগার্ডের উপরে, সেটা ক্র্যাক করে গিয়েছে, কারণ হচ্ছে যে এখানে যে উপরে কাস্ট ইন প্লেস কংক্রিট ছিল, এটার সঙ্গে ঠিক মতো বন্ডিং হয় নাই, কাজে এটা ইট ফেইলড। এক্সেসিভ ভাইব্রেশন, সেটাও একটা সমস্যা, which is possible. তো আমরা যদি এখন লোড টেস্টে ফিরে যাই, অ্যাকর্ডিং টু অ্যাস্টো, বিভিন্ন ধরনের লোড টেস্ট আছে। একটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ লোড টেস্ট, যেটা আমি এই মুহূর্তে কভার করছি। সেটা একটা স্ট্যাটিক লোড টেস্ট হতে পারে, যেখানে আমরা ট্রাকগুলোকে, যেটা আগে বললাম যে লোডেড ট্রাক, সেটা উপরের ডেকের বিভিন্ন জায়গায় বসিয়ে সেখান থেকে আমরা ডেটা কালেক্ট করতে পারি। আমি দেখাবো কিভাবে ডেটা কালেক্ট করতে হয় এবং কিভাবে ব্রিজ ইনস্ট্রুমেন্টেশন করতে হয়। ডাইনামিক লোড টেস্ট হচ্ছে হাই স্পিডে। সো আমি একটা গাড়ি চালাচ্ছি, এটা হচ্ছে স্ট্যাটিক, আমরা জানি স্ট্যাটিক মানে কি, এটা চলছে না, এবং এটা হচ্ছে একটা হাই স্পিডে হয়তো
70, 80, 90 মাইলস পার আওয়ার চলছে, সেখানে আমরা ব্রিজের ডাইনামিক রেসপন্স সেখান থেকে আমরা মাপতে পারি। আরো এই ধরনের অনেক ধরনের সাব ক্যাটাগরি আছে এগুলোতে, তো সবগুলো হয়তো প্রয়োজন হবে না। আমার প্রফেশনাল লাইফে আমি সাধারণত স্ট্যাটিক লোড কোর্স টেস্ট করি এবং ডাইনামিক লোড টেস্ট করি এবং ডায়াগনস্টিক লোড টেস্ট করি। এগুলোর প্রয়োজন হয় না সাধারণত অন্য যেগুলো আছে দেখাচ্ছি এখানে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে ইন্টারেস্টিং ফ্যাক্টর যেগুলো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো আপনারা কিছু কিছু আপনারা দেখেছেন এই ধরনের প্রবলেম, যেটা একটা হলো যেমন আমি একটা নন কম্পোজিট সেকশন আছে যেটা আমি দেখালাম, এই স্টিল ব্রিজ যেটা দেখালাম আগে, স্টিল ব্রিজের স্টিল গার্ডার এবং তার উপর একটা নন কম্পোজিট ডেক। কিন্তু কিছু কম্পোজিট অ্যাকশন থাকে, যেহেতু ফ্রিকশন থাকে দুটো কম্পোনেন্টের মধ্যে, সেখান থেকে আমরা উই ক্যান গেট সাম অ্যাডিশনাল ক্যাপাসিটি যদি আমরা ডেকটাকে সেপারেটলি ডিজাইন করি, সেপারেট কম্পোনেন্ট নন কম্পোজিট, এবং কংক্রিটের ক্ষেত্রে তা হতে পারে পুরনো ব্রিজের জন্য। নতুনগুলো তো বেশিরভাগই কম্পোজিট হয় আজকাল, কাজে সেখান থেকে আমরা হয়তো কোনো এক্সট্রা কোনো স্ট্রেংথ বের করতে পারি, উইচ ইজ এ গুড থিং। আনইনটেন্ডেড কন্টিনিউটি ফিক্সিটি আছে, পার্টিসিপেশন সেকেন্ডারি মেম্বার, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে দেখাই। মেবি হিয়ার আমি যদি এই ব্রিজটা ডিজাইন করি, আমি ডিজাইন করছি ডেকের জন্য, ডিজাইন করছি গার্ডারের জন্য, ডিজাইন করছি রেলিং এর জন্য আলাদা আলাদা ভাবে, রাইট, এবং ডিজাইন করছি সাবস্ট্রাকচারের জন্য। কিন্তু এই যে একটা রেলিং ব্যারিয়ার যেটা, যেটা কিন্তু অনেক সময় ডেকের সঙ্গে ইন্টিগ্রাল, যদি আমরা চিন্তা করি, আমরা যখন ডিজাইন করি সেটাকে আমরা কনসিডার করি না। কাজে ওভারঅল এই ব্রিজের যে রেসপন্স, এখানে তাই দেখা যাচ্ছে একটা একটা কংক্রিট, আমি একটা ব্যারিয়ার বা রেলিং দেখতে পাচ্ছি, কম্পোজিট ব্যারিয়ার। সেখানেও কিন্তু এই আমি যদি মেজার করি এই ব্রিজের রেসপন্স লোড টেস্ট থেকে, দেখবো যে এটা একটা কন্ট্রিবিউশন আছে। সো এগুলো হচ্ছে পজিটিভ ফ্যাক্টর যেগুলো অ্যাস্ট্রো ডিজাইনে কনসিডার করছে না, কিন্তু আমি লোড টেস্ট করে যদি আমার ডেফিসিয়েন্সি থাকে, তাহলে হয়তো সেই ডেফিসিয়েন্সিটাকে এই ধরনের কম্পোজিট অ্যাকশন দেখিয়ে বা প্রুফ করে আমি ওটাকে মেক আপ করতে পারি। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইন্টারেস্টিং কনসেপ্টস। আগে যে বললাম, ব্রিজেস আর ফ্যাসিনেটিং অ্যান্ড হোপ ইউ অ্যাগ্রি উইথ মি। এগুলো তো আগেই কভার করেছি। সো এখন আমি যাই একটা স্পেসিফিক এক্সাম্পলে, এটা হয়তো আই হ্যাভ টু জাম্প অ্যারাউন্ড। সো আমি জানি না, অ্যাকচুয়ালি ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি জানি না বাংলাদেশে কতদূর হচ্ছে এই ধরনের লোড টেস্টিং। হয়তো হচ্ছে, হয়তো হলে ভালো। দিস ইজ এ নিউ ইনফরমেশন, নট নিউ ইনফরমেশন। যদি না হয় সেটা হয়তো আমি হাইলি রিকমেন্ড করব এটা করার জন্য অন এ পিরিয়ডিক বেসিস অথবা অ্যাজ নিডেড বেসিস। এটা একটা ব্রিজ, আমি পার্সোনালি ইনভলভ ছিলাম। এটা আমার এখানে কাছেই, আমি থাকি আর্লিংটনে। আর্লিংটন টেক্সাস হচ্ছে একটা অ্যাবাউট পপুলেশন 300,000, এখানে আমি থাকি। টোটালি লাভ দিস এরিয়া। এটা হচ্ছে ডালাস ফোর্ট ওয়ার্থের মধ্যেখানে। ডালাস একটা সিটি, ফোর্ট ওয়ার্থ একটা সিটি। ডালাসের পপুলেশন হচ্ছে অ্যাবাউট 4-5 মিলিয়ন এবং ফোর্ট ওয়ার্থের পপুলেশন হচ্ছে 2 মিলিয়ন। So total 7 million. It's a very high, very, very big metropolis, not like Dhaka. No comparison to Dhaka, but it's not as congested as Dhaka as well. Anyway, এখানে অনেক ধরনের ব্রিজ আছে। এটা একটা ব্রিজ, সেন্ট ফ্রান্সিস ব্রিজ, যেটা এটা আমরা নর্থ বাউন্ড লেনটাকে আমরা লোড পোস্টিং করেছিলাম, ইভ্যালুয়েট করেছিলাম। এটা একটা পুরনো ব্রিজ, 60s বানানো, বেশ পুরনো। কত বছর হলো? প্রায় 60 বছর, মোর দেন দ্যাট। সো আমরা বুঝতে চেষ্টা করি কি কি কম্পোনেন্ট ছিল আমাদের এখানে। এই ব্রিজের 6টা স্প্যান আছে। স্প্যান লেংথ ভেরি করে, ডিপেন্ড অন দ্য পিয়ার ক্যাপ লোকেশন, 30 ফিট, 60 ফিট, 70 ফিট। এটা ইন্টারেস্টিং ব্রিজ, এটা স্টিল গার্ডার ব্রিজ, কিন্তু উপরে যেটা আগে বললাম, এটা একটা ডেক আছে নন কম্পোজিট। এটা করলে আমরা হয়তো স্টিল গার্ডারকে কম্পোজিট করতে পারি থ্রু শিয়ার স্টাডস, যেটা এখানে এই পুরোনো ব্রিজে করা হয়নি। সবগুলো স্প্যানই সিম্পল সাপোর্ট,
আর কিছু আছে কন্টিনিউয়াস, সবগুলো সিম্পল সাপোর্ট নয়, কয়েকটা সিম্পল সাপোর্ট এবং বাকিগুলা কন্টিনিউয়াস। আমরা স্প্যান 2 এবং 3 সিলেক্ট করলাম, কারণ হচ্ছে যে আমরা হোয়াট উই ডিড, আমার টিম যেটা আছে ইউটিএতে, আমরা আমার টিম ইজ কোয়াইট এক্সপেন্সিভ। এখন প্রায় 10-12 জন পিএইচডি স্টুডেন্ট, 3-4 জন মাস্টার স্টুডেন্ট এবং 10-12 জন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট এবং 3 জন পোস্ট ডক। It's a very busy group. I'm proud of them. We did a lot of good work like this one. So এখানে আমরা ভিজিট করলাম এজ এ টিম এবং দেখলাম যে টেকের অবস্থা স্প্যান 2 এবং 3 এর সবচেয়ে খারাপ। কাজে সেখান থেকে আমি জানলাম যে সেখান থেকে আমরা আমাদের লোড টেস্টিং শুরু করবো। রিজন হচ্ছে যে সবগুলো স্প্যান তো আর কনসিডার করা সম্ভব নয়, টু বি লট অফ টাইম, লট অফ এফোর্ট, কারণ হচ্ছে উপরে বন্ধ করতে হবে ট্রাফিক, কাজে সেটা একটা সমস্যা, স্পেশালি বিজি রোড হলে, এবং নিচেও এটা খুবই বিজি, ইটস এ বিজি হাইওয়ে, সেটা আমি দেখাবো। কাজে আমাদের ব্রিজের নিচেও যেতে হবে, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব, লজিক্যালি স্পিকিং, উই নিড টু ফিনিশ দিস ওয়ার্ক। এটা আমি আসলে আমার ছবি, ফাইনালি ইউ নো হোয়াট আই লুক লাইক রাইট হিয়ার। এটা আমাদের টিম ছিল যেখানে আমরা গিয়েছিলাম সেই ব্রিজ সাইটে। গিয়ে আমরা, এটা হচ্ছে একটা নিয়ার বাই ব্রিজ সাইট যেটা কনস্ট্রাকশন হচ্ছিল, সো উই অলসো ভিজিটেড। এরা আমরা গিয়ে ভিজিট করলাম, আমি দেখলাম, আমি দেখতে পাচ্ছি এখানে ডেক পোর করা হয়নি এবং দিকে আমি দেখতে পাচ্ছি এপক্সি কোটেড রিবার এবং গার্ডার দেখতে পাচ্ছি। সো ইটস এ গুড এক্সপেরিয়েন্স ফর দ্য টিম টু ভিজিট। এবং এই টিমটা, ইট ওয়াজ 2 years ব্যাক, বেশিরভাগই গ্রাজুয়েট করে গেছে এবং they have good jobs right now. They are very happy. Looks like they're smiling because of that. Anyway, so ওইখানে আমি দেখালাম যেখানে ওই ব্রিজ ইন্সপেকশন অর ইভ্যালুয়েশন আমরা ফিজিক্যালি যাই, এবং আমি এখানে we are here taking proper safety precautions, all kinds of PPE, ছাত্ররা কাজ করছে। সো ইটস এ ভেরি হ্যাজার্ডাস জব। আমি দেখতে পাচ্ছি এখানে ট্রাফিক ফ্লো করছে এখানে এবং হাই স্পিডে, এই হাইওয়েতে হয়তো 70-80 miles per hour যাচ্ছে। কাজে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যখন আমরা উপরে ব্রিজে কাজ করি। এটা পুরোটা ক্লোজ করা হয়নি, দেখতে পাচ্ছি এখানে যে এই লেনটা ক্লোজ করা হয়েছে, কিন্তু এই লেনটা খোলা। কাজে উই আর ভেরি কেয়ারফুল। বলতে পারি না যে সেফটি কতটুকু ইম্পর্টেন্ট ব্রিজের কাজের জন্য। লোকেশন হচ্ছে এখানে, আপনারা জানতে পারেন কেউ কেউ হয়তো যে ডালাস ফোর্ট ওয়ার্থের জিওগ্রাফি। এখানে ডালাস ভেরি অ্যাক্টিভ, ভেরি ভাইব্রেন্ট কমিউনিটি। আর্লিংটন এখানে, এই যে হাইওয়ে, এটা হচ্ছে হাইওয়ে 30, ইন্টারস্টেট হাইওয়ে 30, ভেরি বিজি। এটা ডালাস ক্রস করে এখানে গিয়েছে এবং এইখানে ব্রিজ লোকেশন। কাজে এই ব্রিজটা এখানে ইস্ট ডালাসে, এটা এই ব্রিজটা ক্রস করেছে ওভার I-30। এটা মনে রাখি, এটা একটা ভেরি বিজি হাইওয়ে, 6টা লেন আছে এবং এই ব্রিজটা একটা লোকাল হাইওয়ে, এটা উপর দিয়ে গেছে I-30 এর উপরে। জাস্ট ট্রাই টু রিমেম্বার দ্যাট। প্ল্যান ভিউ এখানে দেখাচ্ছি যে এটা হচ্ছে I-30 ইস্ট বাউন্ড এন্ড ওয়েস্ট বাউন্ড। এটা এই দুটো হচ্ছে ইস্ট বাউন্ড লেন, যেটা আমরা বলি এটা যাচ্ছে ইস্টের দিকে। এটা হচ্ছে ওয়েস্ট বাউন্ড লেন, অ্যাপ্রোচ রোডওয়ে, এবং এটা হচ্ছে সেন্ট ফ্রান্সিস এভিনিউ, এটার উপর দিয়ে যাচ্ছে, এই লেনের উপর দিয়ে যাচ্ছে। স্প্যান আছে স্প্যান 1, 2, 3, 4, 5 and 6, এবং পিয়ার লোকেশন দেখানো আছে এখানে একটা, এখানে এন্ড সো অন। কাজেই আমরা এই দুটো স্প্যান আমরা সিলেক্ট করলাম কারণ এখানে সবচেয়ে বেশি টেকে ডিটারেশন ছিল, ক্র্যাকিং ছিল এন্ড সো অন। একটা জিনিস যেটা মনে রাখতে হবে যে অ্যাক্সেস ইম্পর্টেন্ট যদি আমরা ব্রিজ ইভ্যালুয়েশন করি, এবং আমাদের ইনস্ট্রুমেন্ট করতে হবে, সেটার জন্য জায়গা লাগবে। আমাদের হয়তো ম্যান লিফট ইউজ করতে হতে পারে, এটা আমরা দাঁড়িয়ে প্ল্যাটফর্মটা উপরে উঠে সেটা আমরা ব্রিজের নিচে কাট করতে পারি, এবং সো অন। কাজেই সবকিছু বিচার করে, এবং নট সারপ্রাইজিং, আমরা যখন এখানে কাজ করলাম, এখানে লোড টেস্টিং, ইট ওয়াজ ডান অ্যাট 1 AM ইন দ্য মর্নিং, সকাল 1টার সময়। কারণ হচ্ছে যে ওই সময় ট্রাফিক সবচেয়ে কম এবং ট্রাফিক স্টপ করা ইজিয়ার। যদি আমি এটা সকাল 10টার সময় করি, অবশ্যই ইজ ভেরি ডিফিকাল্ট। সেটা একটা কনসিডারেশন, টাইম ফ্রেম, এবং কখন সেটা আমরা করব, সেটা আমরা লোকাল এজেন্সির সঙ্গে ঠিক কাজ করে সেটা ঠিক করতে হবে, তাদের সঙ্গে একমত হয়ে ঠিক করতে হবে। এটা ব্রিজের সাইড ভিউ দেখতে পাচ্ছি আমরা।
I-30 যেটা আগে বললাম, I-30 হাইওয়ে, এবং দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে পিয়ার ক্যাপ বা বেন্ড ক্যাপ, ক্যান্টিলিভার্ড আউট, একটা পিয়ার। এটা কাইন্ড অফ ওল্ড ফ্যাশন আর কি, এখন এভাবে করা হয় না। এবং আমি দেখতে পাচ্ছি আর যেটা ইন্টারেস্টিং, যদি আমরা ব্রিজের হাইট চিন্তা করি, এটা কিন্তু অত বেশি না। ওকে, আমি ইজিলি ইমাজিন করতে পারি যদি একটা হাই একটা ভেহিকল আসে বেশি লম্বা, তাহলে এখানে হিট করতে পারে অবশ্যই। এবং সেটা তাই হয়েছে, এই ব্রিজে রিপিটেডলি ট্রাফিক হিট করেছে অন ওয়ান সাইড। এগুলো হচ্ছে যেটা আগে বললাম, এগুলো হচ্ছে স্টিল গার্ডার। কাজে সেই স্টিল গার্ডারগুলো রিপিটেডলি ওয়াজ বেন্ট অ্যান্ড রিপেয়ার্ড। কাজে এই ব্রিজের সমস্যা আছে এবং এই জন্যই ইভ্যালুয়েশন করা হয়েছিল। এবং নতুন যেগুলো এখন করা হয় সেগুলো এর থেকে অনেক উঁচু করা হয়, যাতে এই সমস্যা না হয়, এই ধরনের সমস্যা। ইন্টারেস্টিং কনসেপ্ট হচ্ছে যে একটা রিহ্যাবিলিটেশন টেকনিক যেটা আমরা চিন্তা করছি এই ব্রিজে, সেটা হচ্ছে যে কোনোভাবে এই স্টিল গার্ডার গুলোকে জ্যাক আপ করে, জ্যাকিং আপ করে এখানে যদি এক্সট্রা কংক্রিট দেওয়া যায়, তাহলে হাইট বাড়ানো সম্ভব। সেটা আমরা দেখছি এখন এই মুহূর্তে যে সেটা কি ফিজিবল কিনা ইন টার্মস অফ কস্ট বেনিফিট। ওকে, এটা একটা ভিডিও, সাউন্ড হয়তো প্লে না করতে পারে, দ্যাটস ফাইন, সাউন্ডের প্রয়োজন নাই। লেটস ওয়াচ দিস। ড্যামেজ টিপিক্যাল, এটা যা হয়ে থাকে সাধারণত। সো একটা ভিউ, এটা ভালো না, এবং হতে পারে, অবশ্যই হবে। আম, কাজে এটা একটা আর্চ ব্রিজ ছিল, দেখছি এখানে যে এটা ড্যামেজ হবে, এটা কংক্রিট আর্চ ব্রিজ, এবং আর্চ ব্রিজে তো রিডান্ডেন্সি খুবই কম। কাজেই এটা বিরাট সমস্যা। অনেক জায়গায় রিপিটেডলি হিট হয় এই ধরনের। এনিওয়ে, সো সেই জন্য হয়তো আরো ইন্সপেকশনের প্রয়োজন হতে পারে এবং ইভ্যালুয়েশনের প্রয়োজন হতে পারে, কিভাবে রিট্রোফিট করতে হবে এবং রিপেয়ার কি পসিবল নাকি সেটাও একটা কনসার্ন। তো ফিরে যাই আবার সেন্ট ফ্রান্সিস ব্রিজে। তো এটাকে আমরা যেটা বলি অ্যাজ বিল প্ল্যান। তো এটা পুরনো, দেখা যাচ্ছে খুবই পুরনো প্ল্যান। আমরা ইমাজিন করছি 1960s হয়তো ক্যাড, অটো ক্যাড ছিল না, অথবা মাইক্রো স্টেশন ছিল না। এখন তো আমরা কম্পিউটার এইডেড ডিজাইন করি, তখন এটা হাতে করা হয়েছিল। কাজেই এটা পড়া যাচ্ছে কাইন্ড অফ হেজি। কাজে এখানে ডিটেল গুলো দেওয়া আছে। সো আমরা চেষ্টা করি যখন আমি লোড টেস্টিং করব, কোনো ব্রিজে ইভ্যালুয়েশন করব, ফার্স্ট থিং উই লুক ফর আর দোজ প্ল্যানস। প্ল্যান কি আছে নাকি। প্ল্যান থাকে অনেক সময়, অনেক সময় থাকেও না। উই ক্যান ইমাজিন যে 1960s এর একটা যেটা ব্রিজ, সেটা হয়তো যে অফিসে যেখানে প্ল্যানগুলো ছিল সেগুলো অনেকবার মুভ করেছে, সেই প্ল্যান হারিয়ে যেতে পারে, এবং হারিয়ে যাওয়াটা মোর কমন বা মিসপ্লেসড হতে পারে। সেটা আরেক সমস্যা, যে আমি একটা ব্রিজ ইভ্যালুয়েট করব, সেখানে প্ল্যান নাই। কাজে এটা একটা সমস্যা, এবং এটাকে ওভারকাম করার উপায় আছে, সেটা আমি পরে বলবো এই লেকচারে কিভাবে সেটা করতে হবে। তো এই ব্রিজটা এখন আমি একটু ডিটেল দেখাই। এটা W33-130 গার্ডার, আমরা জানি এটা কি, ডাব্লিউ শেপ, এআইসি কমপ্লায়েন্ট। সো 1 2 3 4টা গার্ডার আছে। এটা ক্রস সেকশন ডেক দেখছি। ওভারঅল ডেকের উইথ হচ্ছে 29.25 ফিট, এবং কার্ভ টু কার্ভ হচ্ছে 22 ফিট। 3 ফিট ওভারহ্যাং one side and 3.5 feet over on the other side. সো এখানে 3টা স্প্যান দেখানো হচ্ছে ডেকের জন্য। এই ডেটাগুলো দেওয়া ছিল, যেটা আমরা পেয়েছিলাম, উই ওয়ার লাকি বিকজ এই ব্রিজের জন্য অ্যাজ বিল্ট প্ল্যান ছিল। কংক্রিট স্ট্রেংথ at that time was 3 KSI. ডেকের স্টিলের জন্য ছিল yield point 33 KSI, এবং গার্ডার স্টিলের জন্য ছিল 40 KSI। তো এখন তো আমরা জানি যে এর থেকে বেশি স্ট্রেংথ আমরা ইউজ করি, ওই সময় হয়তো সেই স্ট্রেংথ অ্যাভেলেবল ছিল না। এনি কেস, ডেক থিকনেস ছিল, আছে এখনো 6.5 ইঞ্চ। এটাও একটা লো এন্ড। আজকালকার যেগুলো মডার্ন ব্রিজ হচ্ছে, সেখানে আমরা সাধারণত মিনিমাম 8.5 ইঞ্চ থিকনেস ইউজ করি। গার্ডার স্পেসিং হচ্ছে 8 ফিট, এগুলো আমরা মনে রাখি। তো
আমরা যখন চিন্তা করলাম নেক্সট যে আমরা সেই ম্যানুয়ালটা ইউজ করলাম S2 ম্যানুয়াল ফর ব্রিজ ইভ্যালুয়েশন, তা আমরা এখানে ইচ্ছা করে আগের লোডটা ইউজ করলাম, সেটা হচ্ছে HS2044 লাইভ লোড। আমরা জানি যে এটা হচ্ছে আর্লিয়ার অ্যাস্টো ভার্সনে ছিল, স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশনে HS2044 লাইভ লোড, যেটা অ্যাস্টো না এখন ডিসকন্টিনিউ করেছে, এখন সেটা নাই। এখন যেটা প্রিভ্যালেন্ট যেটা আমরা জানি সেটা হচ্ছে অ্যাস্টো LRFD লাইভ লোড, ওটা হচ্ছে HL93। এটা একটু এটা এটা ট্রাক লোডটা কিন্তু সেম। আমরা যদি দেখি এখানে, আমরা এটা নাও উই আর ফ্যামিলিয়ার, আমি এটা বেশ কয়েকবার আমার প্রিভিয়াস লেকচারে এগুলো এটা দেখিয়েছিলাম। 3টা অ্যাক্সেল, 8,000 পাউন্ড ফ্রন্ট অ্যাক্সেল, 32,000 পাউন্ড মিডল অ্যাক্সেল এবং 32,000 পাউন্ড রিয়ার অ্যাক্সেল। আমি এখানে again my apologies, I'm using US unit, কিন্তু এগুলোকে ইচ্ছা করলে ইজিলি মেট্রিকে কনভার্ট করা যাবে। দুটো টায়ার আছে, দুটো হুইল, সেটা ভাগ করা হয়, এই লোডটা ভাগ করা এভাবে আর কি। তো ল্যাটারালি স্পিকিং এটাও দেখছি যে এটা কিন্তু সেম অ্যাজ HL93, 6 ফিট ডিস্টেন্স দুটো হুইলের মধ্যে, এবং বাইরের ক্লিয়ারেন্স হচ্ছে 2 ফুট ওভারঅল, লেন্থ উইডথ হচ্ছে 10 ফিট। সো এটা কেন ইউজ করলাম, এটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কারণ হচ্ছে যে আমরা এই ব্রিজটা হচ্ছে অনেক পুরনো, এটা হচ্ছে 1960s বানানো, কাজেই এখানে আমরা যদি HL93 ইউজ করি সেটা করতে পারি, দেন উই সি দ্যাট ওয়েদার ইট কমপ্লাইজ টু দ্য কারেন্ট স্পেসিফিকেশন অর নট। কিন্তু টেক্সাসে যেখানে এই ব্রিজটা আছে, লোকেটেড আছে, সেখানে টেক্সাসের যে স্পেসিফিকেশন, আমাদের লোকাল হাইওয়ের যে স্পেসিফিকেশন, সেখানে বলা আছে, এটা ইন্টারেস্টিং কনসেপ্ট, যে এই ব্রিজটা যখন আমি ইভ্যালুয়েট করব তখন আমি যাব হচ্ছে ওই সময়ে যেই কোডটা ছিল সেটা আমাকে ফলো করতে হবে। ইজ কাইন্ড অফ এ লুপহোল দেয়ার। কাজে আমার যেহেতু এই ব্রিজটা 1960s করা হয়েছিল, যে সময় HS2044 লাইভ লোড ওয়াজ ম্যান্ডেটরি, কাজে আমরা ইচ্ছা করে আমরা উই ওয়েন্ট ব্যাক। এসেনশিয়ালি হোয়াট ইট মিনস ইজ দ্যাট লেন লোড নাই, খালি ট্রাক লোডটা আমরা কনসিডার করলাম। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা যদি এখন করতে পারি, আমরা যদি লোড টেস্টিং করব ব্রিজের, সেটাকে আমরা কিভাবে ইনস্ট্রুমেন্ট করব। ইনস্ট্রুমেন্ট না করে তো কোনো লোড টেস্ট করে লাভ নেই। আমি যে ট্রাকটা বসালাম উপরে, এটা হচ্ছে ব্রিজের প্ল্যান ভিউ দেখছি আমরা এখানে, আমি বেন্ড ক্যাপ দেখতে পাচ্ছি, বেন্ড 2, অ্যাবাটমেন্ট দুই দিকে, বেন্ড 4 অ্যান্ড সো অন। কাজে এখানে আমি যদি ট্রাকটা বসাই কোনো জায়গায়, আমি যদি ডেটা না নেই তাহলে কি লাভ হলো, রাইট? এটা তো ইউজলেস। কাজে আমাদেরকে এটাকে একটা ট্রেনিং, আমাদের যে বলি এটা ইনস্ট্রুমেন্টেশন করতে হবে, ইট গোজ হ্যান্ড ইন হ্যান্ড। এটা ছাড়া লোড টেস্টিং করা যাবে না, করে কোনো লাভ হবে না। করা যাবে না কেন, অবশ্যই করা যাবে, কিন্তু করে কোনো লাভ হবে না। সো আমরা এখানে আমি দেখাচ্ছি জাস্ট এক্সাম্পল। এই ব্রিজের টেস্টিং এর জন্য অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আজকাল অ্যাভেলেবল, হাইটেক ইনস্ট্রুমেন্ট ইজ অ্যাভেলেবল। আমরা এখানে কিছু বেসিক ইনস্ট্রুমেন্ট ইউজ করলাম। আমরা সবাই জানি হয়তো যে স্ট্রেন গেজ মানে কি, এটা হচ্ছে ফয়েল স্ট্রেন গেজ। এটাকে এপক্সি দিয়ে বা অ্যাডিসিভ দিয়ে এটাকে কংক্রিটের উপরে বা স্টিলের উপরে বসানো যাবে, এবং এগুলোকে কানেক্ট করে তার দিয়ে এটাকে একটা what we call a data acquisition system বা ট্যাগ বক্স, সেটার সঙ্গে কানেক্ট করতে হবে। এবং এই দুটো কাজ হচ্ছে, এইটাই দেখানো হচ্ছে কোথায় কোথায় বসানো হয়েছিল। এটা নট ভেরি ইম্পর্টেন্ট ফর দিস লেকচার। কোন লোকেশন হচ্ছে পজিটিভ মোমেন্টের জন্য, কোন লোকেশন হচ্ছে নেগেটিভ মোমেন্টের জন্য, কোথাও হচ্ছে ডেকের জন্য, এবং সো অন। রোটেশনাল টিলমিটারটা হচ্ছে ডিফারেন্ট দেন স্ট্রেন। স্ট্রেন গেজ আমাদের দিচ্ছে হলো স্ট্রেন এক্সটেনশন রেট। আমরা জানি স্ট্রেন মানে কি, পজিটিভ স্ট্রেন বা নেগেটিভ স্ট্রেন, যাই হোক। টিলমিটার হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, যেটা আমি ছবি দেখাবো একটু পরে, যেটা গার্ডারের এন্ডে আমি দিতে পারি, এবং সেটা আমাকে রোটেশন দিবে, গার্ডারের এন্ডে রোটেশন কত হচ্ছে। এটা আইডিয়া হচ্ছে যদি আমি ডিফ্লেকশন না নিতে পারি, আদার অপশন হচ্ছে যে আমি একটা ডিফ্লেকশন মিটার ইউজ করতে পারতাম, কিন্তু যেহেতু এটা নিচে অনেক ট্রাফিক যাচ্ছে, ওটা ইউজ করা একটু ডিফিকাল্ট। কাজেই এই রোটেশনাল টিলমিটারটা আমরা ইউজ করেছি হলো এইসব জায়গায়। কাজে এখানে যদি আমি রোটেশনটা মাপতে পারি ইন রেডিয়ান্স অর ডিগ্রিজ, তাহলে সেটাকে আমরা ইনডাইরেক্টলি মেকানিক্স দিয়ে ডিফ্লেকশনে কনভার্ট করতে পারবো। ওকে, এটাই করা হয়েছে। এবং আফটার উই গেট দিস ডেটা, সেগুলো আমরা কম্পিউটারে অ্যানালাইজ করে
ব্রিজের রেসপন্স বের করব এবং আমরা ইমেজিন করতে পারছি যে কতটুকু তার লাগবে, ওয়্যার লাগবে। এখানে দেখতে পাচ্ছি যে এটা হলো ফয়েল স্ট্রেন গেজ, হয়তো আপনারা কেউ ইউজ করেছেন বা জানতে পারেন। এটা এখানে লাগানো হয়েছে গার্ডারের উপরে, সেখান থেকে তার দিয়ে ড্যাক বক্সে যাবে। এটা হচ্ছে স্ট্রেন ট্রান্সডিউসার, ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে ওয়্যারলেস, পার্শিয়ালি ওয়্যার্ড, কিন্তু আমি ইমাজিন করতে পারি ব্রিজের নিচে এত তার খুবই ডিফিকাল্ট টু ম্যানেজ। সেই জন্য আমরা পার্শিয়ালি ওয়্যারলেস সিস্টেম ইউজ করতে পারি। আবার দেখানো হচ্ছে রোটেশনাল টিল্ট মিটার। এটা হচ্ছে টিল্ট মিটার, যেটা আগে বললাম যে টিল্ট মিটারটা টিল্ট করবে যখন নাকি গার্ডারটা লোডেড হবে ট্রাক দিয়ে, এবং সেই অ্যাঙ্গেলটা এটা অটোমেটিকলি আমাদের দেবে। সেখান থেকে আমরা ডিফ্লেকশনে এটাকে ট্রান্সফার করব। ওকে, সো ওটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন। যা বললাম আরো অনেক ধরনের ইনস্ট্রুমেন্টেশন আছে যেটা আমি এখানে দেখাচ্ছি না। ট্রাক, এটা হচ্ছে আমাদের লোড ট্রাক, যেটা আগে বললাম। সো এটা হলো সেই ট্রাক যেটা আমরা ইউজ করবো। এটা অ্যাস্ট্রো ট্রাক না, আমি জানি এটা ডাজন্ট লুক লাইক অ্যাস্ট্রো ট্রাক, রাইট? কিন্তু ফাইন, এটা হচ্ছে লোকাল একটা ডাম্প ট্রাক, গার্বেজ ট্রাক, যাই হোক না কেন, এটাকে পুরোপুরি একটা কিছু দিয়ে ফিল করতে হবে অল দ্য ওয়ে অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এখানে হয়তো অ্যাসফল্ট দেখানো আছে, এবং এটাকে ফিল আপ করার পরে ব্রিজের উপরে নেওয়ার আগে এই অ্যাক্সেলের ওয়েট গুলা আমাদেরকে বের করতে হবে। এটা ওয়িং স্টেশন থেকে বের করা সম্ভব, কাজে এটা না জানলে পরে তো কোনো লাভ নেই। কাজে আমাদের জানতে হবে এখানে লোড কত, এখানে লোড কত, এবং এখানে লোড কত। তারপরে এগুলো আমরা এখানে দুটো ট্রাক ইউজ করেছিলাম, এটা দেখানো হচ্ছে এখানে পাশাপাশি। এটা ইচ্ছে করলে একটা ইউজ করা যায়, দুটো ইউজ করা যেতে পারে, তিনটা ইউজ করা যেতে পারে, as to procedure allows for multiple tracks. So it all depends on the size of the bridge that আমি দেখতে পাচ্ছি এখানে যেটা হয়েছিল রাত্রিবেলায়, পরিষ্কার দেখা যাচ্ছে। তো অ্যাস্ট্রো বলছে যে আমাদেরকে বিভিন্ন জায়গায় ট্রাকগুলো প্লেস করতে হবে। এখানে আমি দেখাচ্ছি একটা ব্রিজের ক্রস সেকশন, এটাকে আমরা বলছি পাথ 1। আমি দেখতে পাচ্ছি পাথ 1 হচ্ছে ক্লোজ টু দ্য এজ, পাথ P2 হচ্ছে নিয়ার দ্য মিড স্প্যান, মিডল অফ দ্য ব্রিজ। এটা হচ্ছে আরেক জায়গায়, এটা ডাবল মাল্টিপল। কাজে বিভিন্নভাবে কম্বিনেশন করে আমরা বিভিন্নভাবে ব্রিজের রেসপন্স বের করতে পারবো। এবং কোন সময়টাকে বলি আমরা স্টপ লোকেশন টেস্ট। গার্ডারের উপরে এসে একটা জায়গায় ট্রাকগুলো থামবে, সেখান থেকে বের করা যাবে, এবং কোনো জায়গাতে ডাইনামিক টেস্টটা করা যেতে পারে। সো এগেন এটা কিন্তু আরো অনেক ব্যাপার আছে এখানে, যেটা আমি এখানে দেখাচ্ছি না, জাস্ট গিভ এ ফ্লেভার অফ হাউ টু ডু দিস। এবং আমাদেরকে যেটা বলা প্রয়োজন যে আমাদেরকে এই টেস্টের আগে ডেকের উপরে গিয়ে আমাদেরকে মার্ক করতে হবে থ্রু চক অর মার্কার, কোন জায়গায় এই লোকেশনগুলো ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের লোকেশন মেস আপ করে দেই তাহলে তো আর ডেটা ঠিক মতো হবে না। কাজে আগে গিয়ে কাজ করতে হবে, সেখানেও ট্রাফিক স্টপেজ প্রয়োজন আছে। এখানে জিআইএস করছি, হয়তো আমাদের ফিজিক্যালি মার্ক করতে হবে না। আমরা এখানে জিআইএস ট্র্যাকার দিয়ে ট্রাকের সঙ্গে অ্যাটাচ করে জিআইএস এর ভিত্তিতে, যেটা নাকি ভেরি অ্যাকিউরেট, সেখান থেকে অটোমেটিক্যালি আমরা ডেটার লোকেশন বের করতে পারবো, আমাদের ফিজিক্যালি মার্ক করতে হবে না। তো এটা একটা কমপ্লেক্স গ্রাফ, ডোন্ট বি সারপ্রাইজড। এখানে আমি দেখাচ্ছি যে একটা একটা যদি আমরা যখন ডাটা নিলাম আমরা স্ট্রেন ডেটা, সেটাকে আমরা একটা টাইম ডোমেইনে গ্রাফ করলাম। আমার এখানে হচ্ছে মাইক্রোস্ট্রেন, এটা মানে হচ্ছে 20 টাইমস 10⁻⁻6 স্ট্রেনটাকে প্লট করা হলো। তো এটা জাস্ট দেখাতে চাচ্ছি যে যখন নাকি ট্রাকটা একটা গার্ডার উপরে আসলো তখন স্ট্রেন বেড়ে যাচ্ছে, অফকোর্স। যখন নাকি গার্ডার থেকে দূরে তখন স্ট্রেন কম, অফকোর্স মেক সেন্স। যখন নাকি এই ট্রাকটা গার্ডার উপরে থাকবে না তখন তো স্ট্রেন কম থাকবে, কিন্তু যখন নাকি গার্ডার উপরে আসবে তখন স্ট্রেনটা বেশি হবে। নেক্সট স্টেপ হচ্ছে, এটা ভেরি সিম্পল। সো আমরা একটা এই যে দুটো স্ট্রেন গেজ, একটা হচ্ছে টপ ফ্ল্যাঞ্জে যেটা আমরা অ্যাটাচ করলাম ডেলিবারেটলি,
এবং একটা হচ্ছে বটম ফ্ল্যাঞ্জে, জাস্ট টু গিভ এন আইডিয়া। সো এখান থেকে আমরা ডেটা বের করলাম, এটা হচ্ছে স্ট্রেন বের করলাম, বের করতে হবে না, যেটা নাকি আমাদের অটোমেটিক্যালি আমরা ড্যাক বক্স থেকে বের করব। এবং এখানে হচ্ছে বটম বটম অফকোর্স আমরা জানি যে বেন্ডিং যখন হবে গার্ডারে, তখন পজিটিভ মোমেন্ট হলে টপে হবে কম্প্রেশন, যেটা এখানে দেখানো হচ্ছে, এবং বটমে হবে টেনশন। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি নাইস ডায়াগ্রাম, স্ট্রেন ডায়াগ্রাম আমরা জানি। এটা আমি যদি এটাকে জানি, সিম্পল ম্যাটার অফ প্লটিং ইট ইন লিনিয়ার ফ্যাশন। থেকে আমরা অফকোর্স এই যে জিরো স্ট্রেন যেটা, সেটা আমরা জানি সেটা হচ্ছে লোকেশন অফ নিউট্রাল অ্যাক্সিস, রাইট? আর এখানে কোনো স্ট্রেন নাই, আমাদের মেকানিক্স নলেজ থেকে জানি যে এখানে কোনো স্ট্রেন হবে না। কাজে এখানে একটা স্ট্রেন, এখানে একটা স্ট্রেন। সো এই লোকেশনটা আমি ইচ্ছে করে ইজিলি সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করতে পারি অফ সিম্পল জিওমেট্রি। কাজে এখানে এই যে নিউট্রাল অ্যাক্সিস যেটা, এটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার, কারণ হচ্ছে যে আমি যদি একটা স্টিল গার্ডার নেই, সেটা আমি জানি যে সেন্টার হবে এট দ্য মিড পয়েন্ট, রাইট? সিমেট্রিক সেকশন, যদি কোনো ক্র্যাকিং ট্যাকিং না থাকে। কিন্তু এখানে দেখা গেল যে এই নিউট্রাল অ্যাক্সিসটা উপরের দিকে উঠে গেছে। তার মানে হচ্ছে যে এই এখানে দেয়ার সাম কম্পোজিট অ্যাকশন, কারণ ডেকটা উপরে যদিও নন কম্পোজিট, ফ্রিকশনের জন্য এখানে এই ডেকটা এই গার্ডারটা কিছুটা হেল্প করছে, হুইচ ইজ গুড। দ্যাট মিনস এটা খালি এই গার্ডারটা খালি একা কাজ করছে না, এই ডেকটা এটার সঙ্গে কম্পোজিট হয়ে এটাকে একটা এক্সট্রা ক্যাপাসিটি দিচ্ছে। ইচ্ছা করলে আমরা যে কোনো ব্রিজের জন্য করতে পারি, আমরা সেগমেন্টাল জন্য করতে পারি, আমরা আই গার্ডারের জন্য করতে পারি, যে কোনো ব্রিজ গার্ডারের জন্য এই কনসেপ্টটা অ্যাপ্লাই করা যায়। নেক্সট আমরা যা করলাম, এখন এটা ইন্টারেস্টিং কনসেপ্ট। আমি যে দুটো লেকচার আগে বললাম যে গার্ডার ডিজাইনের জন্য আমাদের লো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে হবে অ্যাস্টোর থেকে। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু একটা থিওরিটিক্যাল নাম্বার। অ্যাস্টো জানে না আমরা কি ধরনের ব্রিজ চিন্তা করছি। কাজে অ্যাস্টো ইজ অ্যাসুমিং পারফেক্ট কন্ডিশন, রাইট? সবকিছু পারফেক্ট, কংক্রিট পারফেক্ট, স্টিল পারফেক্ট, 100% বন্ড, 100% কম্পোজিট অ্যাকশন। সেই ক্ষেত্রে সেটাকে আমরা বের করতে পারি অ্যাস্টোর থেকে। কিন্তু ইন রিয়েল লাইফ এইটা কিন্তু অ্যাস্টোর মতো নয় আর কি। যদিও আমরা ওটা ইউজ করতে পারি ফর নিউ ব্রিজ ডিজাইন, ফর এক্সিস্টিং ব্রিজ আমরা যদি ইউজ করি, কারণ ভুল হবে, কারণ হচ্ছে আমাদের সেই ধরনের পারফেক্ট ব্রিজ নাই। যে ব্রিজটা দেখালাম এখানে, সেন্ট ফ্রান্সিস ব্রিজ, সেটা 60 বছরের পুরনো। কাজেই ওটা সেই নতুনত্ব আর নাই, কাজে সেখানে ডিফেক্ট থাকবে, কাজেই এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ডিফারেন্ট হবে। এটা আমরা ইজিলি এখান থেকে বের করতে পারি যদি আমরা জানি স্ট্রেনগুলো, একটা কম্পোনেন্টের স্ট্রেন এবং তার সঙ্গে সামেশন অফ অল দ্য কম্পোনেন্ট। ধরুন এখানে 5টা গার্ডার আছে, একটা গার্ডারের স্ট্রেন যদি আমি 5টা গার্ডার দিয়ে ভাগ করি, that gives me very simply the distribution factor for that girder, right? Very simple calculation. কাজে এখান থেকে আমরা দেখিয়েছি যে এটা কিন্তু সেই অ্যাস্টোর থেকে বেশ ভ্যারি করে, which is not unexpected. ওটা একটা দেখালাম। নেক্সট জিনিস হচ্ছে হাউ ইউজফুল দিস লোড টেস্টিং ইজ। আই ক্যানট ওভার এমফাসাইজ। আমরা অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করলাম, কাজে নাও উই ক্যান রিয়েলিস্টিক্যালি ইভ্যালুয়েট অর অ্যানালাইজ দ্য গার্ডার। সেকেন্ড হচ্ছে যে ডাইনামিক লোড অ্যালাউন্স যেটা, সেটা আমরা জানতাম, সেটা হচ্ছে যে ইম্প্যাক্ট ফ্যাক্টর যেটা আর কি, যেটা হচ্ছে 33% মোস্ট কেসেস অ্যাস্ট্রো স্পেসিফাইড, সেটাও কিন্তু অ্যাসুমিং ইটস এ পারফেক্ট ব্রিজ। রিয়েল লাইফ দ্যাট উইল বি চেঞ্জিং, সেটা খুবই ইজিলি বের করা সম্ভব ফ্রম দ্য ইভ্যালুয়েশন। আমরা একটা ট্রাক হাই স্পিডে চালাবো, সেইখান থেকে আমরা স্ট্রেন বের করব, ডাইনামিক রেসপন্স, সেটাকে ভাগ করব নট স্ট্যাটিক যেটা ছিল, যেটা একটা জায়গায় দাঁড়ানো ট্রাক, এই যে রেশিওটা, এটা আমাদের বলবে যে ডাইনামিক ম্যাগনিফিকেশন কত, রাইট? সো সিম্পল, অ্যামেজিং। সো এটা আমরা জানবো না আনলেস উই ডু দ্য ডাইনামিক টেস্ট। যারা আমরা যা করলাম এখানে, আমরা ট্রাকটাকে একটা হাই স্পিডে চালানোর পরে আমরা রেসপন্স বের করলাম, সেটাকে ভাগ করলাম স্ট্যাটিক রেসপন্স দিয়ে, এবং দেখালাম যে এটা 33% না, ইট ওয়াজ অ্যাবাউট 50%।
এবং again this is impossible to find unless আমরা এই ধরনের ইনসাইট অন-সাইট evaluation না করি। All this is very important. I mean আমরা হোল ডে আমরা পেপারে অ্যানালাইজ করতে পারি, আমরা কাগজে আমরা ডিজাইন করতে পারি, কাগজে অ্যাস্ট্রো ইউজ করতে পারি, কিন্তু অন-সাইট এক্সপিরিয়েন্সে কোনো ধরনের সাবস্টিটিউট নাই, স্পেশালি ফর ওল্ড ব্রিজেস টু ইভ্যালুয়েট, দেয়ার ইজ নো সাবস্টিটিউট ফর দ্যাট। সো এগুলো সবগুলোই টাইড টু হচ্ছে লোড রেটিং এ। আমি যেটা আগে বললাম, লোড রেটিং মানে হচ্ছে যে ওই যে আমি দেখালাম যে একটা পোস্টিং করা হয়েছিল ব্রিজে, যে কতটুকু লোড সেফলি একটা ব্রিজ ক্যারি করতে পারবে, সেটা ভেরি ইম্পর্টেন্ট। যদি এই ব্রিজটা সেফ না হয় অ্যাস্ট্রোর জন্য, পাবলিককে জানতে হবে, রাইট? উই ক্যানট লেট ইট গো। পাবলিক একটা ড্রাইভ করে যাবে, ব্রিজটা ইউজ হবে এভরিডে, এবং দেয়ার ইজ এ গ্যাপ। ট্রান্সপারেন্সি যেটা বলি সেটা নাই। ট্রান্সপারেন্সি মানে হচ্ছে যে পাবলিক শুড নো ইফ ব্রিজ হ্যাজ সাম মিস্টেক, মেবি যদিও অথরিটি পছন্দ না করতে পারে, কিন্তু it makes sense, it's fair, it's ethical to let people know what the load capacity is. যদি একটা ব্রিজ কোনো সমস্যা না থাকে তাহলে লোড পোস্টিং করতে হবে না, কিন্তু যদি সমস্যা থাকে, যদি ক্যাপাসিটি কম হয়, সেটা আমাদেরকে প্রমিনেন্টলি ডিসপ্লে করতে হবে। এটা হচ্ছে লোড রেটিং। সো লোড রেটিংটা আমরা লোড ইভ্যালুয়েশন থেকে ডেটা বের করে সেখান থেকে আমরা লোড রেটিং করি, এবং তারপরে সেটাকে আমরা দেখাই, এবং আমরা হাইওয়ে অথরিটিকে বলি যে হ্যাঁ, এই ব্রিজে লোড পোস্টিং দরকার। অনেক সময় রিভার্সও হয়, অনেক সময় একটা ওল্ড ব্রিজের লোড পোস্টিং দেখানো আছে which is very conservative, কারণ কেউ চান্স নিতে চায়নি যে ব্রিজটা ফেল করে লোক মারা যাবে বা ড্যামেজ হবে। তখন আমরা এই ইভ্যালুয়েশন করে দেখালাম হাইওয়ে ডিপার্টমেন্টকে যে না, ওইটা ঠিক না, এবং ইচ্ছা করলে সেই লোড পোস্টিং সরানো যেতে পারে। কাজে ইটস নট অলওয়েজ নেগেটিভ, সো ইট কুড অলসো হ্যাভ এ পজিটিভ ইম্প্যাক্ট অন দ্য লোড পোস্টিং। তো কেন আমরা লোড রেটিং করব? বিভিন্ন কারণ, যেটা বললাম, আরো কারণ আছে। আগে যে বললাম যে ডিজাইন ভেহিকল চেঞ্জ হয়েছে ওভার টাইম, অ্যাস্ট্রো ভেহিকল চেঞ্জ হয়েছে। প্রথমে ছিল H15, হয়তো আমার জন্মের আগে, তারপর HS2044, তারপর HL93। কাজে এটার এফেক্ট কি সিকোয়েন্সিয়ালি ব্রিজের উপরে, সেটা হয়তো আমরা জানতে চাই। এবং যেটা আগে বললাম যে একটা পুরনো ব্রিজের জন্য বিভিন্ন কারণে যদি ডেফিসিয়েন্সি হয়ে থাকে, সেটাকে আমরা লোড রেটিং দিয়ে বের করতে পারি। কোর্স পাবলিক সেফটি হিউজলি ইম্পর্টেন্ট, অ্যান্ড ট্রাফিক সেফটি সেটার জন্য দরকার হতে পারে। সো যদি আমরা লোড পোস্ট করতে চাই তাহলে আমরা লোড রেটিং ইউজ করতে পারি, এবং যদি আমরা রিপ্লেস বা রিপেয়ার করতে চাই ডিসিশনের জন্য, যে আমরা কোনো ব্রিজ হয়তো রিপেয়ার করব, আমাদের কিছু ফান্ড আছে, হয়তো আছে লেটস সে $1 million অর হোয়াট এভার, সেটা কি আমরা ওয়াইজলি স্পেন্ড করবো নাকি? তার মানে হচ্ছে এই ব্রিজটাকে কি করা ঠিক হবে, কস্ট বেনিফিটটা কি, এটা ভেরি ইম্পর্টেন্ট। হয়তো ব্লাইন্ডলি করলে সেই টাকাটা ঠিক মতো এফিশিয়েন্টলি ইউজ হবে না। তো যদি আমরা লোড রেটিং দেখি, এখানে বিভিন্ন ধরনের প্রসেস অ্যাস্ট্রোতে দেওয়া আছে। যদি আমরা অ্যাস্ট্রো ম্যানুয়ালে যাই, সেই ম্যানুয়ালে সেটা দেখতে পারবো। প্রথমত ওই যে অ্যাস্ট্রো ম্যানুয়াল বললাম, অ্যাস্ট্রো ম্যানুয়াল ফর ব্রিজ ইভ্যালুয়েশন, যদি আপনাদের কপি থাকে আপনারা দেখতে পারেন ওটাকে। সেখানে প্রথম বেরিয়েছিল 1970 এডিশনে সেটা। তারপরে অ্যালাউবল স্ট্রেস ডিজাইনের জন্য যেটা হয় সেটা হচ্ছে ASR, যেটাকে আমরা অ্যালাউবল স্ট্রেস রেটিং বলে। Again is different than ASHTO LRFD bridge specification. 1970 তে চালু হলো। তারপরে 78 চেঞ্জ করে সেটা হলো লোড ফ্যাক্টর রেটিং। এটাও অবশ্য HS2044 এর উপর বেস করা। 2003 তে লোড অ্যান্ড রেজিস্ট্যান্স ফ্যাক্টর রেটিং, এটা হচ্ছে HL93। সেখান থেকে হয়তো আমাদের মনে আছে যে সেই সময়ই প্রথম ASHTO LRFD bridge specification চালু হয়েছিল, এবং HL93 লোড was adopted। এখন বর্তমানে এটাই চালু আছে, still ongoing, this HL93 load rating. আমরা যদি লোড রেটিং করতে যাই ব্রিজের, which is a good idea in my opinion,
তাহলে ইকুয়েশনটা কিন্তু কোনো কঠিন কিছু না। এটা হচ্ছে অ্যাস্টোর রেটিং ফ্যাক্টর, যেটা বলা হয় RF. So rating factor equation is simple. Not a fourth order differential equation, nothing close to that. Very simple. এখানে আমরা বুঝতে চেষ্টা করি যে এই বিভিন্ন টার্মের মানে কি। সি এগুলো স্ট্রেইট অ্যাস্ট্রো থেকে নেওয়া, ওই ম্যানুয়াল থেকে নেওয়া এই নোমেনক্লেচারগুলো যেগুলো এখানে ডিফাইন করা আছে। সি হচ্ছে ক্যাপাসিটি। সো আমি যদি বেন্ডিং লোড রেটিং করতে চাই, এটা হচ্ছে বেন্ডিং ক্যাপাসিটি। আমরা জানি সেটা হচ্ছে ফিএমএন, যেটা বলি আমরা অ্যাপ্লাইং দ্য ফি ফ্যাক্টরস। ওকে, সেটা আমরা জানি কিভাবে বের করা যায়। ডিসি হচ্ছে ডেড লোড, এটা সেম ব্রিজ স্পেসিফিকেশন মতো সেম। ডিসি হচ্ছে কম্পোনেন্ট লোড, গার্ডারের লোড, ফর এক্সাম্পল ডেকের লোড। এটা হচ্ছে ডিডব্লিউ ওয়ারিং সার্ফেসের লোড, যেটা ইজ ভেরি স্ট্রিমলাইন উইথ দ্য LRFD স্পেসিফিকেশন, ব্রিজ স্পেসিফিকেশন। লাইভ লোড আমরা জানি সেটা কি, এগুলো হচ্ছে লোড, অল লোড কম্পোনেন্ট, লাইভ লোড এবং ইম্প্যাক্ট। এগুলো হচ্ছে লোড ফ্যাক্টর। ডিসির জন্য লোড ফ্যাক্টর গ্যামা, ডিডব্লিউ এর জন্য লোড ফ্যাক্টর গ্যামা, এবং লাইভ লোডের জন্য লোড ফ্যাক্টর গ্যামা LL। আমরা জানি, সরি গ্যামা নয়, হচ্ছে এগুলো হচ্ছে গ্যামাই তো, রাইট? ল্যামডা, গ্যামা। এনিওয়ে, ইটস গ্যামা। সো কনফিউজিং, দিস গ্রিক লেটার্স আর কনফিউজিং। সো এগুলোকে আমরা জানি অলরেডি হোয়াট দ্য ভ্যালুজ আর। এগুলো কিন্তু আমরা কেয়ারফুল হব যে এই ফ্যাক্টরগুলা এই অ্যাস্টো লোড ইভ্যালুয়েশন ম্যানুয়ালি ডিফারেন্ট। আমরা ব্রিজ স্পেসিফিকেশনের ফ্যাক্টর ইউজ করব না, আমরা সেই ম্যানুয়াল থেকে এই ফ্যাক্টরগুলো ইউজ করব। কাজে এগুলো আমরা ক্যালকুলেট করে আমরা একটা রেটিং ফ্যাক্টর বের করব। এখানে এটা টেবিলটা অ্যাস্টো থেকে নেওয়া, এটা হচ্ছে অ্যাস্টো টেবল A6A4221 10। প্লিজ নোট যে এগুলো ডিফারেন্ট, এটা ব্রিজ স্পেসিফিকেশনের সমান নয়। আমি যে নতুন ব্রিজ ডিজাইন করি সেখানে আমি সেইটা ফলো করব। আমি যদি পুরোনো একটা ব্রিজ ইভ্যালুয়েট করি তাহলে আমি এই ফ্যাক্টরগুলো ইউজ করব। তো 4 rows, steel bridge, reinforced concrete bridge, pre-stressed concrete bridge and wood bridge. So আমি যদি pre-stressed concrete করি ফর এক্সাম্পল, তাহলে আমি যদি strength 1 ফলো করি ফর এক্সাম্পল, তাহলে these are my load factors: DC 1.25, DW 1.5 and so on. এখান থেকে আমি স্ট্রেট নিয়ে এগুলোকে, সেটাকে আমরা ফলো করব। তারপরে এটা একটা সিম্পল ফ্লো চার্ট, এটা অ্যাস্ট্রো থেকেই নেওয়া। কিভাবে এটা ফলো করব, আমরা প্রথমে স্টার্ট করব দ্য প্রসেস। তারপরে আমরা ডিজাইন লোড রেটিং HL93 দিয়ে লোড রেটিং বের করব, যেটা আমি আগে দেখালাম। রেটিং ফ্যাক্টর বের করা হবে এবং দেখব, একটা টেস্ট করব যেটা কি 1 এর থেকে বেশি না 1 এর থেকে কম। ভেরি সিম্পল। ওকে, 1 এর থেকে বেশি মানে হচ্ছে, এটা ফিলোসফি হচ্ছে দ্যাট ব্রিজ ইজ ওকে। যদি 1 এর থেকে কম হয়, দ্যাট ব্রিজ নিডস লোড পোস্টিং। এটা হচ্ছে এটার এসেন্স, যে দুটা ট্রি আছে এখানে, ডিসিশন ট্রি। যদি 1 এর কম হয় তাহলে আমাদেরকে আরো টেস্ট করতে হবে। যদি 1 এর বেশি হয় তাহলে ইউ আর ফাইন। সো স্ট্রেট ফরওয়ার্ড, 1 এর বেশি মানে হচ্ছে এই ব্রিজটা কোনো সমস্যা আছে কিন্তু এটা সেফটি কম্প্রোমাইজ করছে না, কাজে আমাদের আর কোনো কিছু করতে হবে না। সো ভেরি ইম্পর্টেন্ট পার্ট। কোনো ব্রিজ হয়তো এই দিকে যাবে, ফার্দার অ্যানালাইসিস লাগবে। যদি এখানে আসে লেগাল লোড রেটিং এর পরে যদি ফ্যাক্টর আরো কম দেখা যায়, তাহলে আমাদের কিছু করতে হবে, আমাদের লোড পোস্টিং করতে হবে, হয়তো রিহ্যাবিলিটেট করতে হবে, হয়তো রিপ্লেস করতে হবে। হু নোজ হোয়াট নিডস টু বি ডান। তো LRFR যেটা আমি আগে দেখালাম, সেটা হচ্ছে লেটেস্ট, যেটা HL93 উপর বেস করে। যদি আমি সেটা ইউজ করতে চাই, অপশন আছে এটা ইউজ করা অথবা পুরোনো ট্রাক ইউজ করা, ইট ডিপেন্ডস অন দ্য অথরিটি। তাহলে আমাদেরকে লেন লোড অ্যাড করতে হবে অ্যাজ বিফোর। অ্যাস্ট্রো ট্রাক সেম অ্যাজ HS2044, কিন্তু এখন আমাদেরকে ইউনিফর্ম লোড, লেন লোড অ্যাপ্লাই করতে হবে। কাজেই
আমি যদি দুটো দিয়েই করি একটা ব্রিজের ইভ্যালুয়েশন, তাহলে এটা মোর ক্রিটিক্যাল, রাইট? কারণ এটা হচ্ছে মোর লোড। সো করতে পারি এটা ইচ্ছে করলে, অথবা ডিপেন্ডিং অন দ্য হাইওয়ে অথরিটি, দ্য ইন্টেন্ট অফ দেম, আমরা ইচ্ছে করে পুরোনো ট্রাকটা ইউজ করতে পারি। এটাও ডিপেন্ডস অন দ্য ইন্টেন্ট। তো লিগ্যাল লোড রেটিং যেটা ওই ফ্লোচার্টে দেখালাম, সেটা মানে হচ্ছে যে, যেটা আমি এখানে বেশ স্পষ্ট এই ফ্লোচার্টে লিগ্যাল লোড রেটিং যেটা, যদি কোনো কারণে রেটিং ফ্যাক্টরটা 1 এর কম হয়, তাহলে বিফোর উই গো ইন দিস ওয়ে, ইটস এ সেকেন্ড স্টেপ, লিগ্যাল লোড রেটিং। এটা একটা মোর ক্রিটিক্যাল একটা অ্যানালিসিস, যেটা করে আমরা জানতে পারবো যে আমাদের কি কি লোড পোস্টিং করতে হবে, নাকি আমরা উই ক্যান জাস্ট গো সেপারেটলি। সো ইট অল ডিপেন্ডস। এটা হচ্ছে ডিজাইন লোড রেটিং। লিগ্যাল লোড রেটিং যেটা বললাম সেটা এটা। তারপরে যেটা বললাম যে সেটা হচ্ছে যে ওই রেটিং ফ্যাক্টর বের করলাম। এখন সেই ট্রাকের জন্য ব্রিজ লোড পোস্টিং করতে হবে কি করতে হবে না, সেটা ডিসিশন নিতে হবে। সো এখানে যদি আমি লিগ্যাল ট্রাক ইউজ করি, এটা জাস্ট এটা হচ্ছে অল পার্ট অফ দ্য লিগ্যাল লোড রেটিং, যেটা নাও লাগতে পারে। সেইখানে লিগ্যাল ট্রাক ইউজ করে, লিগ্যাল ট্রাক মানে হচ্ছে আইদার অ্যাস্ট্রো ট্রাক অর অ্যানাদার ট্রাক which is approved by the authority, এটা ফলো করে আমরা সেটা করতে পারি। এটা হচ্ছে, আমি যে এখন এটা একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন, আমি যদি আগের ট্রাক ইউজ করি HS2044 কোনো কারণে, তাহলে এই ইকুয়েশনটা ডিফারেন্ট। সো আই লাইক টু পয়েন্ট আউট দ্যাট এই ইকুয়েশনটা হচ্ছে HS2044 এর জন্য। আমি যদি আগের ট্রাক ইউজ করি তাহলে এটা ইউজ করব, যদি লেটেস্ট ট্রাক ইউজ করি HL93, তাহলে আমাকে অন্য ইকুয়েশনটা ইউজ করতে হবে। তো আমি এখন আমাদের সেন্ট ফ্রান্সিসের ওই ব্রিজে ফিরে যাই, যেটা আমি এক্সাম্পল দেখাচ্ছিলাম আগে আর কি। সো আমি এখানে এলএফআর ইউজ করলাম। আমরা জানি এলএফআর মানে কি। এলএফআর মানে হচ্ছে লোড ফ্যাক্টর রেটিং। লোড ফ্যাক্টর রেটিং মানে হচ্ছে HS2044। লেটস ট্রাই টু রিমেম্বার দ্যাট। তো সেখানে আমরা গিয়ে জাস্ট সবকিছু বের করলাম ব্রিজের জন্য আগের মতোই। আমি টোটাল ডেড লোড বের করলাম ব্রিজের জন্য। এটা হচ্ছে ইনক্লুডিং ডেক, এভরিথিং এলস, ওয়ারিং সারফেস, গার্ডার লোড, রেলিং, হোয়াট এভার। এটা এসেছিল 1.1 কিপ পার ফিট। সো এটা হচ্ছে পার ফিট লেংথ অফ দ্য গার্ডার। সো এটা হচ্ছে টোটাল ডেড লোড। টোটাল ডেড লোড মোমেন্ট বের করলাম। ওকে, লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কেন আমি 14 কোএফিসিয়েন্ট ইউজ করলাম। ওকে, এটা WL স্কোয়ার ওভার 8 না, কারণ এই গার্ডারটা ছিল কন্টিনিউয়াস। সো যেহেতু কন্টিনিউয়াস, এই মোমেন্টটা কোএফিসিয়েন্ট ডিফারেন্ট। আমি যেটা আগে বললাম, এটা আমি ইচ্ছে করলে সফটওয়্যার থেকে বের করতে পারি, ডিজাইন টেবিল থেকে বের করতে পারি, অথবা এসিআই থেকেও এটা আমি বের করতে পারি। তো এটা হলো এই ইকুয়েশনটা ইউজ করে আমি এই মোমেন্টটা বের করলাম 385 কিপ ফিট। বাই দ্য ওয়ে, আমি প্যারালালি একটা স্যাপ অ্যানালিসিস করলাম। স্যাপ দিয়ে আমরা ইচ্ছা করলে আমরা স্যাপেও ব্রিজ রেসপন্স বের করতে পারি। যে কোনো সফটওয়্যারই করা যায়, রিসাতে করা যায়, ইট্যাবসে করা যায়, স্ট্যাটে করা যেতে পারে, এবং দ্য আদার কাইন্ডস অফ সফটওয়্যার অলসো। তো আমি দেখাচ্ছি এখানে যে আমি যদি স্যাপ ইউজ করলাম তাহলে আসলো 411 কিপ ফিট। সো আই ডোন্ট নোট দ্যাট স্যাপে একটু বেশি, আমার অ্যাকচুয়ালি কম। হয়তো স্যাপের অ্যাসাম্পশন যেগুলো ছিল সেটা হয়তো লিটল বিট ডিফারেন্ট, সেই জন্য হয়তো এটা এসছে। এনিওয়ে, ইটস নট এ ভেরি বিগ ডিফারেন্স। পরে আমি গার্ডার ক্যাপাসিটি বের করলাম। আমরা জানি যে এটা স্টিল গার্ডার। স্টিল গার্ডার ক্যাপাসিটি হচ্ছে yield strength of steel times the Z factor। এটা AISC থেকে ইজিলি বের করা সম্ভব ওই শেপের জন্য। সো আমরা বের করলাম এই ক্যাপাসিটি মোমেন্ট হচ্ছে 1285 কিউব ফিট। এটা যে কোনো গার্ডারের জন্য করা সম্ভব, কংক্রিটের জন্য, আই গার্ডারের জন্য করা সম্ভব। অ্যাপ্রোচ ইজ ডিফারেন্ট। এটা জি ভ্যালু ইউজ করবো না কংক্রিটের জন্য, অন্য এফআই ইউজ করা হবে না, অন্য প্রসিডিউর বের করে করতে হবে। এনিওয়ে, তো এটা আমরা বের করলাম ক্যাপাসিটি। ম্যানুয়াল থেকে এই ইম্প্যাক্ট ফ্যাক্টরটা বের করলাম।
দেওয়া আছে এটা হলো 50 ওভার স্প্যান লেংথ প্লাস 125, স্ট্রেট ফরওয়ার্ড। হতে হবে লেস দেন 0.3। তো আমরা এখানে 50 রাখলাম, আমাদের স্প্যান লেংথ হচ্ছে 70, আমাদের ইম্প্যাক্ট ফ্যাক্টর আসলো 0.26। এটাও কিন্তু এই ইকুয়েশনটা কিন্তু অ্যাস্টো ব্রিজ স্পেসিফিকেশন থেকে ডিফারেন্ট, সো প্লিজ মেক এ নোট, 33% না, এটা হচ্ছে ডিফারেন্ট ফ্যাক্টর। পরে আমি একটা ইনোভেটিভ একটা স্টেপ নিলাম, আমি অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করলাম, যেটা আমি আগে বললাম এগুলো হচ্ছে স্ট্রেইন ভ্যালু ফর ডিফারেন্ট গার্ডার্স। ফর এক্সাম্পল গার্ডার 1 এর জন্য আমি স্ট্রেইন দিয়ে এখানে আমি সেটাকে টোটাল স্ট্রেইন দিয়ে ভাগ করলাম, কাজে রিলেটিভলি স্পিকিং আমি জানলাম যে প্রত্যেক গার্ডারের জন্য কতটা লোড আসবে এটা এই গার্ডারের উপরে। যেমন এটা হচ্ছে টোটাল ডেড লোড, এইটু কতটুকু পার্সেন্ট এখানে যাবে। তারপরে আমি সেগুলোকে সেই মোমেন্ট দিয়ে ক্যালকুলেট করলাম। হচ্ছে এটা না, এটা হচ্ছে লাইভ লোড মোমেন্ট, যেটা এখানে দেখানো নাই। এনিওয়ে সেটা লাইভ লোড মোমেন্ট গুলো বের করে আমি এটাকে করলাম, ইম্প্যাক্ট ফ্যাক্টর দিলাম 1.26 ফ্রম হিয়ার, এবং এইগুলো হচ্ছে এই কোশ্চেন থেকে বিভিন্ন গার্ডারের জন্য আমি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করলাম। সো আমি অ্যাস্টো ব্রিজ স্পেসিফিকেশন ফলো করলাম না, আই এম ইউজিং দ্য অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু কোয়াইট ডিফারেন্ট, আমি দেখছি যে প্রত্যেক গার্ডারের সেম না। ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট, অ্যাস্টোতে আমি যাই সেম ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, রাইট? আমি বিভিন্ন গার্ডারের মধ্যে ডিফারেন্স দেখবো না, কিন্তু বিকজ ইন রিয়ালিটি এই গার্ডারের বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা, কাজেই ইট মেক সেন্স যে গার্ডারের ক্যারেক্টারিস্টিক ডিফারেন্ট, দে আর নট দ্য সেম। তারপর এখানে আমি রেটিং ফ্যাক্টর বের করলাম। সো রেটিং ফ্যাক্টর এই কোয়েশ্চেনটা হয়তো মনে আছে, বের করলাম 1285 which is the moment capacity। এই ফ্যাক্টর গুলো অ্যাস্ট্রোতে দেওয়া আছে, A1 হচ্ছে 1.3, A2 হচ্ছে 2.17, এবং এইগুলো আগের মতোই। সো আমাদের রেটিং ফ্যাক্টর আসলো 2.88। ইটস গুড, রাইট? 2.88 হচ্ছে মোর দেন 1। সো হয়তো মেজর কোনো সমস্যা নাই এই ব্রিজের মধ্যে, দ্যাট ইজ দ্য বটম লাইন ফ্রম দিস নাম্বার। তো এখানে আমি তারপরে ব্রিজ মেম্বার রেটিং বের করলাম। এটা হচ্ছে এই যে ট্রাকের অ্যাস্ট্রো ট্রাক, যেটা পুরোটা হচ্ছে আপনাদের মনে থাকে 8 প্লাস 36 প্লাস 36, সেটার হাফ যেহেতু এক সাইডে দেখছি আমরা, টাইমস দ্য রেটিং ফ্যাক্টর। এটা হলো এই ব্রিজের মেম্বার রেটিং, তার মানে হচ্ছে এই গার্ডারটা এতটুকু লোড সেফলি ক্যারি করতে পারবে, 103.6 টন, কনভার্টিং টু পাউন্ড 207,360 পাউন্ড। অপারেটিং লেভেলে দুটো ইকুয়েশন আছে, একটা হচ্ছে ইনভেন্টরি লেভেল, একটা অপারেটিং লেভেল। আমাদেরকে দুটো কনসিডার করতে হবে, করে যেটা কন্ট্রোলিং সেটা আমরা বের করবো। কাজে এখানে ইকুয়েশন দেখতে পাচ্ছি এই সি ভ্যালুটা সেম, এগুলো সেম, খালি ফ্যাক্টরগুলো একটু ডিফারেন্ট। এটা হচ্ছে 1.3, এই ফ্যাক্টরটা এই টুটা ডিফারেন্ট। ইনভেন্টরি লেভেলে ছিল 2.17, এখানে 1.3, এই ইকুয়েশন থেকে আসছে 4.8। কোনটা কন্ট্রোল করছে? অবভিয়াস দিস ওয়ান ইজ কন্ট্রোলিং, কারণ এটা হচ্ছে লোয়ার। কাজে আমরা এখানে যদি আমরা অপারেটিং লেভেল ইউজ করি, আমাদের ক্যাপাসিটি হবে 28.8 টনস। তারপরে লাস্টে এসে আমি একটা সামারি টেবল বের করলাম। তো সামারি টেবল মানে হচ্ছে গার্ডার এ বি সি ডি, চারটা গার্ডারের জন্য একটা সামারি টেবল ইম্পর্টেন্ট, দেখানো যে কোথায় কোন গার্ডারের পরিস্থিতি কিরকম। সো রেটিং ফ্যাক্টর গুলো এখানে সব সামারাইজ করা হলো, বোথ ইনভেন্টরি লেভেল, অপারেটিং লেভেল। তারপরে আমরা ওই মাল্টিপ্লাই করে ট্রাকের ওয়েট দিয়ে আমরা লোড পোস্টিং, লোড অ্যাকচুয়াল মেম্বার রেটিং বের করলাম। মেম্বার রেটিং মানে কিছুই না, মেম্বার রেটিং মানে হচ্ছে এটার ক্যাপাসিটি কি, অ্যাকচুয়াল ক্যাপাসিটি কত। তো এইগুলো আমি এখানে নোট করলাম। দেখলাম যে এইটা ক্রিটিক্যাল। কেন?
কারণ হচ্ছে এটা সবচেয়ে লোয়েস্ট। এই সবগুলোর মধ্যে হাইলাইট করেছি যেটা, এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট। এটা হচ্ছে মেম্বারের গার্ডার রেটিং, এটা হচ্ছে গার্ডার রেটিং, যেটা হয়তো পোস্ট করতে হতে পারে। উইদাউট এই লোড টেস্ট না করে আমি কোনোভাবেই এগুলো বের করতে পারতাম না। Okay, so before we go there, maybe Miss Maisha, can we take a 5-minute break, maybe midpoint? Okay, maybe Maisha is away. Anyway, let's go ahead and take a 5-minute break. 5 মিনিট ব্রেক নিয়ে বিরতি নেই। আপনারা একটু রিল্যাক্স করুন। 5 মিনিট পরে আমরা ইনশাল্লাহ আবার জয়েন করবো। Okay, ওয়েলকাম ব্যাক। আশা করি আপনাদের ব্রেকটা রিফ্রেশিং ছিল। তো তো এতক্ষণ যা কভার করলাম সেটা হলো যে হ্যাঁ, আমি এখন একটা ব্রিজ নিয়ে চিন্তিত। কোনো কারণে হয়তো ডেফিসিয়েন্সি থাকতে পারে। তো আমি একটা ফিজিক্যালি গিয়ে সেখানে একটা ইভ্যালুয়েশন করে বেসড অন অ্যাস্টো ইন্সপেকশন রিপোর্টের উপর ভিত্তি করে এবং ফিজিক্যালি আমি সেটাকে ইভ্যালুয়েট করলাম থ্রু লোড টেস্টিং পরে যে কিছু সমস্যা আছে, হয়তো আমি একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করলাম এবং দেখলাম যে হ্যাঁ, আমি চাচ্ছি এই ব্রিজটা, যেমন লেটস থিঙ্ক অফ দ্য সেন্ট ফ্রান্সিস ব্রিজ, যেটা আমি এখানে আলোচনা করছি, সেটা 60 ইয়ার্স ওল্ড, 60 বছর। সো ব্রিজের জন্য ভালোই একটা বয়স। এখন কোশ্চেন হচ্ছে যে এই ব্রিজটাকে আমি কি রিপ্লেস করব? রিপ্লেস করলে কতটুকু কস্ট লাগবে, কতটা বেনিফিট হবে? যদি রিপেয়ার করতে চাই, রিহ্যাবিলিটেট করতে চাই, তাহলে কতটা কস্ট হবে, কতটা বেনিফিট হবে? এই ডিসিশনটা ইজ ক্রিটিক্যাল। আগে বললাম যে অনেক পুরনো ব্রিজ আছে যেগুলো ইভালুয়েশন দরকার, সেগুলো আমাদেরকে নজর দেওয়া দরকার। সেগুলোর সেফটি নিয়ে আমরা কোনো সময়ই কম্প্রোমাইজ করতে পারবো না। নতুন ব্রিজও ইম্পর্টেন্ট এবং পুরনো ব্রিজও ইকুয়ালি ইম্পর্টেন্ট। কাজে যদি আমি এই ব্রিজটা, যেটা 60 বছরের পুরনো, সেটাকে যদি আমি সার্ভিস লাইফ যদি 20 বছরও বাড়াতে পারি, একদম রিজনেবল কস্ট, তাহলে উইচ ইজ নট এ ব্যাড আইডিয়া। কারণ আমাদের তো সব পুরনো ব্রিজ রিপ্লেস করার কোনো পয়সাও নাই। বাংলাদেশে কেন, আমেরিকাতেও নাই, সেই পয়সা নাই। আপনারা জানেন আমেরিকার ব্রিজের অবস্থা খুবই খারাপ। আমাদের স্টেটে টেক্সাসে একটু বেটার, কারণ আমরা নিউ ইয়র্ক স্টেট, কিন্তু অন্য স্টেটে অনেক খারাপ। এসি রেটিং হচ্ছে আমেরিকান ইনফ্রাস্ট্রাকচারের জন্য C+, which is nothing to be proud of. কাজে এখানেও সেই সমস্যা যে এখানে তো আমাদের টাকা নাই, we don't have the money to replace all the deficient bridges. কাজেই আমাদের যে ফান্ডিং অ্যাভেলেবল, 1 মিলিয়নই হোক বা 5 মিলিয়নই হোক বা টাকাই হোক, সেই টাকাটা আমরা কিভাবে ওয়াইজলি স্পেন্ড করব? কোন ব্রিজটা, আমাদের 20টা ব্রিজ আমার নজরে থাকে, 20 ব্রিজ ইন ইনভেন্টরি, কোন জায়গায় সেই টাকাটা আমি স্পেন্ড করলে I will get the biggest buck for my money? তার মানে হচ্ছে যে আমি সবচেয়ে বেশি বেনিফিট পেলাম। এটা ভেরি ইম্পর্টেন্ট, তাই না? আমি তো একটা ইনএফিশিয়েন্টলি আমার পাবলিক ফান্ড ইউজ করতে পারি না, করব না, এবং করা উচিত হবে না। এই জন্য এই ব্রিজে আমরা নেক্সট স্টেপ যেটা করলাম সেটা হচ্ছে বিভিন্ন রিট্রোফিটিং চয়েস দেখলাম। ঠিক করলাম যে হ্যাঁ, এই ব্রিজটা হয়তো আরো 10 বছর রাখা প্রয়োজন। বিভিন্ন কারণে হয়তো সমস্যা আছে, হয়তো ব্রিজ ক্লোজ করা যাবে না পুরোটা, হয়তো কোনো ফিউচারে প্ল্যান আছে ব্রিজটাকে রিপ্লেস করার। অনেক সময় তা হয়, আমরা মনে করবো যে 20 বছর পর হয়তো রিপ্লেস করা হবে, দেয়ার ইজ এ মাস্টার প্ল্যান। ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে রিট্রোফিটের দিকে যাব। তাই যদি হয় তাহলে এইগুলো হচ্ছে, এটা তো অল ইনক্লুসিভ না, তাই না? এটা কোনোভাবে অল ইনক্লুসিভ হতে পারে না। সরি। তো ডেকের, আমি যেটা বলতে ভুলে গেছি সেটা হলো যে আমরা যে লোড রেটিং করলাম, আমরা গার্ডার লোড রেটিং করলাম এবং আমি ডেকটাকেও আলাদাভাবে লোড রেটিং করলাম। কারণ আমরা জানি যে ডেকের স্প্যান হচ্ছে গার্ডারের পারপেন্ডিকুলার ইন মোস্ট কেসেস,
ডেকটাকেও সেই একইভাবে আমরা রেটিং বের করলাম। কাজেই দেখতে হবে যে ডেকের ক্যাপাসিটি কি বেশি কন্ট্রোলিং নাকি গার্ডারের ক্যাপাসিটি বেশি, সেটা হলো কন্ট্রোলিং। এনিওয়ে, এই জন্য এই টেবিলটাতে দেখানো হচ্ছে ডেক কিভাবে রিট্রোফিট করা সম্ভব, রিহ্যাবিলিটেট করা সম্ভব, এবং গার্ডারটাকেও কিভাবে রিহ্যাবিলিটেট করা সম্ভব। যেমন আমি ইচ্ছা করলে পুরোনো ডেকটাকে উপরেটাকে আমি চিপিং করে বের করে নতুন ওভারলে দিতে পারি, স্পেশালি যাতে ডেকের অবস্থা খারাপ হয়ে থাকে, তার ইটস এ ভেরি গুড অপশন। তাহলে আমি দেখালাম এখানে যে ট্রেন যেটা, এটা অবশ্য কম্পিউটারে করা, এটা বারবার তো লোড রেটিং করা সম্ভব না। আমরা অ্যাবাকাস মডেল করে দেখালাম এখানে, ওই ব্রিজটাকে নিয়ে যা করলাম, ওই ব্রিজটাকে আমরা অ্যাবাকাসে মডেল করলাম, ফাইনাইট এলিমেন্ট মডেল, ভেরি বিউটিফুল মডেল। সেখানে আমরা ক্যালিব্রেট করলাম। ক্যালিব্রেট মানে হচ্ছে যে আমি যে ব্রিজ থেকে যে ডেটা পেলাম, স্ট্রেন ডেটা বা ডিফ্লেকশন ডেটা বা রোটেশনাল টিলপিটার ডেটা, সেটাকে আমি কম্পিউটারের মধ্যে মডেল করে সেটাকে আমি ম্যাচ করলাম অ্যাজ ক্লোজ এজ পসিবল। আমি কম্পিউটারে সেই ফ্যাক্টরগুলোকে ট্র্যাকিং করে চেঞ্জ করে within reasonable value, for example I can change f prime c within reasonable range, সেটা করে আমি ক্যালিব্রেট করে ফিল্ড কন্ডিশনটাকে রিপ্রেজেন্ট করলাম। তারপরে উই ক্যান ডু এ প্যারামেট্রিক স্টাডি। আমরা স্প্যানটা বাড়াতে পারি ইচ্ছা করলে কম্পিউটার তো ওয়াইড ওপেন উইদাউট মিনিমাল কস্ট। আমরা কংক্রিটের স্ট্রেংথ চেঞ্জ করতে পারি, আমরা ওভারলে দিতে পারি, আমরা বিভিন্ন ধরনের রিট্রোফিট দেখাতে পারি, সেটা এখানে করা হয়েছিল। সো এখানে যদি দেখি যে আমি ডেকের ওভারলে দিচ্ছি চিপিং করে, তাহলে এই স্ট্রেনটাকে আমরা আবার মেজার করলাম, ওই স্ট্রেনটাকে কম্পিউটারে আবার দেখালাম যে স্ট্রেনটা কমবে 17%। যদি আমি 4 KSI স্ট্রেন কংক্রিট ইউজ করি, যদি 6 KSI করি, ভেরি ইন্টারেস্টিং, এটা 33% কমে যাবে, উইচ ইজ এ হিউজ ডিফারেন্স। স্ট্রেন কমা মানে হচ্ছে গার্ডার স্টিফনেস ইজ ইনক্রিজিং, ডেক স্টিফনেস ইজ ইনক্রিজিং, তার মানে আমাদের লোড রেটিং উইল বি ইনক্রিজিং, রাইট? ইটস অল রিলেটেড, এবং ক্যাপাসিটি বাড়তে থাকবে, উইচ ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য রিহ্যাবিলিটেশন। ডিফ্লেকশনও সেভাবে কমে গেল। আমি যদি সিএফআরপি স্ট্রিপ বের করি, তো এটা মানে হচ্ছে যে আমি ওই যে আগে বলেছিলাম কার্বন ফাইবার স্ট্রিপস ল্যামিনেট, এটা জিএফআরপি হতে পারে, সেটা ডেকের নিচে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে 57%, huge improvement in the deck performance. It's astronomical how much I can gain by this little bit of rehabilitation. আছে, কিন্তু কস্ট বেনিফিটটা ইম্পর্টেন্ট। ডেকের নিচে জিএফআরপি জয়েস্ট, এটা ছিল স্ট্রিপ, এটা হচ্ছে একটা জয়েস্ট, কম্পোজিট জয়েস্ট ইউজ করলে 58% রিডাকশন। আমি যদি ডেকের নিচে স্টিল জয়েস্ট ইউজ করি, এটা বাইরে থেকে অ্যাপ্লাই করা হচ্ছে, ডেকের নিচে উই আর রিহ্যাবিলিটেটিং অর রিট্রোফিটিং, তাহলে 51% রিডাকশন। যদি আমরা গার্ডারের উপরে যাই, সো আমরা এখন এগুলো ছিল ডেকের জন্য। যদি আমরা গার্ডারে যাই, যদি স্টিল গার্ডার, আমাদের মনে রাখতে হবে এটা স্টিল গার্ডার, চয়েস ইজ লিমিটেড। তাহলে আমি যদি সিএফআরপি ওই স্টিলের উপরে অ্যাপ্লাই করি, আমরা জানি যে এই কার্বন ফাইবার স্ট্রিপ যেগুলো বা ল্যামিনেট ফ্যাব্রিক যেটা, সেটা স্টিলের উপর অ্যাপ্লাই করা যায় এক ধরনের, এটা ইচ্ছে করলে ডেকের উপরে অ্যাপ্লাই করা যায়, কংক্রিটের উপরে এক ধরনের আছে এবং স্টিলের জন্য অন্য ধরনের। এপক্সিটা ডিফারেন্ট আর কি, গ্লুটা একটু ডিফারেন্ট। এটা এই স্ট্রিপটা বিভিন্ন ধরনের হয়, ইউনিঅ্যাক্সিয়াল হতে পারে যেটা এক ডিরেকশনের স্ট্রেংথ দিবে, বাইঅ্যাক্সিয়াল হতে পারে। সো অল দিস আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট এন্ড প্রাইস ইজ কামিং ডাউন র্যাপিডলি। এখন এটা হাইলি পপুলার। আমরা গার্ডারটাকে এক্সটার্নালি পোস্ট টেনশন করতে পারি। এটা মানে হচ্ছে যে আমি গার্ডারের দুই এন্ডে, স্টিল গার্ডারের দুই এন্ডে আমরা দুটো অ্যাঙ্কার প্লেট অ্যাড করলাম ওয়েল্ডিং করে, সেখানে ভিতর দিয়ে আমরা টেন্ডন ঢোকালাম, ভিতরে না, এটা বাইরে, এটা কংক্রিট থেকে ডিফারেন্ট। তারপরে সেটাকে আমি স্ট্রেচ করলাম, অ্যাঙ্করিং করলাম, স্ট্রেচ করে সেটাকে আমি অন্যদিকে অ্যাঙ্কার করলাম এবং ক্লোজ টু দ্য বটম ফ্ল্যাঞ্জ। তাহলে যা হবে, সিমিলার টু ইন্টারনাল স্ট্রেসিং, এই গার্ডারটা উইল গো ইনটু নেগেটিভ ডিফরমেশন, কারণ আমি প্রিস্ট্রেস পোস্ট টেনশনে অ্যাপ্লাই করলাম। ভেরি সিম্পল প্রসেস, কোনো এমবেডমেন্টের প্রয়োজন নাই। এবং তা করলে হলো কি, এই গার্ডার স্ট্রেংথ বেড়ে গেল, কারণ নাও ইটস প্রিস্ট্রেসড অলদো পোস্ট টেনশনড। It's not very difficult thing to do. 20% reduction in strain. যদি আমি ওয়েল্ডেড শিয়ার স্টাডি ইউজ করি, এটা মানে হচ্ছে যে আমি যখন ডেকটা রিহ্যাবিলিটেট করলাম, তখন আমি ইচ্ছা করে, যেহেতু এখানে ডেকটা নন কম্পোজিট ছিল,
আমি সেখানে স্টিল গার্ডের উপরে গিয়ে একটা ফুটো করে সেখানে আমি শিয়ার স্টাড ওয়েল করলাম, সেটা এক্সপোজ হয়ে থাকলো, তারপরে আমি ডেকটা রিহ্যাবিলিটেট করলাম। সেটা করলে গার্ডারের স্ট্রেংথ বাড়বে হচ্ছে 21%, স্ট্রেইন কমবে 21%। আর যদি আমি ওয়েল্ডের শিয়ার স্টাড ইউজ করি স্টিল প্লেট, দুটো কম্বিনেশনে স্টিল প্লেট এবং শিয়ার স্টাড, তাহলে 18%। পরিষ্কার দেখতে পাচ্ছি যে ইন টার্মস অফ স্ট্রেংথ সবগুলো রিহ্যাবিলিটেশন একই ধরনের না, একই ধরনের এফেক্ট না, কোনোটার এফেক্ট বেশি, কোনোটার এফেক্ট কম। এবং লিস্ট ইজ নট অল ইনক্লুসিভ, রাইট? আরো অনেক থাকতে পারে, অনেক ধরনের অপশন থাকতে পারে রিহ্যাবিলিটেট করার জন্য। মার্কেটে অনেক ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবল, স্টিল জয়েস্ট অ্যাভেলেবল, এই কম্পোজিট জয়েস্ট অ্যাভেলেবল, সিএফআরপি অ্যাভেলেবল। বাংলাদেশের কনটেক্সটে হতে নয়, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এগুলো অ্যাভেলেবল। এটা তো খুবই সিম্পল, এই শিয়ার স্টারটা সিম্পল, এটাও পসিবল। দিজ আর নট লেবার ইন্টেন্সিভ। কথা হচ্ছে যে এগুলো যে করব, আমি তো দেখালাম যে আমার স্ট্রেংথ উপরে এফেক্ট কি, কিভাবে আমার মেম্বার কম্পোনেন্ট স্টিফনেস বাড়ছে। সবগুলাই পজিটিভ, নেগেটিভ কিছু নাই, এগুলো হবেও না, নেগেটিভ হবেও না, কারণ হচ্ছে দিস আর অল পজিটিভ রিহ্যাবিলিটেশন, পজিটিভ ইন্টারভেনশনস। এখন কথা হচ্ছে কোনটা আমি চুজ করব, ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন, রাইট? কারণ আমার বটম লাইন হচ্ছে আই ওয়ান্ট টু ইউজ দ্য মানি ওয়াইজলি। তার মানে হচ্ছে এখন আমার কস্ট দেখতে হবে, রাইট? এটার কস্ট কিরকম, তারপরে আমাকে কস্ট বেনিফিট করতে হবে। এটা হচ্ছে কস্ট টেবল, এটা ইউএস ডলারে যেই অপশনগুলো আগে দেখালাম, এটা আমরা একটা কাইন্ড অফ ব্রড ফিগার, কারণ এটা ডিপেন্ড করে অনেক ফ্যাক্টরের উপরে। ফ্যাক্টর হতে পারে যে লোকাল মার্কেটে কি অ্যাভেলেবল, লেবারের দাম কত, মেটেরিয়ালের দাম কত। খালি তাই না, খালি লেবার মেটেরিয়াল দেখলেই হবে না, আমাকে দেখতে হবে যে ব্রিজটা যে আমি ক্লোজ করব, বন্ধ করতে হবে রিপেয়ারের জন্য, সেইখানে ট্রাফিক কন্ট্রোলের কস্ট কতটুকু ইজ ইম্পর্টেন্ট, এটা এখানে অ্যাড করা হয়েছে এখানে। কাজে লোকেশনের উপরে ইম্পর্টেন্ট। আমরা যদি বাংলাদেশে দেখি, একটা যদি আমি ঢাকা মেট্রোপ্লেক্সে করি, সেটা এক ধরনের কস্ট হবে, কোস্টালি করলে এক ধরনের অন্য ধরনের হবে, নর্থে করলে সিলেটের দিক থেকে অন্য ধরনের হবে। কাজেই সেখানে মেটেরিয়ালের ব্যাপার আছে, লেবারের ব্যাপার, এগুলো সব ইনভলভ। এবং তাই কিন্তু না, এটা কিন্তু আসলে একটু লিমিটেড স্টাডিটা। আমি যদি রিয়েলি একটা অ্যাকিউরেট অ্যানালাইসিস করতে যাই, তাহলে উই হ্যাভ টু ডু হোয়াট উই কল কোট আনকোট লাইফ সাইকেল কস্ট অ্যানালিসিস। এটা হচ্ছে ইনিশিয়াল কস্ট, এটা আমরা করিনি এখানে, করা উচিত ছিল। এটা এডিশনাল স্টেপ, সেটা হচ্ছে যে আমি যে একটা রিহ্যাবিলিটেট করলাম বা ইন্টারভেন করলাম, এটার লাইফ লং এটার বেনিফিট কি। তার মানে ভবিষ্যতে এটা হয়তো আমাদের না করতে হতে পারে। কাজে সেটার কস্টটা, সেটার যে একটা কস্ট, হয়তো ডিউরেবিলিটি বাড়বে, কংক্রিট ব্রিজের করোশন কমে যাবে, এগুলো হচ্ছে অল পার্ট অফ দ্য লাইফ সাইকেল অ্যানালিসিস। প্লাস আরেকটা যেটা ইম্পর্টেন্ট, আমি এখন কাজ করছি রিসার্চে ফেডারেল হাইওয়ের সঙ্গে, সেটা হচ্ছে যে একটা ব্রিজ যদি একটা কমিউনিটি থাকে, যে কমিউনিটি অ্যাফ্লুয়েন্ট কমিউনিটি, ওয়েল এডুকেটেড কমিউনিটি, সেখানে এফেক্ট অন দ্য কমিউনিটি ভার্সেস একটা ব্রিজ যেটা নাকি একটা ভালনারেবল কমিউনিটি। ইন টার্মস অফ ভালনারেবিলিটি মিনিং হচ্ছে লো ইনকাম, লো এডুকেশন, মেবি লোয়ার পেইং জবস, সেই কমিউনিটিতে যে এফেক্ট। যদি আমি দুইটা ব্রিজ চিন্তা করি, একটা এফ্লুয়েন্ট কমিউনিটিতে বা ওয়েল রিপ্রেজেন্টেড কমিউনিটি, একটা হচ্ছে ভালনারেবল কমিউনিটি, যদি আমি ডিসিশন নিতে যাই, ইন মাই অপিনিয়ন, তাহলে যেটা নাকি ভালনারেবল পপুলেশনের জন্য, সেটা শুড গেট প্রায়োরিটি, সাম কাইন্ড অফ প্রায়োরিটি, রাইট? দ্যাট মেক সেন্স। কাজে এগুলো সবই পার্ট অফ লাইফ সাইকেল অ্যানালিসিস, উইচ এখন কাজ হচ্ছে অনেক এখানে। এই ধরনের জিআইএস জিআইএস বেসড ম্যাপ বানাচ্ছি ভালনারেবল কমিউনিটির, সেইখানে আমরা অটোমেটিক্যালি কানেক্ট করছি ওয়েব বেসড অ্যাপ্লিকেশনে, কিভাবে যখন আমরা ডিসিশন নিব রিপেয়ার বা রিপ্লেসমেন্ট, তখন সেই ফ্যাক্টরটার এফেক্ট একটা ওয়েট দেওয়া হচ্ছে। আরো অনেক ধরনের ওয়েট দেওয়া যেতে পারে, প্রাইমারি রোড, সেকেন্ডারি রোড, এক্সপোজার, কোস্টাল ভার্সেস ইনল্যান্ড, এটা হতে পারে, ট্রাফিক ভলিউম হতে পারে, আহ, অনেক ধরনের ফ্যাক্টর, এগুলো এখানে ইনক্লুড করা নাই। কাজে those are things to think about. It's not all inclusive anyway.
তারপরে আমরা যেখানে করলাম আমাদের লিমিটেড স্টাডিতে আমরা একটা বেনিফিট কস্ট রেশিও বের করলাম। এটা হচ্ছে বেনিফিট কস্ট ওয়াই অ্যাক্সিস, রিলেটিভ বেনিফিট কস্ট ফ্রম 0 to 12। এটা হচ্ছে এই চয়েসগুলো যেটা আগে দেখালাম, ওই রিট্রোফিটের টেকনিক যেগুলো আমি ইউজ করলাম সেটা এখানে দেখালাম। সো ইটস অবভিয়াস, হায়ার দিস নাম্বার the better it is, right? কারণ এটা যে বেনিফিট কস্ট রেশিও, এখানে দেখতে পাচ্ছি যে আমি যদি চিপিং করে প্লাস সিএফআরপি অ্যাড করি তাহলে আমার 10 হবে, which is relative to other methods। আমি যদি পোস্ট টেনশনিং করি স্টিল গার্ডারের কম, আমি কম মানে এত কম না, এটা অ্যাবাউট 3.8, কিন্তু এটার যে নেট বেনিফিট এটার 1/3, কাজে ইট ডাজন্ট মেক সেন্স টু ডু দিস। এগুলোও ভালো, এগুলো সব ভালো। এখান থেকে না, এখানে আমরা যা করব, এখানে আমরা হাইওয়ে ডিপার্টমেন্ট যা করছে এই ব্রিজের জন্য, যে আমরা এই তিনটা এখন কনসিডার করছি, এই তিনটা মোস্ট লাইকলি এটা হবে ফাইনাল চয়েস based on the wish of the authority এবং also based on the local community needs। কাজে এটা এসেনশিয়াল এনি কাইন্ড অফ ব্রিজ প্রজেক্টের জন্য, রিট্রোফিট রিহ্যাবিলিটেশনের জন্য। এটা না করলে আমি যদি টাকা স্পেন্ড করি ব্লাইন্ডলি, it doesn't make any sense to me, right? এটা অবশ্য ডিপেন্ড করে ম্যান পাওয়ারের উপরে, কতটুকু ম্যান পাওয়ার আছে, কারা এই অ্যানালিসিস গুলো করবে, তাদের নো হাউ কতটুকু, তাদের ট্রেনিং এর প্রয়োজন আছে, সফটওয়্যার দরকার আছে, কাজে বাট এগুলো তো একটা ইনিশিয়াল এক্সপেন্স। যদি আমরা এই ধরনের একটা টাস্ক ফোর্স করতে পারি, বা যে ধরনের হোক না কেন, কিছু একটা যেটা এই ধরনের ট্রেনিং দেওয়া যাবে এবং তারা ভবিষ্যতে করবে, এটা একটা ইনিশিয়াল কস্ট অনলি, তারপরে ইট উইল হ্যাভ এ লং লাস্টিং বেনিফিট ফর বাংলাদেশ। ওকে, আই থিঙ্ক এখন কিছু ভিডিও ক্লিপ আছে। let me do this, sorry to interrupt it। দেখি কোথায় আছি আমরা এখন, সরি, all the way, সাউন্ডটা অন করতে হবে, give me a second। সাউন্ডটা হয়তো পরে অন করতে পারি। এনিওয়ে, ফর দ্যাট আই হ্যাভ টু আনশেয়ার মাই স্ক্রিন এন্ড শেয়ার ইট। এইটা আপাতত চলুক। Anyway, let me do this if you don't mind. Let me unshare and reshare with the sound on. Just a second. Back. Nice video. Bodhi told me this morning. Now I think you'll be able to hear the sound. That's the main purpose. So let's go back to the presentation. Play this video. This is based on the St. Francis Bridge I showed you. The camera amra korlam eta. Tall speakers.
Okay, so এটা I borrowed from my previous PhD student মেজারুর রহমান। এসটি ছাত্র ছিল, এখন পিএইচডি করে সে হিউস্টনে চাকরি করছে। হি ওয়াজ ইনভলভ ইন দিস প্রজেক্ট। আমি এখন যা করব can share and bring the text back, go back and forth a little bit. এখন টেক্সট দেখা যাবে। So we'll go back and go to the next step. দরকার নেই। So এখন নেক্সট যেটা আমি বলতে চাই, অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর যাচ্ছে, এটার অবস্থা ভালো না, কিন্তু প্ল্যান নাই। আমি শিওর আপনারা অনেকেই এটা ফেস করেছেন যে একটা পুরনো ব্রিজের কিছু করতে হবে, কিন্তু অ্যাজ বিল প্ল্যান নাই। তখন আমরা কি করব? আমরা কি কিছু করব না? সেটা তো ঠিক না, রাইট? এগুলো আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ মোস্ট লাইকলি এই ব্রিজগুলা পুরনো। এবং আমি এখনো দেখেছি নতুন ব্রিজের জন্য 2-3 বছরের জন্য প্ল্যানটা অ্যাভেলেবল না, পিপল আর নট কেয়ারফুল আর কি। তাহলে আমরা কিভাবে লোড রেটিং করবো? ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য হোল প্রসেস। তো এখানে বলা আছে আষ্টতে যে যদি কোনো কংক্রিট ব্রিজের জন্য বা কালভার্টের জন্য আননোন ডিটেল, তার মানে আমাদের জানা নাই, হয়তো আমরা জানি না প্রাইম সি কত, কংক্রিট স্ট্রেংথ কত, হয়তো আমরা জানি না স্টিলের স্ট্রেংথ কত, হয়তো আমরা জানি না কাভার কত বা স্টিলের রিবার ডায়ামিটার কত, এগুলো সাম অফ দ্য এক্সাম্পল। তাহলে বলা আছে এই ব্রিজগুলোকে কন্টিনিউ করা যেতে পারে যদি কোনো ডিস্ট্রেস না দেখা যায়। তার মানে হয়তো কোনো অ্যাপারেন্ট ভিজুয়াল কোনো ইমপারফেকশন দেখা যাচ্ছে না, কোনো ক্র্যাকিং দেখা যাচ্ছে না, বা রিল্যামিনেশন দেখা যাচ্ছে না, বা করোশন দেখা যাচ্ছে না। কিন্তু আমাদেরকে স্টিল ওই ব্রিজগুলোকে রেগুলার ইন্সপেক্ট করতে হবে টু মেক শিওর এভরিথিং ইজ ওকে। কিন্তু যদি আমরা চাই আরো বেশি অগ্রসর হতে, তাহলে আমরা বিভিন্ন ধরনের কি ধরনের অ্যাপ্রোচ ইউজ করতে পারি? আমরা ফাইনাইট এলিমেন্ট মডেলিং যেটা দেখালাম সেটা ইউজ করতে পারি, অথবা আমি দেখাবো যেটা আজকে আমার খুবই প্রিয় একটা মেথড, নন ডিস্ট্রাকটিভ ইভ্যালুয়েশন করে কিভাবে আমরা কিছু কিছু প্রপার্টি যেগুলো আমি বললাম সেগুলো আমরা এস্টিমেট করতে পারি অন সাইট। এটা কিন্তু খালি মিসিং প্ল্যানের জন্য না, অনেক সময় প্ল্যানে ভুল থাকে আমরা জানি। কাজেই হয়তো যেটা প্ল্যানে দেখানো হচ্ছে প্রাইম সি 4 KSI, in reality it may be 2 KSI, it can be 5 KSI. কাজেই it's a very good idea to do some extra evaluation to make sure যে as bill প্ল্যানে যে ইনফরমেশন দেওয়া হচ্ছে সেটা কারেক্ট। তো নন ডিস্ট্রাকটিভ ইভ্যালুয়েশন খুবই ইম্পর্টেন্ট, খুবই পপুলার এখন ওয়ার্ল্ড ওয়াইড। ইকুইপমেন্ট লাগবে, অফকোর্স ইনিশিয়াল কস্ট ইম্পর্টেন্ট, আমাদের ইকুইপমেন্ট লাগবে, ইকুইপমেন্ট ছাড়া তো এটা হবে না। আগে যে বললাম যে ভিজুয়াল ইন্সপেকশন যেটা, সেটা টিপিক্যালি 2 বছর পর পর করা হয়, কিন্তু সেটার যে একটা ভ্যারিয়েবিলিটি আছে, প্লাস আমাদের তো এক্স রে ভিশন নাই আমরা তো সুপারম্যান না, কাজে আমরা ভিতরে দেখতে পারবো না ভিতরে আছে। যদি একটা ভয়েড থাকে ভিতরে, কংক্রিটের ভিতরে, যদি একটা এমবেডেড পাইপ থাকে, যদি ক্র্যাকিং থাকে, করোশন থাকে, সেটা দেখা যাচ্ছে না। কাজে জাস্ট বিকজ সারফেসে দেখা যাচ্ছে না তার মানে এই না যে ভিতরে কোনো প্রবলেম নেই। ভেরি ইম্পর্টেন্ট। কাজেই ইটস হাইলি অ্যাডভাইজেবল যে আমরা যে কোনো ধরনের ব্রিজ ইভ্যালুয়েশন করি না কেন, উই অ্যাটাচ দ্যাট উইথ নন ডিস্ট্রাকটিভ ইভ্যালুয়েশন। এটা খালি ব্রিজের জন্য না, বিল্ডিং এর ক্ষেত্রেও প্রযোজ্য, ইকুয়ালি প্রযোজ্য। তো এখানে ডেফিনিশন হচ্ছে নন ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে যে ডিস্ট্রাকটিভ না, মানে হচ্ছে আমরা কোনো ধরনের কংক্রিটকে ড্যামেজ করছি না। যেমন আমি যদি কোরিং করি, যেটা খুব পপুলার, আমি একটা কোর নিয়ে আমি ওটাকে কম্প্রেসিভ স্ট্রেংথ বেস করে এএসটিএম বেস করে আমি একটা স্ট্রেংথ বের করলাম, সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ, কারণ আমি একটা কোর নিয়ে নিচ্ছি। ওইটাকে কোরটাকে ফিল আপ করলেও হয়তো কোনো গ্যাপ রয়ে যাবে। এটা হচ্ছে একটা এক্সাম্পল আর কি। কাজেই এটা হচ্ছে সেমাই ডিস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ এন্ড সো অন। সো কোনো আইডিয়া যে গুড একটা একটা খুব ভালো এনডি মেথডের কি ফ্যাক্টর থাকতে হবে? রিলায়েবল হতে হবে, সিম্পল হতে হবে, এবং যে ইউজ করবে তার জন্য তার একটা নলেজ থাকতে হবে, রাইট? আমি তো ব্লাইন্ডলি একটা জিপিআর ইউজ করতে পারবো না।
we have to know that their simple training is available এবং তারা ট্রেন, কাজে কোনো দ্বিমত নাই তাদের তাদের ইউজ সম্বন্ধে ওই ওই মেশিনের। আমি এটা তো অলরেডি বললাম যে ভিজুয়াল ইন্সপেকশনের কিছু ডিটেল দিয়েছি এখানে, যে অফকোর্স সিম্পলেস্ট এন্ড চিপেস্ট, রাইট? কোনো ইকুইপমেন্ট লাগবে না, লাগবে মিনিমাল ইকুইপমেন্ট লাগতে পারে, একজন আর দুজন করে ফেলতে পারে উইদিন ফিউ আওয়ার্স পসিবল। এটা নট ব্যাড যদি আমরা একটা ইনিশিয়াল একটা 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 ব্রিজ সম্বন্ধে জানতে চাই যে ব্রিজের অবস্থা কি, জাস্ট ফ্রম আইসাইট। আমি দেখলাম গিয়ে কয়েক ঘন্টা ঘুরলাম, দেখে বললাম, একটা রিপোর্ট করলাম যে এটাই এই ব্রিজের কন্ডিশন, which is good information, but it's not comprehensive. অনেক ধরনের ছোটখাটো ইকুইপমেন্ট ইউজ করা যায়, ক্যামেরা ইউজ করা যায়, রুলার, টেপ ইউজ করা যেতে পারে, ছোট লাইট হ্যামার ইউজ করা যায়, বা স্ট্রিপিং বা স্ক্রেপিং টুল ইউজ করা যায়। এগুলো ঠিক, এগুলো যদিও নন ডিস্ট্রাকটিভ এভালুয়েশন ইকুইপমেন্ট। নন ডিস্ট্রাকটিভ ডেফিনেশন হচ্ছে যে আমরা ব্রিজটাকে ড্যামেজ করছি না, কাজে অল দিস আর কনসিডার্ড নন ডিস্ট্রাকটিভ ইভালুয়েশন। ইভেন আমি যদি চোখ দিয়ে দেখি সেটাও তো একটা নন ডিস্ট্রাকটিভ ইভালুয়েশন, রাইট? এটা একটা এলিমেন্টারি টাইপ অফ নন ডিস্ট্রাকটিভ ইভালুয়েশন। কাজে কিছু লিমিটেশন আছে অফকোর্স, আমাদের সারফেস সম্বন্ধে কেয়ারফুল থাকতে হবে, রিলায়েবিলিটি অত ভালো না হয়তো ভিজুয়াল ইন্সপেকশনের, লাইটিং লাগবে, রাতে করা যাবে না, এবং আগে বললাম পার্সোনাল ভেরিয়েশন। কাজেই হিউম্যান ফ্যাক্টর যেটা, এটা it can be eliminated by using some sophisticated equipment. Just elementary কিছু মেথড, চেইন ড্র্যাগ হয়তো ইউজ করা হচ্ছে। চেইন ড্র্যাগ, একটা চেইন ড্র্যাগ করে সারফেসের উপর দিয়ে দেখতে পাচ্ছি, জানতে পারছি যে এই সাউন্ডটা, এই যে সাউন্ড হবে চেইন ড্র্যাগ, সেখান থেকে এই লোক একটা তার বিবেচনা দিয়ে বলবে যে হ্যাঁ এখানে কিছু ভয়েড আছে বা ডিলামিনেশন আছে। ইটস হাইলি সাবজেক্টিভ। এটা সাউন্ড থেকে, এটা আমরা যে এক্সপেরিয়েন্স, সে একটা সাউন্ড থেকে হলো সাউন্ড ডিফারেন্ট হবে। সেম একটা ছোট একটা হ্যামার দিয়ে আমি ট্যাপ করে সেটা থেকে হয়তো কোনো প্রিলিমিনারি একটা অ্যাসাম্প করতে, which is not bad. I mean যদি হলো থাকে একটা ডিফারেন্ট সাউন্ড করবে, রাইট? সো দ্যাট ওয়ে ইট মেক্স এ কাইন্ড অফ এলিমেন্টারি সেন্স। এখানে আরো প্রবলেম যেটা হয় পানির উপরে অ্যাক্সেসিবল না জায়গাটা, তাহলে আমরা উপর থেকে হয়তো নিচে আসতে পারি ইচ্ছা করলে, যদি ইকুইপমেন্ট থাকে। পাশ দিয়েও আসা যায়, এইসব ইকুইপমেন্ট অ্যাভেলেবল এখন। সেফটি ইজ প্যারামাউন্ট, রাইট? এখানে সেফটিটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমাদের ইউনিভার্সিটি টেক্সাস আর্লিংটনে, আই এম দ্য ডিরেক্টর অফ দিস ল্যাব, ইজ এ ভেরি ভায়াবল ল্যাব। অনেক ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে। ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান গো টু মাই ওয়েবসাইট। এটা আমি দেখাই এক সেকেন্ডে। এখানে ওয়েবসাইট আমি বানাইনি, অন্য একজন বানিয়েছে। সো এখানে আমার গ্রুপ মেম্বাররা highly visible, very big group. You may know some of them, multidisciplinary, multi-talented, বিভিন্ন দেশের ছাত্ররা আছে, খালি আমেরিকান না, বাংলাদেশে অনেকগুলো ছিল, আছে, তারপরে মিডল ইস্টের আছে, ইথিওপিয়ার, আফ্রিকান আছে, সাউথ আমেরিকান আছে, এবং তাদের নাম দেখানো আছে এখানে, যারা ফর্মার প্রেজেন্ট স্টুডেন্টস, দে আর অল শোন হিয়ার। So it's a on and on, it's a past students, is very very wide. Anyway, so এখানে যদি আমি যাই তাহলে আমি যা দেখব সেটা হলো, যদি we can go to the research kind of projects we are doing. এনডি ল্যাবটা হচ্ছে এখানে, কি কি ইকুইপমেন্ট আছে সেটা দেখানো আছে এখানে, so you can go and check it out. Kind of projects যেটা হচ্ছে সেগুলো এখানে দেখানো আছে, very very intensive projects. Anyway, I won't spend too much time on this, so that information is available. এখন আমি একটা একটা করে এনডি ইকুইপমেন্টের বর্ণনা দিব, এবং আপনারা কেউ কেউ হয়তো জানতেও পারেন ইকুইপমেন্ট গুলা বাংলাদেশে আছে, আমি জানি বুয়েটে জিপিআর আছে, অন্য জায়গায় থাকতে পারে, ইউজ হচ্ছে নাকি সেটা কোশ্চেনেবল, আমি জানি না, অতটুকু আই ডোন্ট নো দ্য এক্সটেন্ট অফ ইট আর কি। কাজে জিপিআর
ইটস এ হাইলি পপুলার নাও, এক্সপেন্সিভ। আই থিঙ্ক আমাদের জিপিআর আমার যেটা আছে সেটার দাম হচ্ছে 10 বছর আগে ছিল $50,000, এখন কত আমি জানি না ঠিক আর কি। এনিওয়ে, সো এগুলো বিভিন্ন ধরনের অ্যান্টেনা থাকে। এটা হচ্ছে হ্যান্ডহেল্ড, এটা আমি হাত দিয়ে স্ক্যান করব সারফেসের উপরে। এটা হচ্ছে কার্ট মাউন্টেড, এটাকে আমি দেখতে পাচ্ছি, এটা একটা ল্যাপটপ, নিচে অ্যান্টেনা এখানে। এটার আইডিয়া হচ্ছে যে এইখান থেকে একটা রেডার ওয়েভ নিচে যাবে, ডেকের ভিতরে যাবে। যদি কোনো ডিফেক্ট থাকে বা রিবার থাকে সেটা রিফ্লেক্টেড হয়ে এখানে ক্যাপচার করা হবে, সেটা কম্পিউটারে যাবে। সেখান থেকে আমরা ডিসাইফার করে আমরা বলতে পারবো যে কোনো ডিসকন্টিনিউটি আছে নাকি। অনেক ওয়াইড ডেকের জন্য আমি এখন ট্রাক মাউন্টেড ইউজ করছি। ট্রাক মাউন্টেড মানে হচ্ছে যে অনেকগুলো অ্যান্টেনা একসঙ্গে, এবং এটাকে ড্র্যাগ করে 20-30 মাইলস পার আওয়ার আমরা অনেক এলাকা কভার করতে পারি একদিনে। এখানে এটা হয়তো যেহেতু হাতে এটা লিমিটেড, এটা আরো লিমিটেড, কাজে এটা ডিপেন্ডস। হাই ফ্রিকোয়েন্সি হলে 0 থেকে 12 ইঞ্চি পর্যন্ত অ্যাকুরেট ডাটা পাওয়া যাবে। লোয়ার ফ্রিকোয়েন্সি হলে উই গো অল দ্য ওয়ে টু 18 ফিট। বেশ ডিপ আমরা সাবসারফেস এক্সপ্লোর করতে পারি। ইন্টারেস্টিং, এখানে আমেরিকাতে পুলিশ ডিপার্টমেন্ট এটা ইউজ করছে, কারণ দে ওয়ান্ট টু ফাইন্ড স্কেলেটন আন্ডার দ্য সয়েল অথবা কংক্রিটের নিচে। So, তারা জিপিআর ইউজ করে দেখছে যে কোনো বোন, কোনো হাড্ডি দেখা যাচ্ছে নাকি নিচে। সেখান থেকে তারা ট্রাইং টু ফরেন্সিক ইট অ্যান্ড দেন ট্রাইং টু সলভ দ্য কেসেস, মিসিং পারসন কেসেস। ভেরি ইন্টারেস্টিং। সো এটা ইউজ করা যায় ইচ্ছা করলে। এখানে যেটা বললাম সেটা খালি কংক্রিটের জন্য না, এটা সয়েলের জন্য ইউজ করা যেতে পারে, অ্যাসফল্টের জন্য। আমি যদি জানি না নিচে কোথায় কন্ডুইট আছে, এটা ভেরি কমন প্রবলেম। এখানে একটা যে রাস্তা আছে, রাস্তার নিচে গ্যাস লাইন আছে, ওয়াটার লাইন আছে, সুয়ার লাইন আছে, অনেক পুরনো। সেটা কোথায়? আমি যে ডিগ করবো, আমি যে এখানে গর্ত করে কিছু করবো, যদি গ্যাস লাইন আমি যদি ব্রেক করি, দ্যাটস এ হিউজ রিস্ক, রাইট? আগুন লাগতে পারে, এক্সপ্লোশন হতে পারে। জিপিআর ইজ ভেরি ইউজফুল ফর দ্যাট পারপাস। কিছু ড্রব্যাক বললাম, কিছু ডিফেক্ট যেটা বললাম সেটা আই থিঙ্ক ফর টাইম সেক আর স্কিপ দিস ওয়ান। এখানে আবার কিছু, এটা হচ্ছে সেম ভিডিও মনে হয়। এনিওয়ে, লেট মি share and take the, I think এরপরে কয়েকটা ভিডিও একসঙ্গে দিয়েছি আমি, just so I can finish in one time. My apologies again. So we'll go back to video and motion. প্লে করি ওই যে আগে লোড টেস্টিং ছিল সেটার ভিডিও। করি আমরা সাধারণত পাই না, আমার সাইডে যে কাজ করছে। সেটা এই ভিডিও হচ্ছে যে আমরা যে এই একই ব্রিজে জিপিআর ইউজ করা হচ্ছে। এই খেয়াল করুন যে গ্রিড বানানো হচ্ছে আগে, আমাদের গ্রিড স্পেসিফিক যেতে হবে। সো উই হ্যাভ টু গো অ্যালং দ্য গ্রিড টু স্ক্যান দ্য ডেক। যেহেতু আমি ভিডিওগুলো একসঙ্গে দিয়েছি কারণ হচ্ছে উই ওয়ান্ট টু সি দ্য সাউন্ড, এটা একটু পরে আমি ডিসকাস করবো। এটা হচ্ছে ইম্প্যাক্ট একো, এটার ভিডিও ল্যাবে করা। এটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে, ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটাকে আমরা সিলেক্টেড ওয়েভ ক্যাপচার করে সেখান থেকে আমরা ডিলামের জানতে পারি। দেখা যাচ্ছে রিডিং ক্যাপচার করা হচ্ছে। এটা হচ্ছে আল্ট্রাসাউন্ড, আরেকটা ইকুইপমেন্ট। আমি স্টার্ট করবো।
একটা হিউম্যান বডির মতোই আল্ট্রাসাউন্ড থেকে ওয়েভ দিয়ে মাইক্রোফোন চ্যানেল থেকে সাউন্ডটা ক্যাপচার করে সেখান থেকে আমরা ডিসিশন নিতে পারি। ইমিডিয়েটলি ডেটাটা করা হচ্ছে। হচ্ছে আইকোর, এটা একটা আলাদা মেশিন। এটার কাজ হচ্ছে জানা যে কতটুকু করোশন আছে কংক্রিটের ভিতরে, ভেরি ইম্পর্টেন্ট। জানতে পারি কতটুকু করোশন আছে ভিতরে, তাহলে উই ক্যান মেক এ ডিসিশন অন দ্য স্ট্রেংথ, কতটুকু রিমেইনিং স্ট্রেংথ আছে এবারের সমস্যা। এটা একটা ল্যাব ইকুইপমেন্ট, এটা আমরা ল্যাবরেটরি টেস্ট করেছিলাম। এটা হচ্ছে, এটা একটা লাইডার, এটাকে আমরা লাইডার বলি। লাইডার হচ্ছে একটা রোবোটিক টোটাল স্টেশন। এটা ঠিক ওই ধরনের ইকুইপমেন্ট না। এটার কাজ হচ্ছে বিভিন্ন পয়েন্ট, যেমন এটা ব্রিজের রিটেনিং ওয়াল দেখতে পাচ্ছি এখানে, কাস্ট ইন প্লেস পুরনো রিটেনিং ওয়াল দেখা যাচ্ছে পরিষ্কার যে এখানে কিছু ক্র্যাক হয়েছে। রিটেনিং ওয়ালে ক্র্যাক তো ভালো না, কারণ সয়েল রিটেন করছে। এটা কোয়াইট কমন ব্রিজের জন্য, অ্যাপ্রোচ স্ল্যাবের জন্য, অথবা ডিফারেন্সিয়াল গ্রেডের জন্য। এটা দিয়ে আমি মান্থলি স্ক্যান করলে বিভিন্ন পয়েন্ট, যদি আমি প্রত্যেক মাসে ফিরে আসি ৩-৪ মাস, এবং এটার অ্যাডভান্টেজ হলো ইট রিমেম্বার্স দ্য প্রিভিয়াস পজিশন। থিওডোলাইট বা লেভেল থেকে অনেক অ্যাডভান্সড, কাজে এটা ইজিলি আমি ট্র্যাক করতে পারি। লাস্ট যেটা খুবই ইন্টারেস্টিং, আমি জানি বাংলাদেশে হয়তো ইউজ হচ্ছে কোনো কোনো জায়গায়, এটা হচ্ছে ড্রোন অথবা আনম্যান্ড এরিয়াল ভেহিকল। এটা একটা আপ অ্যান্ড কামিং টেকনোলজি। ড্রোন ইমপ্রুভ করছে উইথ টাইম। পার্সোনাল ড্রোনও অনেক পাওয়া যায়, লোক যে রিক্রিয়েশনাল ভেহিকল ইউজ করে। এটা হচ্ছে ব্রিজের জন্য আমরা এটা ইউজ করতে পারি। লেটস ওয়াচ দিস ভিডিও ফার্স্ট। ডিওটি ভিডিও। ড্রোন থেকে নিচে গিয়ে যাচ্ছে। নাইস। তো এই টেকনোলজি অ্যাভেলেবল। এখানে কিছু সমস্যা যেটা হয়, যেটা হচ্ছে যে লেট মি গেট আউট অফ দিস, এবং করবো আবার শেয়ার করার জন্য। স্টপ শেয়ার করে আই হ্যাভ টু অ্যাড মাই দ্য সাউন্ড। জাস্ট এ সেকেন্ড। শেয়ার।
তো সমস্যা যেটা হয়, okay, let's wait and because I have each one slide for each of these. Let's go forward. So আগে জিপিআরটা দেখাই। তো জিপিআর ইমেজ থেকে আমি ইজিলি সাবসারফেস বের করতে পারি, এমবেডেড পাইপস, তাই না? খালি সয়েলের ভ্যারিয়েশন যদি হয়, বিভিন্ন সয়েল লেয়ারের মধ্যেও আমি ডিফারেন্স বের করতে পারি। এখানে এগুলো যে দেখছেন প্যারাবোলা যেগুলো, এগুলো হচ্ছে প্রত্যেকটা রিভারের লোকেশন। এনফোর্সমেন্ট ভিতরে, ডেকের ভিতরে আমি দেখছি বাইরে থেকে উইদাউট ডিস্ট্রয়িং দ্য ডেক। দ্যাটস হিউজ, রাইট? এটা এক্স রে মেশিনের মতো। সো আই ক্যান মেক অ্যান আইডিয়া কতটুকু কাভার আছে, এই ধরনের আইডিয়া করতে পারি। সো ইটস ভেরি ইউজফুল। এটা একটা ম্যাপিং করেছিলাম আমি, ডেক কাভার উইচ ইজ হাইলি ভ্যারিয়েবল। সো এটা জাস্ট পার্সেন্টেজ দেখাচ্ছে। আমি যদি জিপিআর ডেটাগুলোকে আমি ক্যালিব্রেট করি এবং যদি কম্পাইল করি, ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। কালার কোডিং থেকে দেখছি যে এই ব্লু এরিয়াগুলা অ্যাবাউট 1.5 to 2 ইঞ্চ কাভার, এই গ্রিনটা হচ্ছে 3 to 3.5 ইঞ্চ কাভার, এবং ইয়েলো রেড হচ্ছে খুবই বেশি, 5 to 4.5 ইঞ্চ কাভার। ইজ হিউজ কাভার। এটা ভ্যারিয়েশন তো হওয়া উচিত নয়, এবং যদিও ডেকের কনস্ট্রাকশনে ডিফিকাল্ট টু কন্ট্রোল ইট, অ্যাস্টো বলে যে উপরে ডেকের জন্য 2.5 ইঞ্চ কাভার দিতে হবে। যদি 1 ইঞ্চ থাকে, 2 ইঞ্চ থাকে, সেটা তো ভালো না, কারণ ডিউরেবিলিটি প্রবলেম হবে। যদি বেশি থাকে সেটাও ভালো না, ডিউরেবিলিটির জন্য ভালো কিন্তু আমার স্ট্রেংথ কমে যাবে, যেহেতু আমার মোমেন্ট টার্ম কমে যাবে। কাজে এগুলো ইম্পর্টেন্ট। জিপিআর থেকে এটা সুন্দরভাবে এটাকে প্লট করে আমরা ডিসিশন নিতে পারি কোথায় রিহ্যাবিলিটেট করতে হবে। দেখো, যেটা আগে দেখালাম, তো টিপিক্যাল ইম্প্যাক্ট একো ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট মানে হচ্ছে একটা হ্যামার থাকবে, হ্যামারটা এখানে হিট করবে উপর থেকে, সেইটার রিফ্লেকশন দিয়ে সেটাকে ডিসাইফার করে সেখান থেকে আমরা ডিল্যামিনেশন সম্বন্ধে জানতে পারবো যে এখানে কোনো কংক্রিটের ভিতরে কোনো লেয়ারের সমস্যা আছে নাকি। এটা হচ্ছে সেন্ট ফ্রান্সিসের জন্য আমাদের ইম্প্যাক্ট ইকোর প্লট। এখানে দেখতে পাচ্ছি আমার ছাত্রছাত্রীরা কাজ করছে এখানে। এখানেও সেভাবে গ্রিড বানানো হয়েছে এবং গ্রাফিক স্টপ করা হয়েছে, এবং সেটা হচ্ছে দেখানো হচ্ছে যে ডিল্যামিনেশন পটেনশিয়াল কতটুকু। তার মানে হচ্ছে যে এটা হলো একটা পার্ট অফ দ্য লেন, এটা উপর থেকে দেখছি। রেড মানে হচ্ছে ডিল্যামিনেশন অনেক বেশি, এবং ব্লু হচ্ছে ডিল্যামিনেশন কম। এটা কিন্তু আমি জানতে পারতাম না আনলেস আই ডু দিস কাইন্ড অফ ইন্সপেক্ট অর ইভ্যালুয়েশন। সেখান থেকে আমি ইচ্ছা করি এটাকে, এই রিডিংটাকে অ্যাকচুয়াল স্ট্রেংথ বের করতে পারি, কারণ আমার কংক্রিট তো সাউন্ড না, রাইট? যদি ক্র্যাক থাকে সেটা মাস্ট বি রিফ্লেক্টেড ইন দ্য মোমেন্ট ক্যাপাসিটি এন্ড সো অন। আল্ট্রাসোনিক্স এগুলো সবই কিন্তু ফিলসফি এক। এগুলো হচ্ছে যে মেশিনগুলো একটা ওয়েভ পাঠাচ্ছে ভিতরে। এটা রেডার ওয়েভ হতে পারে জিপিআর এর জন্য, ইম্প্যাক্ট হতে পারে ইম্প্যাক্ট এর জন্য, আল্ট্রাসাউন্ড হতে পারে টোমোগ্রাফের জন্য, এবং আরেকটা হচ্ছে যেটা আমি একটু পরে দেখাচ্ছি সেটা হচ্ছে থার্মাল ইমেজিং। সেটাও ইম্পর্টেন্ট। এখানে আমরা অল্টারনেটলি সাউন্ড ওয়েভ থেকেও ডিলামিনেশন বের করতে পারি। দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আল্ট্রাসাউন্ডের ইমেজ, এবং এখনো সেম ভাবে বলা আছে যে রেড হলে ডিলামিনেশন বেশি, গ্রিন অ্যান্ড ব্লু হলে কম। একই ধরনের ফিলোসফি। আইকোর যেটা বললাম আগে, ওই করোশন মেজারমেন্টের জন্য, এটা আইকোরের ইমেজ। এটাও দেখতে পাচ্ছি এখানে যে এই জায়গাতে, এই ডেপথে করোশনের সম্ভাবনা বেশি এবং এখানে করোশনের সম্ভাবনা কম। এগুলো সবই টেকনিক্যাল নলেজ, আমাদের জানতে হবে কিভাবে এই মেশিনগুলো ইউজ করতে হবে। অপটিক স্ক্যানার যেটা আগে দেখালাম, আমরা জানতে পারবো পজিশন। এটা অবশ্য এটা ওই ধরনের ইকুইপমেন্ট না, এটা হচ্ছে স্পেসিফিকলি লোকেশন স্পেসিফিক। যেখানে যেমন এই যদি আমরা জানতে চাই যে এই গার্ডারটা কতটুকু ডিফর্ম করছে ওভার টাইম, আমরা একবার মিটিং নিব, আবার আসবো, এভাবে এসে আমরা প্লট করব। এটা যেমন, এটা হচ্ছে একটা এমএসি ওয়াল যেটা আমি ইনভেস্টিগেট করেছিলাম। আপনারা জানেন এমএসি মানে হচ্ছে মেকানিক্যালি স্টেবিলাইজড আর্থ রিটেনিং ওয়াল, যেখানে প্রিকাস্ট প্যানেল ইউজ করা হয়। কাস্টিং প্লেস থেকে অনেক বেটার, অনেক রিলায়েবল, এবং লেবার লেবার অনেক কম, এবং কনস্ট্রাকশন টাইমও কম। এখানে দেখা যাচ্ছে যে আমি জানুয়ারি 2019 থেকে
সেপ্টেম্বর 2020 পর্যন্ত এই আমি লাইডার ভ্যালুগুলো প্লট করলাম। কাজে দেখতে পাচ্ছি যে এখানে ওঠানামা করছে। এটা বোধহয় বৃষ্টির সময় ছিল। বৃষ্টি হলে সয়েল এক্সপ্যান্ড করবে, তখন হয়তো লাইডারের ভ্যালু বেশি আসতে পারে। এখান থেকে আমি ডিসিশন নিতে পারি যে কতটুকু ভেরিয়েশন করছে এবং সেটা কি এই ওয়ালটা কি আনস্টেবল নাকি। সেটাই উদ্দেশ্য হচ্ছে, এটাই এই লাইডার ইমেজের জন্য এটার উদ্দেশ্য। ইনফ্রারেড ক্যামেরা অ্যাজ অপোজ টু রেডার ওয়েভ অর ইম্প্যাক্ট ওয়েভ, এখানে আমরা টেম্পারেচার মেজার করছি। এবং ইন্টারেস্টিংলি আপনারা যদি ট্রাভেল করে থাকেন কোভিড এর জন্য, এয়ারপোর্টে বা কোনো সেখানে যদি কোনো ক্যামেরা দিয়ে আপনার টেম্পারেচার নিয়ে থাকে, জ্বর আছে নাকি দেখার জন্য, সেইখানে এই সেম ফিলোসফি ইউজ করা হচ্ছে, ইনফ্রারেড ক্যামেরা। সো এটা কংক্রিটের সার্ফেসে ইজিলি ইউজ করা যায়। সেখান থেকে আমরা জানতে পারি যে সার্ফেসের অবস্থা কি, ডিলামিনেশন হচ্ছে নাকি, ক্র্যাকিং হচ্ছে নাকি। মাঝে মাঝে হয়তো হয়তো সার্ফেসটা হয়তো একটু হিট করতে হতে পারে, হিট সোর্স লাগতে পারে, এবং হয়তো নাও লাগতে পারে, সেটা দেখতে হবে। তাহলে একটা পোর্টেবল হিটার লাগবে। কাজে ইমেজ থেকে আমরা জানতে পারবো, যেমন এটা একটা ইমেজ, একটা বোধহয় ভিডিও আছে, ছোট একটা প্লে করি। একটা স্টক ফটোগ্রাফ আমি দেখতে পাচ্ছি এখানে। দেখা যাচ্ছে যে রেড মানে হচ্ছে বেশি টেম্পারেচার এবং ইয়েলো মানে হচ্ছে কম টেম্পারেচার। এটা একটা স্যাম্পল, ল্যাব স্যাম্পল। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় টেম্পারেচার বেশি, কোনো জায়গায় কম। এটা তো কংক্রিটে হওয়ার কথা না, আনলেস দেয়ার সাম কাইন্ড অফ ক্র্যাকিং অর ডিল্যামিনেশন, ডিস্কেলিং অর অ্যাব্রেশন। সেখান থেকে আমরা এটার সম্বন্ধে একটা আইডিয়া করতে পারি। কি হয়তো আপনারা হ্যামার ইউজ করেছেন, স্মিথ হ্যামার। এটা ওই হ্যান্ডহেল্ড ছোট একটা হ্যামার দেখালাম, এর থেকে একটু বেশি রিলায়েবল। সো এটার উদ্দেশ্য হচ্ছে, এখানে আমি লোকাল একটা ছোট একটা ইকুইপমেন্ট, হ্যান্ডহেল্ড ইকুইপমেন্ট, এটা আমি একটা শক ওয়েভ দিয়ে সেটাকে সেটা থেকে ক্যালিব্রেশন যেটা আছে অলরেডি মেশিনের ভিতরে, সেখান থেকে আই ক্যান মেক এন এস্টিমেশন যে কংক্রিটের স্ট্রেংথ কত। এটা কিন্তু খুব রিলায়েবল না আর কি, এটা কোডিং এর মতো রিলায়েবল না। আমার ধারণা মতে এটা about 20% অফ হতে পারে। স্টিল নট ব্যাড, ইটস এ ভেরি পোর্টেবল মেশিন অ্যান্ড নট ডিস্ট্রাকটিভ। রেঞ্জ হচ্ছে 1450 পিএসআই থেকে 14,500 পিএসআই পর্যন্ত, ওয়াইড রেঞ্জ অফ অ্যাপ্লিকেবিলিটি। অ্যাপ্লাই করতে হয়, ভেরি সিম্পল। দেখা যাচ্ছে পরিষ্কার এখানে বলবে কত স্ট্রেংথ। বলা যাচ্ছে না, যাই হোক। মেশিন, nothing complicated, not complicated like GPR. Can't, but price we pay is that it's not as accurate. Okay, so এটা একটা অন্য ধরনের ইকুইপমেন্ট, এটাকে বলি আমরা পুল অফ টেস্টার। যেটা হচ্ছে, আমি জানতে চাই যে কংক্রিটের সারফেসের বন্ড কতটুকু। আমি যদি একটা সিএফআরপি ল্যামিনেট ইউজ করি, বা আমি যদি পেইন্ট ইউজ করি, বা আমি যদি কোনো ধরনের corrosion প্রোটেকশন ফিল্ম ইউজ করি কোনো লেয়ারের জন্য, ওইটার স্ট্রেংথ কতটুকু কতটুকু ভালো অ্যাপ্লাই হয়েছে, সেটা এই পুল অফ অ্যাডিশন টেস্টার দিয়ে করা হয়। সো মুভ করেছিলাম টাইমের জন্য, যাই হোক। সেটা একটা সিম্পল একটা মেশিন আছে, সেটা অ্যাপ্লাই করে সারফেস থেকে, সেখান থেকে আমরা এটার সম্বন্ধে আইডিয়া করতে পারবো। ট্র্যাক মিটার, এটা একটা সিম্পল মেশিন। এটা দেখতে অনেকটা স্লাইড রুলের মতো। সো ক্র্যাকের উপরে প্লেস করে আমরা এই ক্যালিব্রেটেড স্কেল থেকে ক্র্যাকের উইড বের করতে পারবো, সর্ট অফ লাইডার। এটা মেইন কোশ্চেন হচ্ছে, যদি আমার একটা ক্র্যাক থাকে, যেমন ব্রিজের ক্র্যাক আছে কোনো গার্ডারে বা কলামের, তাহলে ওই ক্র্যাকটা কি স্টেবল না আনস্টেবল। তাহলে এটা যদি স্টেবল থাকে মান্থ আফটার মান্থ, দ্যাটস নট ব্যাড আইডিয়া, মেবি উই ক্যান জাস্ট ওটা ক্র্যাকটাকে রিপেয়ার করা যেতে পারে এপক্সি দিয়ে। কিন্তু যদি ওই ক্র্যাকটা আনস্টেবল হয়, তার মানে উইথ টাইম ক্র্যাকের উইথ বেড়ে যাচ্ছে, তাহলে উই হ্যাভ টু হ্যাভ এ বেটার ইন্টারভেনশন, জাস্ট নট। কারণ হচ্ছে যে আমি যদি এপক্সি দিয়ে ক্র্যাক রিপেয়ার করি, এটা ভবিষ্যতে আবার ক্র্যাক ফর্ম করতে পারে।
ময়েশ্চার মিটার এগুলো সর্ট অফ রিলেটেড। আমি যদি জানতে চাই যে কংক্রিটের ভিতরে ময়েশ্চার কতটুকু, এটা কি কনস্ট্যান্ট নাকি ভ্যারিয়েবল, তাহলে আমি ইচ্ছা করলে ময়েশ্চার টেস্টিকল ইউজ করবো। এগুলো হচ্ছে প্রোব একটা, এই প্রোবটা 2-3 ইঞ্চি ঢুকাতে হবে কংক্রিটের ভিতরে, সেখান থেকে আই ক্যান রিড যে কতটুকু ময়েশ্চার আছে। এবং যদি ময়েশ্চার বাড়তে থাকে, উইচ ইজ নট এ গুড থিং, হতে পারে লোকাল ভেরিয়েশন ময়েশ্চার, রাইট? বৃষ্টির জন্য হয়তো ময়েশ্চার বেড়ে গেল, কিন্তু সেটা তো পার্মানেন্টলি থাকবে না, সেটা তো শুকিয়ে যাবে। যদি পার্মানেন্ট ময়েশ্চার থাকে ভিতরে, তার মানে হচ্ছে যে কংক্রিটের সমস্যা আছে। এটা বিল্ডিং এর ক্ষেত্রে প্রযোজ্য, বিল্ডিং এর ভিতরে এটা আমরা রেগুলারলি ইউজ করে থাকি। আনম্যান ভেহিকল বললাম, ড্রোন যেটা দেখালাম সেটা একটু ডিটেইল এখানে দিলাম। ইমার্জিং টেকনোলজি, ইমার্জিং ঠিক না এখনো, এটা তো প্রায় 15-20 বছর ধরে অ্যাভেলেবল, উন্নতি হচ্ছে এবং প্রাইসও কমছে। অনেক ধরনের ড্রোন আছে, সস্তা ড্রোন আছে, এক্সপেন্সিভ ড্রোন আছে, কাজেই সেটা আমাদের দেখতে হবে যে কোন ধরনের ড্রোন আমাদের লাগবে। একটা যেটা চ্যালেঞ্জ যেটা আমরা দেখছি এখানে, যে আমি যখন ড্রোন ইউজ করব, সেই জন্য আমাদের রাইট অফ ওয়ে আছে নাকি, কাজে এটা একটা লিগ্যাল ইস্যু যে আমি একটা ড্রোন দিয়ে দেখবো, আশেপাশে বাড়ি থাকতে পারে, গভর্নমেন্ট অফিস থাকতে পারে, সেগুলোর ছবিও আসবে, কাজে এটা কি অ্যালাউবেল নাকি, এটা একটা বিগ প্রবলেম এখানে আমেরিকায়। সেটা এই জন্য কিছু প্রবলেম হচ্ছে এটা নিয়ে, যে আমি যে একটা করবো, আমি কি অন্য কারোর উপরে, অন্য কারোর প্রপার্টিতে হস্তক্ষেপ করছি নাকি। সেটা আমাদের জানতে হবে যে রাইট অফ ওয়ে সেটা কি অ্যাভেলেবল, প্রাইভেসি ইস্যুস গুলো সেটার জন্য আমাদের কেয়ারফুল থাকতে হবে। কিন্তু আমরা দেখলাম ভিডিওতে, ইটস হাইলি ইউজফুল ইকুইপমেন্ট। যদি নিচে যেতে না পারি আমরা, নদীর উপরে যেমন, অ্যাক্সেস মে বি ডিফিকাল্ট, সেখানে ইটস হাইলি ইউজফুল, অটোমেটেড, এবং দ্যাট ক্যান বি এফিশিয়েন্ট টু ইউজ ফর দ্যাট পারপাস। এখানে কিছু রেফারেন্স দেখাচ্ছি যেগুলো আমাদের বেনিফিটে আসতে পারে। ম্যানুয়াল যেটা আগে বললাম, ব্রিজ এভ্যালুয়েশন, এটা 2020 ভার্সন এখন অ্যাভেলেবল। টেক্সাস হাইওয়ে ডিপার্টমেন্টের একটা ব্রিজ ইন্সপেকশন ম্যানুয়াল আছে, which is also very useful, এবং আরো কিছু পাবলিকেশন, সেগুলা বিডিআই হচ্ছে একটা ভেরি ওয়েল নোন কোম্পানি আমেরিকার, যারা নাকি এই ধরনের ডায়াগনস্টিক টেস্টিং করে থাকে এবং তারা এই ধরনের ইকুইপমেন্ট সাপ্লাই করে থাকে। Well, that was short presentation, right? ধন্যবাদ, থ্যাংক ইউ টাইমের জন্য। এখন with your permission, I can go to the question and answer. We have about 30 to 40 minutes left. Hopefully there will be a lot of good questions. জি, এখন 19, not bad, 19 questions. So let's try to answer one by one. More than 19. Okay. First one first. Tomorrow will be the last lecture, Mr. Salahuddin, but we have not received any information about the final exam yet. Okay, please advise. So আপনি যা বলছেন ফাইনাল এক্সাম, ঠিক ইউনিভার্সিটি ফাইনাল এক্সাম টাইপের না এটা আর কি। আপনি যেটা বলছেন মনে হচ্ছে সেটা হচ্ছে যে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং পাস করার জন্য। Am I right? Maybe that's the intent of this question. সো এটা ইনফরমেশন আসবে, এসআই টিম, এইচআই টিম থেকে শিগগিরই পাঠানো হবে। আমাদের যে ডিসকাশন হয়েছিল সেই পর্যন্ত, এটা মোস্ট লাইকলি ঈদ উল ফিতরের পরে হোল্ড করা হবে, কারণ আমরা চাচ্ছি না ডিউরিং রমজানের মধ্যে এই ধরনের টেস্ট দেওয়ার জন্য। এটা মোস্ট লাইকলি 2 দিন ধরে হবে। এনি কেস এটা ফার্দার ডিটেইল আপনারা শিগগিরই জানতে পারবেন, কাজে এমন তাড়াহুড়োর কিছু নাই, এটা শিগগিরই আসবে। বলে ফেলছে অলরেডি, আই থিঙ্ক মাইশা, there will be instruction about this exam on the portal soon. Okay, হ্যাঁ, পোর্টালে সেটা আমরা ঘোষণা করব। Same question, Abdul Salam. Training course is nearly finished. When the exam was announced and what type of questions like MCQ or written? Okay, এই ইনফরমেশনটা আমরা এখন আমরা discussing that.
এটাও ইভেনচুয়ালি আপনাদের ওয়েল ইন অ্যাডভান্স এগুলো পোর্টালে অ্যানাউন্স করা হবে কি ধরনের কোয়েশ্চেন হবে, প্রত্যেকটা সেশনের লেন্থ কত হবে, প্রত্যেকটা এক্সাম সেশনের কোয়েশ্চেন কি ধরনের হবে এবং কি ধরনের কোয়েশ্চেন করা হবে ব্রিজের উপরে না বিল্ডিং এর উপরে, এগুলো আসছে শিগগিরই। সো আপনারা পাবেন শিগগিরই ইনফরমেশন। থ্যাংক ইউ মাইশা ফর দ্য হেডস আপ অন দ্যাট। Mr. Islam, I am not registered in IB membership or P.Eng yet. I attend almost all the S.Eng training program and pass the quiz and obtain CPD certificate. Am I eligible for S.Eng exam? I email on given mail but no reply. Okay. So এখানে মাইশা যেভাবে বলেছে, থ্যাংক ইউ মিস মাইশা। সো এটা হচ্ছে যে পি ইঞ্জিনিয়ারিং প্রিরিকুইজিট না এস ইঞ্জিনিয়ারিং এর জন্য we have disconnected them, কিন্তু আইবি মেম্বারশিপটা দরকার। কাজে আই অ্যাডভাইস ইউ, যদি আপনারা আইবির মেম্বার না হন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যদি এক্সাম নিতে চান তাহলে আপনাদের মেম্বার হতে হবে। দ্যাটস ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্টস। The Sanjay Ray, for a 1960-year timeline-based bridge, how the strength of concrete has been assessed. Also, is the creep action considered? If considered, then how is it associated? So, এটা multiple question. এটা আপনি আমি মনে হচ্ছে আপনি সেন্ট ফ্রান্সিস ব্রিজের রেফারেন্সে বলছেন। কাজেই আমি যাকে বললাম অ্যাজ বিল প্ল্যান্ট রিলায়েবল নয়, কাজে আমরা ওখান থেকে we did hammer sounding এবং we also took small cores 4 ইঞ্চি by 8 ইঞ্চি কোর 100 by 200 মিলিমিটার। এবং ইম্পর্টেন্ট হচ্ছে যে এই কোর একটা নিলে হবে না, তিনটা নিতে হবে অ্যাকর্ডিং টু এসটিএম। সেটার অ্যাভারেজ হবে এফ প্রাইম সি, which was actually 20% more than what as bill plan showed ওই ব্রিজের জন্য। এবং যখন আমরা কোর নিলাম আমরা চাই না যে রিবারের মধ্যে দিয়ে কাটতে, রাইট? উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আপনাদের কোরিং মেশিন লাগবে একটা এবং একটা বিট লাগবে ওটার জন্য, সেখানে চাই না যে রিবার কাটতে। কাজে ওখানে আমরা আগে যদি জিপিআর থাকে, জিপিআর দিয়ে স্ক্যান করে আমি বের করলাম যে কোথায় 4 থেকে 8 ইঞ্চি কংক্রিট আছে যেখানে রিবার নাই, স্টিল নাই, সেইখানে আমি কোর নিলাম। সমস্যা সলভড। জিপিআর না থাকলে দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু ডু, বাট এনিওয়ে উই ক্যান ট্রাই আওয়ার বেস্ট। Can you, Mr. Salman, can you check the answer 2 of bridge 6, please? It seems the wrong answer. Okay, we look into it. Thank you, Salman. Fazal Hussain, where is the steel girder need stiffener? Well, that's not issue the bridge evaluation. ওটা অ্যাস্টোর ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, ব্রিজ ডিজাইন ক্রাইটেরিয়া, ডিজাইন ক্রাইটেরিয়া। আমি আগে যে বললাম যে স্টিফেনারের সমস্যা হতে পারে, আলাদা সমস্যা। স্টিফেনার যা করে সেটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর থেকে ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন দিতে পারে গার্ডের উপরে, এবং গার্ডের উপরে লোড বেশি হতে পারে ফ্রম ডিফারেন্ট দেন দ্য ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। কাজে সেটা আপনাকে অ্যাস্টোর থেকে ব্রিজ এভালুয়েশন ম্যানুয়ালে সেটা দেবে না, আপনাকে অ্যাস্টোর ডাইরেক্টলি ম্যানুয়ালে গিয়ে সেটা ওই ব্রিজ ডিজাইন ম্যানুয়ালে গিয়ে দেখতে হবে। মোহাম্মদ মুস্তাকুজ্জামান, স্যার ইউর মেইল প্লিজ। ওকে, এটা প্রথমে ছিল, let me see, go back to the first slide. Sorry about that. Beginning will be easier for me, so it's right here. আমার মেইল দিতে পারছি না, কিন্তু এটা আমার ইমেল অ্যাড্রেস yazdani@uta.edu. Welcome all your suggestions and comments. হয়তো সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবো না, কিন্তু I'll try eventually to answer. Muhammad Alamgir Kabir, how do you select an eligible participant? Oh, I think it's related to the S engineering question. Are all of IB members who attended in this webinar and passed quizzes to be able to participate in the S engineering examination? Na, aro criteria ache, specific criteria. I think Mr. Salman answered here for me. So
অ্যাপ্লিকেশন যখন করবেন পোর্টালে অ্যাপ্লাই করতে হবে, ওখানে ক্রাইটেরিয়া দেওয়া হবে যে কে অ্যাপ্লাই করতে পারে। আপনি আইবি মেম্বার হলে অ্যাপ্লাই করতে পারবেন না। আরো কোনো ক্রাইটেরিয়া আছে, এক্সপিরিয়েন্স আছে, রেফারেন্সের দরকার আছে, সেগুলো আমরা স্পেসিফিক্যালি বলবো যে কি লাগবে আর কি সেগুলো। তো সেখান থেকে অ্যাপ্লাই করার পরে তারপরে মিস্টার সালমান বলেছে এখানে যে হোপফুলি দ্য অ্যাপ্লিকেশন প্রসেস উইল বি স্টার্টেড বাই দ্য এন্ড অফ দ্য মান্থ। তার আমি বুঝছি তার মানে হচ্ছে এন্ড অফ মার্চ। তারপরে এক্সাম ডেট অ্যানাউন্স করা হবে এবং মোস্ট লাইকলি সেটা হচ্ছে ঈদের পরে হবে। মুস্তাকুজ্জামান, would recording and hand note retain after last session 2 of 3 days? I think so. রেকর্ডিং যেটা হচ্ছে সেটা তো পোর্টালে থাকবে এবং আমি মোস্ট লাইকলি মনে করছি এই পোর্টাল চলে যাবে না। কাজে যখন নাকি ট্রেনিং সেশন শেষ হবে তারপরেও ইচ্ছা করলে আপনারা ওটা অ্যাক্সেস করতে পারবেন। 2 or 3 days কেন, বহুদিনই থাকবে আশা করা যায় হয়তো। থ্যাংক ইউ মাইশা। Ibrahim Talukdar, sir, where we should consider girder section enlargement? So it's a good question, Mr. Kabir, Mr. Talukdar. Girder section enlargement is kind of tricky. So আমি যেগুলো বললাম, before we do that, enlargement যদি করতে হয় গার্ডারের, স্টিল গার্ডারের নিচের ফ্ল্যাঞ্জে আমাকে প্লেট ইউজ করতে হবে, ওয়েল্ডিং করতে হবে, অথবা ইচ্ছা করলে আমি সাইড স্টিফেনার ইউজ করতে পারি, অথবা সাইড প্লেট ইউজ করা যায় শিয়ারের জন্য। কংক্রিটের জন্য ইটস লিটল মোর ট্রিকি। আমি যদি কংক্রিট গার্ডার চিন্তা করি, একটা বক্স গার্ডার বা আই গার্ডার, সেখানে তো আমি প্লেট ব্যবহার করবো না, করা যায় ইচ্ছা করলে কিন্তু নট ভেরি এফিশিয়েন্ট। সেখানে আমি অন্য ধরনের চিন্তা করব। হয়তো আমি let me see where we are. I think we're moving around. Track. So enlargement কংক্রিট গার্ডারের জন্য একটু ট্রিকি, কারণ আমাকে এক্সট্রা কংক্রিট ইউজ করতে হবে। কাজেই আমি কিন্তু I'm a big champion of carbon fiber reinforcement sheets, laminates. থিন একটা শীট দিয়ে, যেটা নাকি ফ্র্যাকশন অফ এ মিলিমিটার থিক, খুবই কম, একটা কাপড়ের মতো, সেটা স্ট্রেংথ স্টিল থেকে অনেক বেশি, অ্যামেজিং। এই ফাইবারটা আমি ইউজ করলে আমাকে এক্সট্রা এনলার্জ করতে হবে না, আমি ইজিলি এটাকে গার্ডারে অ্যাপ্লাই করতে পারি, কংক্রিট গার্ডারে, স্টিল গার্ডারেও। আমি শিয়ার হিসেবে অ্যাপ্লাই করতে পারি, আমি বেন্ডিং হিসেবে অ্যাপ্লাই করতে পারি, উইথ মিনিমাল লেবার স্ট্রেংথ বাড়াতে পারি, আমি ডিউরেবিলিটি বাড়াতে পারি। দেয়ার ইজ নো সাবস্টিটিউট ফর দ্যাট প্রোডাক্ট। লেবার খুবই চিপ। কাজে আমি জানি বাংলাদেশে মেবি সমস্যা থাকতে পারে সাপ্লাইয়ের জন্য, কিন্তু হোপফুলি authorities will look into it and start to have this beautiful product available in the market. এটা করা হয়েছে আগে। Let's see where we are. So Mr. Sanjoy Roy, for a fully operational bridge, how can the corrosion be detected if no rebar is exposed to attach that probe? Okay. So corrosion ডিটেকশনের জন্য জিপিআর কাজ করবে না, কারণ জিপিআর এর কাজ হচ্ছে এমবেডেড অবজেক্ট বের করা, কিন্তু রিবারে কতটুকু করেশন হয়েছে সেটা হয়তো বের করতে পারবে না। ইম্প্যাক্ট একো পারবে না, ইম্প্যাক্ট একো বের করবে ডিলামিনেশন কংক্রিটের ভিতরে এবং ক্র্যাকিং। যে মেশিন আমি আগে দেখলাম, যে আইকোড যেটা দেখালাম, সেইটা হচ্ছে এটার জন্য। এগুলো প্রোব লাগবে না, আমাদেরকে কোনো ডিগ করতে হবে না। সিম্পলি বিউটিফুলি এফিসিয়েন্টলি আমি উপর থেকে স্ক্যান করে, আইকোর মেশিন থাকলে সেটা দিয়ে ওই ওয়েভ থেকে আমি জানতে পারবো যে কোন জায়গায় করোশনের পটেনশিয়াল বেশি। সেখান থেকে আমি করোশন ম্যাপ করতে পারবো পুরো ডেকের। বিউটিফুল প্রোডাক্ট। এখান থেকে আমি ডেকের মোমেন্ট ক্যাপাসিটি বের করতে পারবো বেসড অন অ্যাকচুয়াল কন্ডিশন। ইজন্ট দ্যাট নাইস? আমি যদি ডিপারকে অ্যাসিউম করি ইন্ট্যাক্ট, মস্ত বড় ভুল হবে। আমি যে গত লেকচারে দেখালাম, পুরোনো ব্রিজের রিবার হয়তো 20% নাই, ক্ষয় হয়ে গেছে, সেটা তো আমি ইউজ করতে পারবো না। কাজে সেটাকে আমাকে অ্যাকিউরেটলি অ্যাসেস করতে হবে। Okay, Mr. Alam, same kind of question on this inch. Okay, Maisha said you will need IB membership and a minimum of 4 years experience in civil engineering
which includes 2 years of structural engineering experience to be eligible for the exam. So it's already cast, it's already decided. আবার রিপিট করছি, আইবি মেম্বারশিপ, 4 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স অ্যাজ সিভিল ইঞ্জিনিয়ার, তার মধ্যে 2 বছর থাকতে হবে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ওই পরীক্ষা দিতে হলে, যদি if you want to take the exam. Mr. Talukdar, in coastal region we can use cathodic protection system, but normally in our country if we found the rebar are too rusty inside the structure, how could we solve this issue? So I think আমি এটা অলরেডি এটার অ্যান্সার দিয়েছি, রাইট? যে যদি রিবার করোশন থাকে তাহলে আমি যদি জানতে পারি যে কতটুকু করোশন হয়েছে, then I can recalculate my capacity, right? এবং লোড টেস্টিং করলে কিন্তু ওই যে স্ট্রেনগুলো আসবে যেগুলো আমি ক্যাপচার করবো সেটা উইল গিভ মি অ্যান আইডিয়া কতটুকু করোশন স্পেসিফিক না দিলে কতটুকু স্ট্রেংথ লস হয়েছে সেটা আই ক্যান এস্টিমেট ফ্রম দেয়ার। সেখানে অ্যাগেন রিহ্যাবিলিটেশনের প্রয়োজন আছে, আমি সিএফআরপি ইউজ করতে পারি, আমি ওভারলে ইউজ করতে পারি এবং সেই ধরনের সিস্টেম ইউজ করতে পারি। কাজেই করোশন হলেই যে জিনিসটা খারাপ তা না, আমি ইচ্ছা করলে ভবিষ্যতে করোশন এড়ানোর জন্য আমি ইচ্ছা করলে করোশন প্রোটেকশন ডিভাইস ইউজ করতে পারি। আপনি বলেছেন ক্যাথোডিক প্রোটেকশনের কথা, তারপরে আমি ইচ্ছা করলে করোশন ইনহিবিটর ইউজ করতে পারি, যেটা একটা ফিল্ম হিসাবে সারফেস ইউজ করা যায়, সেটা ভবিষ্যতে করোশন হয়তো কমাতে পারে। The question on associate membership, okay, we answered that. No sound. I didn't know that till now. Hopefully you can hear me now. Sound is very low. Okay. Mr. Abdul Karim Khan, can GPR test also tells us about the material type or just identify the physical object and distance underneath? Good question. Definitely GPR বলতে পারবে যে difference in material in terms of the type. For example, আমি soil থাকে, for example আমার একটা পেভমেন্ট আছে, কংক্রিট পেভমেন্ট, তার নিচে সয়েল আছে, তার নিচে একটা কংক্রিট পাইপ আছে, definitely it will be able to distinguish. কিন্তু জিপিআর বলতে পারবে না যে ওইটার প্রপার্টি কি, জাস্ট আইডেন্টিফাই করবে, কিন্তু ম্যাটেরিয়াল স্ট্রেংথ সেটা জিপিআর বলতে পারবে না, কারণ ওই পর্যায়ে জিপিআর এখনো যায়নি, কাজ হচ্ছে এখন ওটার উপরে। যদি ডিফারেন্ট কাইন্ড অফ কংক্রিট থাকে, খুবই ডিফারেন্ট, তাহলে হয়তো বের করতে পারবে। একই ধরনের কংক্রিট থাকলে হয়তো ময়েশ্চার লেভেলের উপর ডিপেন্ড করে হয়তো কিছু ডিফারেন্সিয়েট করতে পারে। ইটস কাইন্ড অফ রাফ, ইটস নট ভেরি রিলায়েবল। Islam, shall the S.Eng exam be written physically? Okay, we are deciding on that. কোথায় হবে, কিভাবে হবে, ইন পার্সন হবে, অনলাইন হবে, নাকি মোস্ট লাইকলি ইন পার্সনই হবে as far as I understand, কিন্তু ওরাল হবে না রিটেন হবে সেই পার্টটা আমরা এখন ডিসিশন নিচ্ছি, এখনো সেটা ঠিক হয়নি। শাওন স্যার, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস এত ইম্পর্টেন্ট নলেজ শেয়ার করার জন্য। মে আল্লাহ ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ মিস্টার শাওন, অ্যাপ্রিশিয়েট দ্যাট। ইউ মেড মাই ডে। আই এম ফিলিং হ্যাপিয়ার নাও দ্যাট আমি কিছু কাজে লাগতে পারছি বাংলাদেশের জন্য, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, এবং এগুলো ভেরি ইম্পর্টেন্ট টপিক। Time has come for us to be awake on to this and be more proactive there. Thank you so much. Appreciate your nice comment. Mr. Sabuj Ahmed, if the concrete cylinder test fail at 20 days for pre-stressed girder, what can we do next? And if we decide to post-tensioning of this girder successfully, then what type of test after post-tensioning at girder casting yard? Okay, good question. So, আপনি বলছেন যে concrete cylinder test fail করে। I don't understand what failing means. concrete cylinder তো fail করবেই, right? এটা বার্স্ট করবে, সিলিন্ডার তো ফেল করবেই। আমি মনে করছি আপনি যা বলছেন সেটা হচ্ছে যে 20 ডেজে আপনি স্ট্রেংথ মিট না করেন, রাইট? মেবি দ্যাটস হোয়াট ইউ থিঙ্কিং, যে স্পেসিফাই করা হচ্ছে 4 KSI, আপনি পেলেন 3 KSI। এটাই হয়তো ইন্টেন্ট অফ দিস কোয়েশ্চেন। তারপরে আপনি যদি পোস্ট টেনশন করেন, I think you are meaning maybe segmental construction or something like that, তাহলে
ডেঞ্জার যেটা সেটা হচ্ছে যে পোস্ট টেনশন করলাম, আমি অ্যাসুম করলাম আমার যে প্ল্যানে যে স্ট্রেংথ আছে তা তো হবে না, তাই না? কারণ আমাকে অ্যাকচুয়াল স্ট্রেংথ ইউজ করতে হবে। তাহলে আই হ্যাভ টু গো ব্যাক এন্ড মডিফাই মাই ডিজাইন, স্পেশালি ইনিশিয়াল যেটা সেটা ভেরি ইম্পর্টেন্ট, এবং ফাইনাল স্ট্রেংথটাও ইম্পর্টেন্ট। ইয়ার্ডে হোয়াট টাইপ অফ টেস্ট অফ পোস্ট টেনশনিং এট গার্ডার কাস্টিং ইয়ার্ড, সেখানেও আমি ইচ্ছে করলে আবার সিলিন্ডার নিতে পারি, রাইট? সিলিন্ডার নিয়ে আবার টেস্ট করা সম্ভব। আমি ইচ্ছা করলে আরো টেস্ট করতে পারি যেগুলো ফ্রেশ কংক্রিটে করা হয়, যেমন হচ্ছে এয়ার কন্টেন্ট করতে পারি। আমি ইচ্ছা করলে ডিউরেবিলিটি টেস্ট করতে পারি। অনেক ধরনের টেস্টই করা সম্ভব। র্যাপিড ক্লোরাইড পারমিবিলিটি টেস্ট, সেটিং টাইম, ব্লিডিং টাইম, অনেক ধরনের টেস্টই আছে অ্যাভেলেবল। কাজে সেগুলো আমরা ইচ্ছা করলে, এগুলো সবই এসটিএম স্ট্যান্ডার্ড টেস্ট যেগুলো অ্যাভেলেবল। কিছু ইকুইপমেন্ট লাগতে পারে, সেটাই হচ্ছে লিটল বিট অফ প্রবলেমেটিক। আব্দুল করিম খান, হাউ টু রিট্রোফিট অফ এক্সিস্টিং ব্রিজ ভাইব্রেশন। এটাও সেম কাইন্ড অফ ফিলোসফি। ভাইব্রেশন মানে হচ্ছে, যেটা আমি একটা ব্রিজ করেছিলাম রিসেন্টলি, সেখানে লট অফ ভাইব্রেশন হচ্ছিল। ভাইব্রেশন মানে এই না যে ব্রিজটা পড়ে যাচ্ছে, তা তো নয়। ভাইব্রেশন ইজ এ সার্ভিসিবিলিটি ইস্যু। সো টু মাচ ভাইব্রেশন, হয়তো ক্র্যাকিং হতে পারে ভবিষ্যতে সেই ভাইব্রেশনের জন্য। কাজে আগে আমাকে আবার সেই রিট্রোফিট করতে হবে। আমাকে যদি ভাইব্রেশন হয় সেটা মোস্ট লাইকলি ডেক থেকে আসছে। কাজে ডেকের ভাইব্রেশন মানে হচ্ছে বেশি, মানে হচ্ছে হয়তো ডেকের থিকনেস এনাফ নাই, অথবা ডেকের ভিতরে প্রবলেম আছে, ডিলামিনেশন আছে, ভয়েড আছে, সেই জন্য ডেকের স্টিফনেস কমে যাচ্ছে। তাহলে আমাকে ডেকের স্টিফনেস বাড়াতে হবে। স্টিফনেস বাড়ানোর উপায় কিন্তু আগে যা বললাম সেগুলাই। হয় আমাকে ওভারলে দিতে হবে, হাই স্ট্রেংথ কংক্রিট দিয়ে ওভারলে করতে হবে, অথবা হয়তো আমাকে শেয়ার স্টাড ইউজ করতে হবে, অথবা আমি কার্বন ফাইবার ইউজ করে করতে পারি। এনিথিং আই ক্যান ডু to increase the stiffness, which is the moment of inertia of the deck, that will be helpful. এবং যদি আপনি, ইটস কাইন্ড অফ ইন্টারেস্টিং, আমি যেটা আমার লেকচারে বলিনি সেটা হচ্ছে যে খুবই সস্তায় আমরা একটা ভাইব্রেশন মিটার কিনতে পারি, যেটা আমার ল্যাবে আছে। সেই ভাইব্রেশন মিটার আমি অ্যাড করতে পারি কংক্রিট সারফেসে। সেখান থেকে আমি দেখবো ভাইব্রেশন কত, এবং একটা লিমিট আছে। আমরা জানি কংক্রিট ব্রিজের জন্য কতটুকু হলে অ্যালাউবল, কতটুকু অ্যালাউবল না, সেটা ইনফরমেশন আছে অনলাইনে বা অ্যাভেলেবল আছে। সো আমি দেখবো যে বিভিন্ন সময়ে, দিনে বা মাসে ভাইব্রেশন বাড়ছে না কমছে, এবং কত হতে পারে, সেই হিসাবে আমি রিট্রোফিট করব। রিট্রোফিট করা দরকার হতে নাই যদি ভাইব্রেশনটা ম্যানেজেবল লেভেলের মধ্যে থাকে। ওকে, Islam, sir, your lecture was really enjoyable and hope we will get you in future. Of course, actually বাংলাদেশে আসছি আমি ইনশাল্লাহ এপ্রিল 1 তারিখে। 2 সপ্তাহ থাকার ইচ্ছা আছে, আমার অনেক বিভিন্ন ধরনের কাজ আছে। কাজে মেবি উইল মিট সাম টাইম ইফ আই এম দেয়ার, if you are available. Mr. Ghulam Mustafa, for RCC bridge girder, if girder crack width and reflection is comparatively large, then how we can use FRP to strengthen the girder? Okay. So আপনি বলছেন reinforced concrete girder. তো আমি যেটা আগে বলেছি সেটা তো আমি আমার আলাদা একটা প্রেজেন্টেশন আছে যেটা দেখায় কিভাবে আমরা কার্বন ফাইবার ইউজ করতে পারি। সো এগেইন সিম্পল ম্যাটার। আমি জানতাম কয়েক বছর আগে বাংলাদেশের দাম অনেক বেশি ছিল, কিন্তু এখন আশা করি হোপফুলি এটা কমে আসছে। যত বেশি ইউজ হবে তত বেশি দাম কমবে। এখানে আমেরিকা যেমন এই সিএফআরপি শিট যেগুলা কমন, যেটা সেটা 30 ফিট একটা স্পুলে আসে, একটা একটা জড়ানো থাকে, এবং সেটা উইথ হচ্ছে 24 ইঞ্চি স্ট্যান্ডার্ড। এটার দাম হচ্ছে $300 রাইট নাও। সেটা হচ্ছে জাস্ট কস্ট অফ দ্যাট। কিন্তু তারপরে লেবার কস্ট লাগবে, উইচ ইজ মিনিমাল। এপক্সি লাগবে প্রত্যেকটা সিএফআরপির জন্য, ডেডিকেটেড এপক্সি আছে, সেম কোম্পানি থেকে কিনতে হবে। তারপরে সেই ফ্যাব্রিকটাকে আমরা আমরা দুই দিকে রোলার দিয়ে সেই এপক্সি অ্যাপ্লাই করব, এবং কংক্রিটের সারফেসে সেই এপক্সি অ্যাপ্লাই করব। তারপরে ম্যানুয়ালি সেটা আমরা জড়িয়ে দিব, ওই কংক্রিটের উপরে অ্যাপ্লাই করব। প্রেশার দিয়ে, কিছুটা হাত দিয়ে করা যায়, কোনো স্পেশালাইজ ইকুইপমেন্ট লাগে না। মেক শিওর করবো যে কোনো বাবল থাকবে না নিচে, অথবা এয়ারপোর্ট থাকবে না। অ্যামেজিং প্রোডাক্ট, 24 ঘন্টার মধ্যে ইট উইল বি কিউরড, এবং the bridge can be put in service after 24 hours. এটা অন্য কোনোটাতেই হবে না। আমি যদি ওভারলে ইউজ করি সেটাও সময় লাগবে, 28 days লাগবে স্ট্রেংথ গেইন করতে। এটা
immediately 24 ঘন্টার মধ্যে available. Mr. Hamidul Bari, can we measure the stiffness parameter of the pier through a mass vibrator by measuring tools, for example, foil strain gauges, fleet meters, and strain transducer in order to girder? I'm not sure what in order to girder means, but maybe evaluation of the girder. Chabar pori, can we measure the stiffness parameter of the pier through a mass vibrator by measuring tools? Okay, foil strain gauge. অবশ্যই সম্ভব, কেন হবে না? আপনি যদি ভাইব্রেশন একটা ইনডিউস করতে পারেন, তাহলে আমি স্ট্রেন অ্যাটাচ করে, স্ট্রেন গেজ অ্যাটাচ করে এবং অন্য যে ইকুইপমেন্টগুলো বললাম সেগুলো ইউজ করে আমরা মাপতে পারি, রাইট? অবশ্যই ভাইব্রেশন ইউজ করলে সেগুলোর ভ্যালু বাড়বে এবং সেখান থেকে আমরা ইনডাইরেক্টলি প্রেডিক্ট করতে পারবো যে পিয়ারের স্টিফনেস বাড়ছে না কমছে। অবশ্যই বাড়ার কথা যদি আমি অন্য কোনো ধরনের রিট্রোফিটিং ডিভাইস করছি। এবং আমি যে সিএফআরপি বললাম যেটা, সেটা কিন্তু খালি গার্ডারের জন্য না, সেটা পিয়ারে প্রযোজ্য। ক্যালিফোর্নিয়ায় অনেক কাজ হয়েছে সাইজমিক রিট্রোফিটের জন্য, যেটা বাংলাদেশের জন্য খুবই দরকার। এবং পুরনো ব্রিজ যেগুলো ছিল, সাইজমিক রেজিলিয়েন্সি ছিল না, সেই পিয়ারগুলোকে এই সিএফআরপি শিট দিয়ে রিট্রোফিট করা হয়েছে। অনেকগুলো আছে ক্যালিফোর্নিয়াতে। ক্যালট্রান্স ইজ ভেরি অ্যাক্টিভ ইন দিস। টেক্সাসে তো আমরা অত আর্টকুইক পাই না, কাজে এখানে অতটা করা হয় না, কিন্তু ক্যালিফোর্নিয়াতে দেখানো হয়েছে যে ওই ধরনের রিট্রোফিট করে পিয়ারের ডাক্টাইলিটি, স্টিফনেস এবং প্লাস্টিক হিঞ্জ ফরমেশন অনেক ইমপ্রুভ করে উইথ সিএফআরপি শিট, এবং ইচ্ছা করলে মাল্টিপল লেয়ার ইউজ করা যেতে পারে। খান বলছেন, is it possible to increase the stiffness by using carbon fiber? Yes, definitely. Shear stiffness সম্ভব, আমরা ইউর্যাপ ইউজ করি। যদি আই গার্ডার হয়, আপনি ইচ্ছা করলে এটার ওয়েবটাকে ইউ ক্যান র্যাপ উইথ সিএফআরপি ফাইবার ভার্টিক্যালি, সেটা শিয়ার স্টিফনেস বাড়াবে। আমি যদি বটম ফ্ল্যাঞ্জ ইউজ করি নিচে, তাহলে বেন্ডিং ক্যাপাসিটি বাড়াবে, টর্শনাল ক্যাপাসিটি বাড়বে, এভরিথিং উইল ইনক্রিজ। তাই তো বললাম যে আই ইউজ দ্য টার্ম অ্যামেজিং প্রোডাক্ট। Simply no comparison with anything else, so easily applicable, so durable, and so strong, এবং take so much little space. আমি যদি গার্ডারের নিচে যাই, একটা রোডওয়ের উপরে, আমি যদি রিট্রোফিট করতে যাই, আমি যদি একটা প্লেট ইউজ করি 2-3 ইঞ্চি বা কংক্রিট ইউজ করি, সেটা তো স্পেস নিয়ে নিবে, রাইট? স্পেশালি ফর লো ব্রিজেস, ইম্প্যাক্টের পটেনশিয়াল কমবে, রাইট? ট্রাফিক ইম্প্যাক্টের। কাজে এভাবে এই থিন একটা প্রোডাক্ট, ইটস 0.2 মিলিমিটার থিক, এটাকে আমরা ইউজ করতে পারি ভেরি ইজিলি এন্ড এফিশিয়েন্টলি। জুবায়ের উল মুলক বলছেন, what is the off acceptable limit of rebar corrosion and when do we need to replace the corroded rebar? এটা কিন্তু কোনো গাইডলাইন নাই, কোনো আর কি রিয়েলি এ পার্সোনাল ডিসিশন দ্যাট আমাদের করতে হবে যে রিবারে যত করোশন হবে তত বেশি বন্ড কমবে এবং তত বেশি স্ট্রাকচার রেজিলিয়েন্সি কমবে। কোন জায়গায় রিপ্লেস করতে হবে এটা তো একটা সেফটি ইস্যু। এই জন্যই নন ডিস্ট্রাকটিভ ইভ্যালুয়েশন করে বা লোড টেস্ট করে আমরা বের করতে পারি যে এতটুকু রিমেইনিং স্ট্রেংথ আছে। গুড আইডিয়া। আমি যে একটা এক্সাম্পল দিচ্ছি যে আমার মোমেন্ট ক্যাপাসিটি হওয়ার কথা 1000 কিউব ফিট, লেটস সে ফিএমএন, এবং আমি বের করলাম আমার লোড টেস্টিং থেকে যে আমার অ্যাকচুয়াল ক্যাপাসিটি হচ্ছে, let's say with corrosion and delamination 700 cubic feet. Question হচ্ছে, is it acceptable or not? Who knows, right? তখন আমাদেরকে actual moment বের করতে হবে on the bridge, which is nothing to do with the corrosion, right? Or the deck condition, is simply the dead load and the live load. সেখান থেকে আমি কম্পেয়ার করে দেখবো যে আমার ফ্যাক্টরটা আছে নাকি, right? Do I have enough cushion for safety? যদি আমার অ্যাকচুয়াল স্ট্রেংথ মোমেন্ট ক্যাপাসিটি কম হয়, অ্যাকচুয়াল মোমেন্ট থেকে কম হয়, অবশ্যই হ্যাভ টু ইন্টারভিন, রাইট? আই ক্যানট প্লে উইথ সেফটি অফ দ্য ব্রিজ। এই রিপ্লেস করা কিন্তু ডিফিকাল্ট। আমি করোডেড রিবার রিপ্লেস করা ইজ ভেরি ডিফিকাল্ট। আপনি কেমন করে করবেন? দেয়ার ইজ নো সিম্পল ওয়ে অফ ডুইং ইট। পুরো স্ট্রাকচারে ভাঙতে হবে, দেয়ার ইজ নো আদার ওয়ে। স্পেশালি আমি আগে যে বললাম পোস্ট টেনশনিং ডাক্টের মধ্যে যে করোশন হয়, দ্যাটস ইভেন ওয়ার্স।
এগুলোর কোনো 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 রিট্রোফিটে ওই ধরনের অপশন নাই, কারণ দেয়ার ইজ নো ওয়ে টু রিপ্লেস corroded rivers. No simple way, of course, can be done, but it's very challenging. মোহাম্মদ গোলাম মুস্তাফা বলছেন, if concrete strength after long age in RCC bridge girder is found comparatively less, then what strengthening method be useful? Okay, এটা তো আমি already I think I responded to this, right, with the discussion. বিভিন্ন মেথড হতে পারে এবং সেখান থেকে আমরা, আপনি যদি আমার লেকচারে দেখেন আজকে আর্লিয়ার স্লাইডে এটা আমি এক্সটেন্সিভলি ডিসকাস করেছি। হোয়াট মেথড ক্যান বি ইউজ, পসিবল মেথড এবং কস্ট বেনিফিট দিয়ে সেটাকে আমাদের যাচাই করতে হবে। মিস্টার তফাজল হোসেন, how we use CFRP in the joint girder and pier? গুড কোশ্চেন। আমি ইচ্ছা করলে যদি একটা বিম কলাম জয়েন্ট থাকে তাহলে পুরোটাতে ড্যাপ করা যাবে, ওয়াই নট, রাইট? আমি যদি বিল্ডিং এ চিন্তা করি, কারণ সিএফআরপি কিন্তু খালি ব্রিজের জন্য না, বিল্ডিং এ অনেক ইউজ হচ্ছে আজকাল। একটা সমস্যা যেটা কাইন্ড অফ ইন্টারেস্টিং হচ্ছে যে ফায়ার রেজিস্ট্যান্স কম, কারণ এপক্সি গ্লু যেটা, ওটার ফায়ার রেজিস্ট্যান্স খুবই কম, অ্যাবাউট 60 ডিগ্রি সেলসিয়াস। কাজে ওইটাই কালপ্রিট। আমি টেস্ট করে দেখিয়েছি যে ফায়ারের একটা এক্সটেন্সিভ ফায়ারে যেটা হতে পারে ব্রিজে বা বিল্ডিং এ ওয়ার্স, কারণ বিল্ডিং এর ফায়ার হবে কনফাইন্ড, কাজে সেটার এফেক্ট বেশি হবে। ব্রিজ তো একটা ওপেন এনভায়রনমেন্টে, কাজে ব্রিজের উপরে ফায়ার এফেক্ট সেইভাবে হয় না, কনফাইন্ড হয় না। যদিও কনফাইন্ড হবে গার্ডারের নিচে, সরি গার্ডারের মধ্যেখানে, যেখানে ফায়ার উইল বি কনফাইন্ড বিটুইন দ্য ডেক এন্ড দ্য গার্ডার, কিন্তু বিল্ডিং এর মতো অত সমস্যা নয়। কাজে সেখানে আমি ইচ্ছা করলে এই জয়েন্টগুলো পুরোটাই র্যাপ করা যেতে পারে, ওয়াই নট, রাইট? আমি র্যাপিংটা কন্টিনিউ করতে পারি, মাল্টিপল লেয়ার দিতে পারি। এবং সমস্যা যেটা হয় সিএফআরপির সমস্যা হলো যে কোয়ালিটি কন্ট্রোল। আমাকে কেয়ারফুলি টেম্পারেচার দেখতে হবে, হাই টেম্পারেচার ইউজ করা যাবে না, ইভিনিং ইউজ করা যাবে, সারফেসটা থাকতে হবে ফ্রি, কোনো ধরনের ডাস্ট থাকতে পারবে না, কোনো ধরনের পানি থাকতে পারবে না, সারফেসটাকে এয়ার দিয়ে ক্লিন করতে হবে, তারপরে আমি সেটা ইউজ করবো, তাহলে এটা ভালো থাকবে। এবং ঠিকমতো প্রেশার দিয়ে অ্যাপ্লাই করতে হবে। আমি যদি প্রথমে না করি, প্রথমে যদি ঠিকমতো না করা হয়, তাহলে আমি তো প্রপার কোয়ালিটি কন্ট্রোল পাবো না, রাইট? সিএফআরপি জাস্ট লাইক এনিথিং এলস ইন কংক্রিট, রাইট? আমাদের কোয়ালিটি কন্ট্রোলটা ভেরি ইম্পর্টেন্ট। Mohammad Nurul Momen Khan, which procedure is best for increasing the slab thickness? So, slab thickness, আমি আশা করি আপনি ব্রিজ সম্বন্ধে বলছেন। তো স্ল্যাব থিকনেস ইনক্রিজ করতে হলে তো ওভারলে ইউজ করা যাবে, অবশ্যই ওভারলে ইউজ করা যাবে। ভবিষ্যতে আমাদের ঠিকমতো করতে হবে যাতে ওভারলেটা বন্ড করে ঠিকমতো আগে স্ল্যাবের উপরে। নিচে ইজ মোর ট্রিকি। আবারও বলছি যে আমাদের স্ল্যাব থিকনেস বাড়াতে হবে কেন, রাইট? যদি আমি 2 ইঞ্চি একটা স্ল্যাব ওভারলে দেই, অথবা যদি আমি 2 ইঞ্চি নিচে অ্যাড করি, তাহলে আমার ডেড লোড বেড়ে যাচ্ছে, আমার স্পেস লস হচ্ছে। ওয়াই নট ইউজ সিএফআরপি ল্যামিনেট? আমি বিগ চ্যাম্পিয়ন অফ দ্যাট। এবং আমেরিকায় অনেক স্টেটে এটা অলরেডি অথরাইজড। কাজে এখানে আমরা প্রচুর ইউজ করছি আমেরিকায় ব্রিজ রিট্রোফিটের জন্য। কাজে দ্যাট উড বি মাই সাজেশন, গো ফর দিস ইনোভেটিভ প্রোডাক্ট। আমি সিএফআরপি বিজনেসে নাই, আমার কোনো লাভ হচ্ছে না এখান থেকে, বিকজ আই ফার্মলি বিলিভ ইন দ্যাট প্রোডাক্ট, দ্যাটস ওয়াই মেনশনিং দিস আর কি, অ্যাজ এ ভায়াবল প্রোডাক্ট। আমার মনে হয় দ্যাট ওয়াজ দ্য লাস্ট কোয়েশ্চেন। থ্যাংক ইউ মাইশা। Thank you, Dr. Yazdani, for your presentation today. থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, সেফ থাকুন, সুস্থ থাকুন, এবং totally enjoyed this series এবং will continue to serve you in any form or fashion. Thank you. Khuda Hafiz.